চলো, দেখতে শুনতে পাচ্ছ? ওকে, আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হবে লিবারালিজমের 9টি প্রশ্ন অ্যাড করা হয়েছে সেগুলো, এবং কনজারভেটিজম গতকাল আমরা এবং তার আগের দিন, গত পরশু এবং গতকাল আমরা কনজারভেটিজম পড়েছি। এখান থেকে কিছু প্রশ্ন আমাদের আছে, 16টার মতো প্রশ্ন আমি দেখলাম এখনো পর্যন্ত পাওয়া গেছে। বাকিগুলো যখন আরো পাওয়া যাবে টাইম টু টাইম আপডেট করে দেবো, তোমরা সলভ করে নিও। এইভাবেই পরীক্ষাটা হতে থাকবে। তো যে আজ যে লিবারালিজমের যে প্রশ্নগুলো আলোচনা হবে সেগুলো একটু ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ প্রশ্নগুলোর মধ্যে যে ট্রেন্ডটা আমি দেখলাম, বিশেষ করে 2019 সালের কোয়েশ্চেন আছে এখানে নেটের, এবং সবকটাই নেটেরই প্রশ্ন। 2019 সালের নেটের প্রশ্ন, 20 সালের, 22 সালের, 23 সালে দুটো ইয়ে হয়েছিল, শিফটে পরীক্ষা হয়েছিল, সেগুলো প্রশ্নগুলো রয়েছে। তো 19, 20, 22 আর 23, তো 4টে ইয়ারের কোয়েশ্চেন তোমরা এখানে পাবে। 9টা এই প্রশ্নের মধ্যে 4টে ইয়ারের কোয়েশ্চেন্স এর মিক্সচার রয়েছে। তোমরা এখানে দেখবে যে ট্রেনটা আমরা দেখতে পাচ্ছি, সেই ট্রেনটা হচ্ছে যে কনসেপচুয়াল প্রশ্ন জিজ্ঞেস করেছে, ইনফরমেটিভ একেবারেই নয়, একেবারে ধারণাগত কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছে, এবং প্রশ্নের মানগুলো বেশ ভালো, মানে কোয়ালিটিটা ভীষণ ভালো। আমার পছন্দ হয়েছে ভীষণই। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব, দেখব, বোঝার চেষ্টা করব, এবং বোঝার এটাও চেষ্টা করব আমরা যে যে অপশনস গুলো এখানে রয়েছে সেগুলোরও বিশেষ গুরুত্ব আছে। তো সেই গুরুত্বটাও বোঝার চেষ্টা করব যে ঠিক কেন আমাদেরকে সেটাও জানতে হবে, অ্যানালিসিস করতে হবে, সো দ্যাট আগামী দিনে যে যদি এই ধরনের কনসেপচুয়াল কোয়েশ্চেন্স দেয় তাহলে আমাদের আইডিয়া ক্লিয়ার থাকবে, এবং যাই দিক না কেন আমরা সলভ করে আসতে পারবো। তো তোমাদের গতদিন আমি বোধহয় 28টা প্রশ্ন অ্যানালাইজ করেছিলাম, রাইট? 28 নাম্বার থেকে তো হয়েছিল গতদিন, মানে লিবারালিজম থেকে কত নম্বর? 28 না, সরি 22। লিবারালিজম থেকে 22 নম্বর পর্যন্ত তো হয়ে গেছিল, তাই না? তো আজ হবে 23 নম্বর থেকে। 23 নম্বর থেকে আমাদের আলোচনা হবে আজ। 23 নম্বরে কি পাবো? খুবই সুন্দর একটি প্রশ্ন। 23 নম্বরে আমরা পাচ্ছি এখানে, which of the following is an obstacle to freedom of individual according to the liberalist model of development? যে উদারনৈতিক যে উন্নয়নের যে উদারনৈতিক যে যে মডেল আছে, মডেল থেকে বাংলায় কি বলে আমি জানি না। তো উন্নয়নের যে উদারনৈতিক মডেল আমাদের সামনে আছে, সেই মডেল কোনটাকে, নিজের কোনটাকে মনে করে যে সেটা হচ্ছে কি, যে ব্যক্তির স্বাধীনতার উপভোগের ক্ষেত্রে বা স্বাধীনতার ক্ষেত্রে একটি বড় ধরনের বাধা, অর্থাৎ ব্যক্তি বা ইন্ডিভিজুয়ালের স্বাধীনতার ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে নিচের কোনটিকে মনে করে? কারা কারা মনে করে? ওই লিবারালিস্ট মডেল অফ ডেভেলপমেন্ট, যে উন্নয়নের যে আধুনিক উদারনৈতিক যে মডেল আছে, সেই মডেলটির কথা এখানে বলা হচ্ছে। তো প্রথম প্রশ্নেই আমরা বুঝতেই পারছি যে একটা ধারণাগত প্রশ্ন দিয়েছে। খুবই স্বচ্ছতা না থাকলে আমাদের ধারণাগত করে আসা পসিবল হবে না, তার কারণ বাকি প্রশ্নগুলোর মধ্যে একটু কনফিউশন তোমাদের হবে, বাট মোস্টলি তোমরা দেখবে খুবই ক্লোজ উত্তর যেটা, সেটা হচ্ছে এটা। এবং ডিরেক্টলি এটার আলোচনা আমরা একাধিকবার ক্লাসে করেছি। আমাদের ক্লাসে আলোচনা প্রসঙ্গে আমরা একাধিকবার বলেছি যে লিবারাল থিওরি, লিবারাল কথার অর্থ হচ্ছে কি? লিবারাল কথার অর্থ হচ্ছে স্বাধীনতা। এটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে। লিবার কথার অর্থ স্বাধীনতা, বাংলায় আমরা এটাকে স্বাধীনতা হিসেবে জানি। এবার স্বাধীনতা কোথা থেকে? স্বাধীনতা স্বাধীনতা গার্জিয়ানশিপ থেকে স্বাধীনতা, অথরিটি থেকে স্বাধীনতা। তাহলে এই অথরিটিটা কে এখানে? গার্জিয়ানটা কে? গার্জিয়ানটা হচ্ছে এখানে, যদি রাষ্ট্রের কথা বলি তাহলে গার্জিয়ানটা হচ্ছে সরকার। তো জানো তোমরা, একটা স্টেট থিওরি হিসেবে বিবেচিত হয় লিবারালিজম, আমরা পড়ি একটা স্টেট থিওরি হিসেবে, যেখানে যে স্টেট থিওরির মধ্যে আমরা জেনারেলি মানুষের ইকুয়ালিটি, স্বাধীনতা থেকে শুরু করে বিভিন্ন রাইট, সমস্ত কিছুই আমাদের পড়তে হয়। তো এখানে তারা ইন্ডিভিজুয়ালসকে তো একটু গুরুত্ব দেয়। লিবারালিজম ইন্ডিভিজুয়ালসকে গুরুত্ব দেয় না, তারা সোসাইটিকে এত বেশি গুরুত্ব দেয় না, তারা স্টেটকে গুরুত্ব দেয় না, তারা মানে কালেকটিভ হোলের কনসেপ্টে কিন্তু তারা এতটা বেশি গুরুত্ব দেয় না। তারা এখানে যে বিষয়টির উপর গুরুত্ব দেয় সেটা হচ্ছে যে এখানে তারা ওই ইন্ডিভিজুয়ালের কিন্তু রাইটস এর উপরে তারা কিন্তু বিশেষভাবে জোর দেয়। এবং আমরা দেখতে পাবো, মানে দেশের ভেতরের পার্সপেক্টিভে যদি বলি, নেশনস এর ভেতরের পার্সপেক্টিভে যদি বলি, বা স্টেটের ভেতরের পার্সপেক্টিভে, ইনসাইড পার্সপেক্টিভ থেকে যদি বলি,
তো এখানে আমরা দেখতে পাবো কি ইন্ডিভিজুয়ালি লিবার্টির কথা বলে, তাহলে কার কাছ থেকে লিবার্টি? লিবার্টিটা হচ্ছে সরকারের কাছ থেকে বা রাষ্ট্রের কাছ থেকে লিবার্টি, যে সরকার কোন রকম ভাবেই ব্যক্তির জীবনে হস্তক্ষেপ করবে না, এটাই তারা মনে করে, এবং মনে করে যে সরকার যখন হস্তক্ষেপ করে তখনই সেটা ব্যক্তির জীবনে একটা বড় রকমের বাধা হিসেবে এবং ব্যক্তির এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, ব্যক্তির জীবনে উন্নতি করার ক্ষেত্রে একটা বড় ধরনের বাধা হিসেবে উঠে আসে। তো এগুলো আমরা কিন্তু দেখতে পাবো। তো বাকি শব্দগুলো তোমাদের মানে এতটা, তোমরা যদি একবার এটা পড়ে নিয়েছো, মন দিয়ে শুনেছো ক্লাস লেকচার্স গুলো, তাহলে আশা করি তোমাদের কনফিউশনের কোনো জায়গায় থাকবে না যে রাষ্ট্রকে বা সরকারকে লিবারালরা কিন্তু ব্যক্তির স্বাধীনতার ক্ষেত্রে বাধা হিসেবে দেখে। যে রাষ্ট্র তার নিজে একটা গার্জিয়ানশিপের রোল প্লে করতে গিয়ে আসলে যেটা করে সেটা হচ্ছে যে সে ব্যক্তির প্রোগ্রেসে বাধা দেয়, ব্যক্তির স্বাধীনতায় বাধা দেয়, এবং এক প্রকার তারা সমাজকে কালেকটিভলি বলতে পারো কাইন্ড অফ পিছিয়ে দেয়। তো এই বিষয়গুলোকে তারা কিন্তু আলোচনায় নিয়ে আসে, এটা আমরা জানি। তো এই কারণে আমরা দেখতে পাবো যে তারা ব্যক্তির কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে স্বাধীনতা চায়, এবং শুধু ব্যক্তির স্বাধীনতা নয়, ব্যক্তির স্বাধীনতার জন্য যা কিছু অপরিহার্য সেই সমস্ত বিষয়গুলো তারা স্বাধীনতা আকাঙ্ক্ষা করে বা কামনা করে। যেমন ইকোনমির স্বাধীনতাও তারা কামনা করে, যে ইকোনমি হচ্ছে কিন্তু মানুষের স্বাধীনতার একটা বড় ধরনের বলতে পারো যে একটা উপকরণ। তো সেটারও এক প্রকার স্বাধীনতা। রাষ্ট্র এই ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো আর করবে না, সরকার ইকোনমিক অ্যাক্টিভিটিস এর উপর কোনো রকমের কন্ট্রোল রাখবে না। তারা কি করবে না, ব্যক্তিকে নিজেদের মতো করে স্বাধীনভাবে জীবনযাপন করতে দেবে, মার্কেটকে নিজের মতো করে স্বাধীনভাবে ফ্লো হতে দেবে, এবং তাতে করে এই ব্যক্তির জীবনের স্বাধীনতা এনশিওর হবে। তো এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি আলোচনা প্রসঙ্গে এসেছে। বিশেষত এই আলোচনাগুলো আমরা দেখতে পাবো যে যখন তোমরা দেখবে আইডিয়ালিস্ট থিওরি গুলো বড় করে তোমরা যখন দেখবে যে তারা যখন উঠে আসছে এবং তাদের বক্তব্য হচ্ছে এটাই যে, বিশেষ করে প্লেটোর কথা আমরা বলতে পারি যে প্লেটো একটা স্টেট থিওরি দেওয়ার চেষ্টা করলেন, সেখানে স্টেটের একটা বড় কন্ট্রোল থাকবে ইন্ডিভিজুয়াল লাইফের উপরে, এবং তিনি পুরো সোসাইটিটাকে বা ইন্ডিভিজুয়ালসকে তিনটে ভাগে ভাগ করলেন, এই ধরনের একটা ব্যবস্থা আমরা দেখতে পেলাম। এবং আলটিমেটলি আমরা দেখলাম কি, যে সেখানে ব্যক্তির জীবনকে সেটার মধ্য দিয়ে নিয়ন্ত্রণ করা হতো, ব্যক্তির জীবন স্বাধীনতা সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করা হতো। তো আলটিমেটলি এই সিস্টেমটি যে খারাপ সেটা কিন্তু প্রমাণিত হয়েছে বিভিন্ন সময়ে, বিভিন্ন ধরনের হিউম্যান যে 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 স্কারসিটি গুলো দেখা দিয়েছে, বা বলতে পারো যে বিভিন্ন ধরনের যে প্রবলেম গুলো সোসাইটিতে উঠে এসেছে, বিশেষ করে যুদ্ধের মতো ঘটনা, দাঙ্গার মতো ঘটনা, এইগুলো, এবং অর্থনৈতিক উন্নতি না হওয়া, এই সমস্ত বিষয়গুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আইডিয়ালিস্ট তত্ত্ব বা ভাববাদী তত্ত্ব এগুলো আলটিমেটলি মানুষের স্বাধীনতাকে ইনশিওর করতে পারে না। এরই বিপরীতে এখানে এসে তারা লিবারাল থিওরি দেওয়ার চেষ্টা করেছে। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো কি, যে তারা লিবারালিজমের কথা বলে স্টেটের গার্জিয়ানশিপ থেকে, স্টেটের কন্ট্রোল থেকে, অথরিটি থেকে, সমস্ত কিছুকে স্বাধীন করার কথা বলে। ফ্রিলি তারা কিন্তু এই যে লাইজেসফেয়ার শব্দের তারা উল্লেখ করে, যেখানে স্বাধীনতার কথা বলা হয়েছে। রাষ্ট্রকেই কেবলমাত্র তারা কি করে না, বাধা হিসেবে সেখানে কিন্তু দেখে, যে ব্যক্তির জীবনে স্বাধীনতার ক্ষেত্রে রাষ্ট্রই হচ্ছে একটা সব থেকে বড় বাধা। ইররেশনালিটি অফ হিউম্যান বিং এর কথা বলা হয়েছে না, এটা তো হবে না। হিউম্যান বিং কে তারা এখানে রেশনাল হিসেবে দেখার চেষ্টা করে, যুক্তিপূর্ণ বলার চেষ্টা করে। পভার্টির কথা তারা বিশেষভাবে আমরা বলতে শুনি না। আমরা রিলিজিয়নেরও উল্লেখ তাদেরকে আমরা এতটা সরাসরি সামনে সারিয়ে এসে করতে দেখি না, যতটা সরাসরি তারা কিন্তু রাষ্ট্রের সঙ্গে বা সরকারের সঙ্গে তাদের একটা বড় পাঙ্গা আছে বা চ্যালেঞ্জ আছে। 30 নম্বরে চোখ রাখো, 30 নম্বর কি বলেছে? 24 নম্বর প্রশ্ন হবে এটা, নাম্বারগুলো আমি ডিলিট করে তার কারণে একটা সমস্যা আছে বলে। যাই হোক, 24 নম্বর প্রশ্ন চোখ রাখো। 24 নম্বর প্রশ্ন কি বলছে? 24 নম্বর প্রশ্ন বলছে which of the following includes characteristics of liberalist model of development? যে নিচের এই যে এবিসিডি করে দেওয়া আছে তার মধ্যে কোন অপশনস গুলো লিবারাল থিওরিজ অফ লিবারাল মডেল অফ ডেভেলপমেন্ট কে দর্শায়, বা এগুলোর বৈশিষ্ট্য, অর্থাৎ উন্নয়নের যে উদারনৈতিক যে মডেল, সেই মডেলের বৈশিষ্ট্য নিচের কোনগুলো। তো উন্নয়নের উদারনৈতিক মডেল হচ্ছে এটা, আমরা দেখতে পাবো যে উন্নয়ন কিভাবে হবে, লিবারালিস্টরা বলার চেষ্টা করে মার্কেট যদি ফ্রিলি ফ্রিলি যদি 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 ফাংশনস করতে পারে, স্টেটের কোনো রকমের কন্ট্রোল সেখানে থাকবে না, ফ্রি মার্কেট ইকোনমি, যে অর্থনীতি নিজের মতো করে ফাংশনস করবে, ডিমান্ড এবং সাপ্লাই নিজের নিজের উপর নিজের নিজের মতো করে ফাংশন যদি করে, স্টেট যদি সেখানে কন্ট্রোল না করে, তাহলেই সেখানে নাকি কি হবে না, একটা
সুস্থ স্বাভাবিক ব্যবস্থা সেখানে কিন্তু পরিচালিত হবে। এগুলোর কথা বলে তারা। তাহলে তারা ফ্রি মার্কেটের উপরে কিন্তু ইন জেনারেল জোর দেয়। 2 নাম্বারে বলা হয়েছে ইন্ডিভিজুয়াল ফ্রিডম। ইন্ডিভিজুয়াল ফ্রিডমের উপরেও তারা জোর দেয় যে তারা সোসাইটির ফ্রিডম বা ওই স্টেটের ফ্রিডম বা তাদের পাওয়ার এগুলো নিয়ে তারা কথা বলে না। তারা যা কিছু বলে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালস। ইন্ডিভিজুয়ালসদের লিবার্টিকে ইনক্রিজ করতে হবে, ইন্ডিভিজুয়ালসদের স্বাধীনতাকে ইনক্রিজ করতে হবে। অর্থাৎ আমরা একদিকে দেখতে পাবো, বিশেষভাবে তোমরা দেখবে যে যখন ওই বিহেভিয়ারাল রিভলিউশন শুরু হয়েছিল তখন দেখবে ইন্ডিভিজুয়ালসকেই এখানে কিন্তু একটা নিউক্লিয়ার ইউনিট ধরা হয়েছিল। অন্যদিকে তোমরা দেখবে সোশ্যালিস্ট মডেল গুলো যখন উঠে আসলো তখন কিন্তু তারই ভয়ে বলা যেতে পারে বিহেভিয়ারাল রিভলিউশন গুলো উঠে এসেছিল। এবং যে বিহেভিয়ারাল রিভলিউশন গুলো আর কিছুই না, সেটা হচ্ছে লিবারালিজমেরই এক প্রকার শাখা প্রশাখা বলতে পারো। তো এগুলো কিন্তু আমরা এখানে পরিষ্কার ভাবে দেখতে পাবো ইন্ডিভিজুয়াল ফ্রিডম, যে হিউম্যান বিং এর হচ্ছে তারা হিউম্যান বিং মানুষের তারা হচ্ছে বিহেভিয়ারটাকে স্টাডি করার চেষ্টা করবে এবং এইরকম ভাবে তারা ইন্ডিভিজুয়ালিজমের একটা তত্ত্ব নির্মাণ করার চেষ্টা করেছে। তো এগুলো আমরা দেখতে পাবো, সেগুলো লিবারালিজমের সাথে জড়িত। 3 নম্বরে কি বলা হচ্ছে? 3 নম্বরে বলা হচ্ছে বিলিভস ইন রেশনালিটি অফ হিউম্যান বিং। বিলিভস ইন রেশনালিটি অফ হিউম্যান বিং। যে হিউম্যান বিং এর রেশনালিটি কিছুক্ষণ আগেই বলছিলাম যে ওখানে উপর দিকে ছিল ইররেশনালিটি। ইররেশনালিটি নয়, এরা রেশনালিটির কথা বলে। রেশনালিটি যে মানুষ হচ্ছে কি, মানুষ হচ্ছে যুক্তিপূর্ণ। মানুষ জানে তার কিসে ভালো হবে, তার কিসে খারাপ হবে, কি করলে তার উন্নতি হবে আর কি করলে তার অবনতি হবে, এগুলো মানুষ জানে। তো স্বাভাবিকভাবেই মানুষ সেটাই করে যেটা তার উন্নতি হবে। এবং এই কারণে মানুষ কোঅপারেটিভ, একে অপরের সঙ্গে কোঅপারেশন করে। মনে করে দেখো জন রলসের কথা, জন লকের কথা। যখন জন লক পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে মানুষ হচ্ছে যুক্তিপূর্ণ, তিনি দেখানোর চেষ্টা করেছেন। এবং মানুষ যুক্তিপূর্ণ কোঅপারেটিভ বলেই তার আলটিমেটলি কি করলো না, কলহপূর্ণ একটা অবস্থা থেকে একটা 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 দ্বন্দ্বপূর্ণ জায়গা থেকে তারা বেরিয়ে এসে কি করলো, নিজেদের মধ্যে একটা কোঅপারেশন কোঅর্ডিনেশন করে তারা কি করলো, নিজেদের মধ্যে এগ্রিমেন্ট করে একটা স্টেট পাওয়ার বা সোভারেনিটির একটা কনসেপ্ট দাঁড় করালো, আইডিয়া দাঁড় করালো, একটা একটা বড় একটা পাওয়ারকে তারা কিন্তু দাঁড় করালো। এতে করে তারা নিজেদের কি ইনশিওর করলো, নিজেদের লিবার্টিটাকে ইনশিওর করলো। কিসের লিবার্টি? 3টে লিবার্টির কথা বলা হয়েছে সেখানে। একটা লিবার্টি হচ্ছে লিবার্টি অফ বলতে পারো যে লাইফ, লিবার্টি অফ প্রপার্টি এবং লিবার্টি বলতে পারো। তো এই 3টে লিবার্টির কথা বা 3টে অধিকারের কথা তিনি সেই সময় কিন্তু বলেছেন। এগুলো আমরা দেখবো। তাহলে এবিসি এখানে বলছে ঠিক যে কোনো, এখানে দেখে নাও একটা জিনিস যে এখানে যখন এই ধরনের কোনো প্রশ্ন পড়বে তখন দেখে নেবে সবার আগে যে অপশনে কটা অপশন সঠিক বলেছে। তো ম্যাক্সিমাম 3টেই অপশন সঠিক হতে পারে, না সরি 4টেও হতে পারে। যাই হোক, যখন 3টে থাকে তখন তোমাদের কিন্তু এরকম সবগুলো না জানা থাকলেও ম্যাচিং করেও তোমরা কিন্তু এটা সঠিকটা করে আসতে পারবে। যাই হোক, ডি নাম্বার কি বলেছে দেখো, ডি নাম্বার বলেছে স্টেট কন্ট্রোলড ইকোনমি। না, লিবারালিজম যখন আমরা বলি ইন জেনারেল, যদিও এখন তোমরা হয়তো সেখানে বলতেই পারো যে স্যার আপনি তো গত দিনগুলিতে ক্লাসে তো বলেছিলেন যে রিফর্মিস্ট লিবারালিজমের বা রিভিশনাল লিবারালিজমের আইডিয়া আমাদের পড়েছিলেন, সেখানে স্টেট কন্ট্রোল ইকোনমি হওয়া উচিত, সেটাও তো এক প্রকার আপনি বলেছিলেন। এটা আমি বলেছিলাম বটে, কিন্তু লিবার কথার অর্থটা ইন জেনারেল আইডিয়াটা হচ্ছে, যেহেতু আমাদের এখানে পরিষ্কার করে বলেনি এটা কোন ব্রাঞ্চের মধ্যে পড়ছে, এটা ক্লাসিক্যাল ব্রাঞ্চের মধ্যে পড়ছে, মডার্ন ব্রাঞ্চের মধ্যে পড়ছে, নাকি নিওলিবারাল ব্রাঞ্চের মধ্যে পড়ছে। যখন এই ধরনের প্রসঙ্গ আসবে, এই ধরনের শব্দ যখন এখানে একটা জেনারেল শব্দ যখন ব্যবহার করবে, তখন আমাদেরকে জেনারেলি ভাবতে হবে যে লিবার কথার অর্থ হচ্ছে স্বাধীনতা, লিবারালিজম কথার হচ্ছে যে স্বাধীনতাবাদ। তো এক প্রকার ব্যক্তি স্বাধীনতার কথা বলা হয়েছে কার কাছ থেকে, বা ওই ইকোনমির স্বাধীনতার কথা বলা হয়েছে স্টেটের কাছ থেকে। তাহলে স্টেট সবসময় নিয়ন্ত্রণ করবে, সেটা তো একটা বিপরীত, বা স্টেট কন্ট্রোল করবে, এটা তো একটা বিপরীত আইডিয়া। স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো এটা এখানে ভুল হবে। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এই 3টা, প্রথম 3টে হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এইরকম ভাবে আমরা দেখতে পাবো এ বি সি এখানে কিন্তু ঠিক হয়েছে, ডিটা ঠিক হয়নি। তো এটা আমাদের এই কারণে বাদ গেছে। অনেকে এই ধরনের প্রশ্নগুলোতে ভীষণভাবে কনফিউজ হয়, তার কারণ এই যেটা বললাম এখানে যে লিবারালিজম এটা এখানে জেনারেল আইডিয়া হিসেবে ধরতে হবে। আর আমাদের এখানে বুঝতে হবে যে স্টেট কন্ট্রোল এখানে বলা হয়েছে বটে, কিন্তু এটা হচ্ছে মধ্যপন্থার একটা রাস্তা, যেটা কিন্তু সবসময় ব্যবহার হয় না। মোস্ট অফ দ্য টাইম আমরা দেখতে পাবো যে স্টেট মার্কেটের উপর এতটা বেশি কন্ট্রোল রাখে না, মার্কেটকে নিজের মতো করে স্বাধীনভাবে ফ্লো করতে দেয়। তো এই কারণে এবিসিটা ঠিক, ডিটা এখানে ভুল হয়েছে। এটা 2023 সালের নেট মার্কশিট 2-তে এসেছে, দেখতেই পাচ্ছ। তারপরে এখানে চলে আসো 25 নম্বর প্রশ্নে, এটাও শিফট 2-তে এসেছে, 2023 সালের নেটে এসেছে প্রশ্নটা। কি বলেছে এটা, আর স্পেসটা অনেক বড় হয়ে গেছে, কেটে দেবো পরে। 31 নম্বর প্রশ্ন কি বলেছে এখানে, ইট উইল ক্রিয়েট ডিসপ্যারিটি বিটুইন, কি বলছে দেখো প্রশ্নটা পড়ো। হুইচ অফ দ্য ফলোইং উইল বি রেজাল্ট অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন।
কোনটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলাফল হবে? ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলাফল কোনটা? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়নের ফলাফল হচ্ছে এখানে ইট উইল ক্রিয়েট ডিসপ্যারিটি বিটুইন রিচ অ্যান্ড পুয়ার। ডিসপ্যারিটি মানে হচ্ছে বৈষম্য, পার্থক্য। তো গরিব এবং বড় লোকের মধ্যে একটা পার্থক্য তৈরি করে, একটা বৈষম্য তৈরি করে, এটা ঠিক। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন হয়, তোমাদের আমি নেহেরু পড়াতে গিয়ে সুন্দর করে বলেছিলাম যে নেহেরুর কাছে তখন দুটো অপশন ছিল। একটা অপশন ছিল আইদার টু চুজ দ্য সোশ্যালিস্ট পাথ অর টু চুজ দ্য লিবারাল পাথ। বাট তিনি কি করেছিলেন না, তিনি কোনো একটিকে কেবলমাত্র চুজ করেননি, তিনি চুজ করেছিলেন দুটোকেই। তিনি দুটোরই একটি মিক্সচার ফর্ম তৈরি করেছিলেন। তো আমরা দেখতে পাবো যে তিনি দুটোরই ব্যালেন্স করে এগোতে চেয়েছিলেন, দুটোরই ব্যালেন্স করে, লিবারালিজম এবং সোশ্যালিজমেরই ব্যালেন্স করে, দুটোরই ব্যালেন্স করে তিনি এগোতে চেয়েছিলেন। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একদিকে, অন্যদিকে হচ্ছে সোশ্যালাইজেশন, দুটোরই কিন্তু তিনি মধ্যে ব্যালেন্স করে এগোতে চেয়েছিলেন। কেন চেয়েছিলেন? তার অন্যতম কারণ হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি হয়, তখনকার কথা মনে করে দেখো, উদাহরণ হিসেবে এটা খুবই সিগনিফিকেন্ট একটা উদাহরণ বলা যেতে পারে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি হয়, সমস্যা কি হবে? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলে সমস্যা হবে যে ইন্ডাস্ট্রি আসার সঙ্গে সঙ্গে কি হয় না, সেখানে মানুষের এলিমিনেশন হয়। সবার প্রথমে মানুষের এলিমিনেশন হয়। কিসের থেকে এলিমিনেশন হয়? এখানে ফোর্সের জায়গা থেকে এলিমিনেশন হয়, লেবার ওয়ার্ক থেকে সেখানে তার এলিমিনেশন হয়। কি হয় সেখানে? ইন্ডাস্ট্রি আসার কথার অর্থ, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কথার অর্থই হচ্ছে সেখানে বড় বড় মেশিনারি দিয়ে সেখানে একটা ম্যাথমেটিক্যাল টেকনোলজিক্যাল ফর্মুলাতে কি করা হয় না, বড় বড় মেশিনকে পরিচালনা করা হয়। সেই মেশিনগুলো বিভিন্ন ধরনের প্রোডাক্টিভিটির কাজ করে, বিভিন্ন ধরনের, সেটা এখন সরাসরি প্রোডাক্ট হোক কিংবা সার্ভিসের কাজটা হোক। তো যখনই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কাজ হবে, তখনই আমরা দেখতে পাবো কি যে বড় বড় মেশিনারি গুলোকে কাজে লাগিয়ে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার চেষ্টা করা হয়, তখন নিঃসন্দেহে একটা দেশের হয়তো ইকোনমি বা একটা রিজিয়নের ইকোনমি বা ওই কোম্পানিটার গ্রো করার মধ্য দিয়ে হয়তো দেশটারও গ্রো হতে পারে, এটা ঠিক। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু এই মানুষগুলোর এলিমিনেশন হয় এক প্রকার, যেহেতু এই মানুষগুলোর এক প্রকার এলিমিনেশন হয় তাদের জব থেকে, তো স্বাভাবিকভাবে কি হয় না, তারা কেনার ক্ষমতাটা হারিয়ে ফেলে। তারা ইনকাম সোর্সটা কিন্তু ধীরে ধীরে হারিয়ে ফেলে। ব্রিটিশরা যখন এখানে এসেছিল, তখন তারা ওখান থেকে নিজেদের ইন্ডাস্ট্রিতে সস্তায় প্রোডাক্ট তৈরি করে নিয়ে এসে আমাদের দেশে বিক্রি করেছিল। ইন্ডাস্ট্রিতে আমাদের দেশে যখন তারা আমাদের দেশের সোসাইটিতে যখন বিক্রি করতো, এইদিকে বিক্রি করতো, মানুষ কিন্তু সস্তায় প্রোডাক্ট পেতে বলে কিনতো। কেন? কারণ বিপরীতে আমাদের নিজেদের দেশের ইন্ডাস্ট্রি বলে কিছু ছিল না, হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি ছিল, মানে হাতে বোনা শিল্প ছিল, হস্তশিল্প যেটাকে আমরা বলি, যে হাতে এখানে মানুষ প্রোডাক্ট তৈরি করতো। কাজে হাতে প্রোডাক্ট তৈরি করলে সেটাতে যা লেবার কস্ট আসে এবং তার ফলে প্রোডাক্টের যে ভ্যালু দাঁড়িয়ে যায়, অর্থাৎ সময়ে এবং সেখানে খরচ যেভাবে বেড়ে যায় এবং তার ফলে লেবার প্রোডাক্টের খরচ যেভাবে বেড়ে যায়, সেটা যখন মার্কেটে, সেই পার্টিকুলার প্রোডাক্টটি যখন মার্কেটে যায়, তখন দেখা যায় ইন্ডাস্ট্রির মাধ্যমে তৈরি হওয়া প্রোডাক্ট সেখানে কিন্তু প্রোডাক্টের সঙ্গে সে কম্পিট করতে পারে না। কেন? কারণ প্রোডাক্টের দাম বেশি হয়, ইন্ডাস্ট্রির প্রোডাক্টের দাম কম হয়, হাতে তৈরি করা প্রোডাক্টের সেখানে কিন্তু দামটা তুলনামূলকভাবে বেশি হয় এবং কোয়ালিটিও তখন আমরা দেখতে পাবো খুব একটুখানি চিপ হয়। তো স্বাভাবিকভাবেই মানুষ যখন কনজিউমার হিসেবে যখন মার্কেটে যায়, তখন সে কিন্তু সস্তায় যেটা তার আহ সস্তায় যেটা সে কিনতে পায়, কোয়ালিটিতে যেটা ভালো পায় এবং যেটা তার স্যাটিসফাইসিং হয়, সে সেটাই কিন্তু কিনে নিয়ে আসে। হারবার্ট সাইমন পড়তে গিয়ে আমরা ডিসিশন মেকিং এগুলো পড়লাম যে মানুষ যেটাতে তার স্যাটিসফাইসিং হয় সেটাই কিনে নিয়ে আসে। তো আলটিমেটলি আমরা কি চুজ করতে দেখতে পাই? মানুষকে যে প্রোডাক্টটা সস্তায় পাচ্ছে, কোয়ালিটি খুব ভালো এবং আলটিমেটলি সেখানে একটা টেকসই হবে, তো সেই ধরনের একটা প্রোডাক্ট কিনে নিয়ে এসে, যেটা কিনা ইন্ডাস্ট্রি তৈরি করেছে, মানুষ তৈরি করেনি বা হস্তশিল্পে তৈরি হয়নি। ফলে দেখা যায় কি যে প্রচুর পরিমাণে তারা এখানে এসে প্রোডাক্ট বিক্রি করতো একদিকে সস্তায়, অন্যদিকে এই দেশের মধ্যেই যেহেতু প্রচুর পরিমাণে র মেটেরিয়াল পাওয়া যেত, সেই র মেটেরিয়াল গুলো তাদের নিজেদের দেশে নিয়ে যেত। তো সেই মেটেরিয়াল গুলো নিজেদের দেশে নিয়ে গিয়ে তারা সেগুলোকে প্রসেস করে আবার এই দেশেই নিয়ে এসে বিক্রি করতো। তাহলে একদিকে তারা সস্তায় কাঁচামাল পাচ্ছে, র মেটেরিয়াল, অন্যদিকে তারা কিন্তু বড় একটা মার্কেট পাচ্ছে কি না, সস্তায় বিক্রি করার মতো, বা যে টাকায় তারা যতটা তারা বেনিফিট করতে চায়, ঠিক সেই বেনিফিটটা তারা কিন্তু আদায় করতে পারে এই মার্কেটের মধ্যে। কেন? কারণ অন্যান্য প্রোডাক্ট গুলো, সেম প্রোডাক্ট কিন্তু হাতে তৈরি করা, সেগুলোর দাম বেশি। ফলে মানুষ তাদেরই প্রোডাক্ট গুলো, ইন্ডাস্ট্রি তৈরি করা প্রোডাক্ট গুলো কেনে। তো এইরকম ভাবে আমরা কি দেখতে পাবো না, দেখতে পাবো যারা এখানকার দেশীয় শিল্পপতি ছিল, দেশীয় যারা এখানে হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রিগুলোর মালিক ছিল, যারা হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রির লেবার ছিল, তারা কিন্তু ধীরে ধীরে নিজেদের কাজটা হারিয়ে ফেললো।
তারা যখন নিজেদের কাজ হারিয়ে ফেলছে তখন শুধু কাজটাই তাদের ক্ষতি হচ্ছে না, তারা ধীরে ধীরে আমরা কি দেখতে পাচ্ছি তাদের নিজেদের রুটি রুজিটাও হারিয়ে ফেলছে। তো এইরকম ভাবে কি হচ্ছে না, তারা তাদের ধীরে ধীরে জমি জায়গা বিক্রি করতে বাধ্য হচ্ছে। দেখেছো তোমরা ব্রিটিশরা যখন স্বাধীনতার আগে আগে যখন তারা প্রচুর পরিমাণে এক্সপ্লয়টেশন করছে ইয়ের সময়, ওয়ার্ল্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, তখন তোমরা দেখতে পাবে যে প্রচুর গ্রামের মানুষ রাস্তায় রাস্তায় শহরের রাস্তায় এসে তখন ফ্যান চেয়ে ভিক্ষা করতো, ফ্যান চেয়ে চেয়ে খেত, কারণ মানুষের সেই ন্যূনতম খাওয়াটুকুও সেখানে নেই, এতটা অত্যাচার তাদের উপর চালানো হয়েছে। তো ফলে আমরা দেখতে পাই তারা বাড়িঘর বিক্রি করে দিয়ে এসেছে বা তাদের খাওয়া সেখানে মহামারী দেখা দিয়েছে, মান্ধাতা দেখা দিয়েছে। তো এই সিচুয়েশন গুলো আলটিমেটলি কি করে না, তাদেরকে একটা নিজেদের সার্ভাইভালের প্রশ্ন তুলে দেয়। তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন হবে, অন্যদিকে আমরা দেখতে পাবো কি যে এই ইন্ডাস্ট্রিজ গুলো যারা আবার কন্ট্রোল করার পাওয়ারে আছে, যাদের ওই বুদ্ধিটাকে কাজে লাগাতে পারে, বুদ্ধি একটু অন্যদের থেকে তুলনামূলকভাবে বেশি, যাদের কাছে রিসোর্স আছে, তারা ইন্ডাস্ট্রি সেট আপ করতে পারে, করে রাতারাতি তারা কি করতে পারে না, প্রচুর সম্পত্তির মালিক হয়ে যেতে পারে, প্রচুর প্রচুর প্রোডাকশন করতে পারে, র্যাপিড প্রোডাকশন করে তারা কিন্তু সস্তায় সেখানে প্রোডাক্ট বিক্রি করে প্রচুর কোটিপতি হয়ে যেতে পারে। দেখলে লকডাউনের সময় কিভাবে কোটিপতিরা আরো কোটিপতি হলো, কিন্তু গরিবরা কিন্তু আর বড়লোক হলো না, গরিবরা কিন্তু আবার গরিবই হলো। তাহলে এগুলো আমরা দেখতে পাবো কি, এগুলো আমরা দেখতে পাবো এই ধরনের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন গুলো কি করে না, বড়লোকদের আরো বড়লোক করে দেয়, গরিবদের কিন্তু গরিব করে দেয়। তুলনামূলক বলে সবাই একই রকম ভাবে যে সবার গ্রো হয়, তাই হয় না। এটা যদি দুটো ক্লাসের কনসেপ্টে বোঝার চেষ্টা করি, যেটা কার্ল মার্কস বুঝিয়েছেন, তাহলে আমরা কিন্তু এটাই দেখতে পাবো যে কোটিপতিরা কোটিপতি হয়, রিচরা আরো রিচ হয়, আর পুয়াররা কিন্তু পুয়ার আর হয়ে যায়। তো এই ধরনের একটা কি হয়, ডিসপ্যারিটি তৈরি করে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন আসে ডিসপ্যারিটি তৈরি করে। নেহরুর কাছে কিন্তু এটা একটা চ্যালেঞ্জ ছিল, নেহরু কিন্তু সেই কারণে কি বলেছিলেন যে না, তো তিনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এই কারণে গ্রহণ করবেন কেন, কারণ এই দেশের মানুষ যারা এখন স্বাধীনতার সময় যারা ছিল বা দেশের অবস্থা যেটা ছিল আমাদের, প্রচুর সেই কারণে সমাজ ভিত্তিক সমাজ বা একটা মানুষের অর্থনৈতিক অবস্থা ভীষণ খারাপ। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি আসে তাহলে রাতারাতি মানুষ কিন্তু আরো ওই সমস্যার মধ্যে পড়বে, তারা আরো জবলেস হয়ে পড়বে, মুশকিলটা হবে ওখানেই। আবার অন্যদিকে তার কাছে আরেকটা চ্যালেঞ্জ ছিল, তার কাজে কাজে তাকে স্বাভাবিকভাবে সোশ্যালাইজেশনের নীতিতে ভরসা করতে হবে, অর্থাৎ সরকারিভাবে উদ্যোগ নিয়ে তাদেরকে কি করতে হবে, তাদের অন্ন বস্ত্র খাদ্যের ব্যবস্থা করতে হবে। স্টেট ইন্টারভেনশন যেটাকে আমরা বলে থাকি, স্টেট ইন্টারভেনশনটার কিন্তু ভীষণভাবে প্রয়োজন আছে মানুষের লিবার্টিকে উপভোগ করানোর ক্ষেত্রে। তাহলে এইগুলো এই কারণে তিনি সেই সময় কি করলেন, তিনি আর্গুমেন্ট দিলেন যে তিনি সোশ্যালিজমকে চুজ করবেন। অন্যদিকে তিনি আবার এটাও বোঝানোর চেষ্টা করলেন যে যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না হয়, সমস্যাটা আবার আগামী দিনে এটা তৈরি হবে যে নিও কলোনিয়ালিজমের আইডিয়া এস্টাবলিশ হতে পারে। কি সমস্যা সেটা? সমস্যাটা হচ্ছে যে অত্যধিক বেশি সোশ্যালাইজেশন হলে কোয়ালিটেটিভ প্রোডাক্ট তৈরি হবে না। কোয়ালিটেটিভ যদি প্রোডাক্ট তৈরি না হয়, তাহলে আমাদের দেশের অর্থনীতি, আমাদের দেশের ইন্ডাস্ট্রি অন্য কোনো দেশের সঙ্গে কম্পিট করে উঠতে পারবে না। আমরা বেশি দিন হয়তো ওদেরকে আটকে রাখতে পারবো না, ওরা আমাদের দেশে ঢুকবেই, ঢুকে আবার হয়তো ব্রিটিশরা যেমন এখানে এসে সস্তায় প্রোডাক্ট বিক্রি করে আমাদের দেশটাকে ক্যাপচার করেছিল, ঠিক একই প্রসেসে আবার হবে। এই কারণে তাই প্যারালালি তিনি এটাও করেছিলেন যে ইন্ডাস্ট্রিজ গুলোকেও প্যারালালি যে ছোট ছোট ভাবে তৈরি করা উচিত সেটার উপরও ফোকাস করেছিলেন। এবং তোমরা তোমাদের এর আগে কোনো একটা পিওয়াইকিউ সলভ করার দিকে তোমাদের আমি পঞ্চবার্ষিকী পরিকল্পনা 50 ইয়ার প্ল্যান গুলো তোমাদের বলছিলাম, যে সেখানে প্রথম তার পদক্ষেপটা ছিল এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। প্রথম 5 বছরে 91 থেকে 51 থেকে 57 পর্যন্ত তার 57 পর্যন্ত তার হচ্ছে টার্গেট ছিল কি, টার্গেট ছিল এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করা। কেন? কারণ বেশিরভাগ মানুষ তখন 75% মানুষ দেশে তখন এগ্রিকালচারের সঙ্গে জড়িত ছিল এবং যারা নিজেরাই খেতে পেত না। তাহলে এই ধরনের একটা অবস্থা, যাদের গায়ে নিজেদের গায়ে বস্ত্র ছিল না, না মাথার উপর ছাদ ছিল না ঠিক মতো, তো এই ধরনের একটা বা হেলথ ছিল না, তাদের স্বাস্থ্যের কোনো চিকিৎসার কোনো ব্যবস্থা ছিল না, শিক্ষা ছিল না। তাহলে এই ধরনের একটা ব্যবস্থা সেখানে কিন্তু আমরা দেখেছি। যাই হোক, এই কারণে তিনি প্রথম 5 বছর এগ্রিকালচারের উপরে ফোকাস করলেন, পরের 5 বছর আমরা দেখতে পাবো যে তিনি সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর ফোকাস করলেন। এইরকম ভাবে তিনি কি করলেন না, ধাপে 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 এখানে ঘুরিয়ে ফিরিয়ে কখনো লিবার, কখনো কখনো সেখানে সোশ্যালাইজেশন, কখনো সেখানে আমরা দেখতে পাবো কি লিবারালাইজেশন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এগুলো এরকম মিক্স করে করে তিনি উপর দিকে ওঠার চেষ্টা করলেন, দেশটাকে উপরে তোলার চেষ্টা করেছিলেন। তো এটাই আমরা বুঝতে পারি এখান থেকে যে যে নেহরু পড়তে গিয়ে আমরা এটা বলেছিলাম, আলোচনায় করেছি এগুলো, যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এইরকম ভাবে বড় লোককে আরো বড় লোক বানিয়ে দেয়, গরিবদেরকে আরো বড় গরিব বানিয়ে দেয়। এটা হচ্ছে সমস্যা। এবং যেভাবে সেখানে সারপ্লাস ভ্যালুও তৈরি হয়, কার্ল মার্কস পড়াতে গিয়ে তোমাদের সারপ্লাস ভ্যালু পড়িয়েছি, যেভাবে সারপ্লাস ভ্যালু সেখান থেকে জেনারেট হয়, সেই সারপ্লাস ভ্যালুকে রোল করিয়ে করিয়ে আমরা দেখতে পাবো যে প্রচুর ধনবান হয়ে যায় ধনীরা, আরো ধনবান হয়ে যায়, আরো সেখানে রিচার হয়ে যায় তারা। তো এটা কিন্তু আলটিমেটলি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে।
বি নাম্বারে কি বলা হয়েছে? বি নাম্বার বলা হয়েছে কনসেন্ট্রেশনস অফ ওয়েলথ ইন দ্য হ্যান্ডস অফ ফিউ। হ্যাঁ, এটাও হয়, এটাও হয়। যেমন বললাম যে সম্পত্তি কিছু মানুষের হাতে কিন্তু জমা হয়। নিশ্চয়ই তোমরা এটা নোটিশ করছো যে রিসেন্ট যে রিপোর্ট গুলো ভারতবর্ষে বেরোচ্ছে, বিশেষ করে নরেন্দ্র মোদী পাওয়ারে আসার পর থেকে যে যতগুলো রিপোর্ট বেরোচ্ছে, সেই রিপোর্ট গুলো বলছে যে সেখানে প্রচুর মানে খুব কম সংখ্যক মানুষের হাতে বেশিরভাগ সম্পত্তি কিন্তু চলে যাচ্ছে। এবং লকডাউনের সময় এটা আরো বেশি ভাবে হয়েছে, আরো এই প্রবণতাটা বেশি দেখা গেছে। কেন? তার কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপরে, এই বিজনেসের উপরে অত্যধিক বেশি জোর দিয়েছে সরকার। যেহেতু ওটার উপর ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর অত্যধিক বেশি জোর দিয়েছে, জানো তোমরা যে 1000 বোধহয় 100টা বোধহয় আমাদের ইউনিকর্ন পার হয়ে গেছে। নরেন্দ্র মোদীর উদ্যোগ নিলেন, উদ্যোগ নিয়ে ইউনিকর্ন তৈরি করার চেষ্টা করলেন। যে ইউনিকর্নের সংখ্যা আমেরিকার 350 উপরে, চায়নার হচ্ছে 250-র উপরে। আমাদের দেশে সেই ইউনিকর্ন এখনো আমরা শুরুতে যখন তিনি শুরু করলেন, এই তো বাস 2-2.5 বছর আগেই, সেখানে 10-12টাও ছিল না। এই জাস্ট 2-3 বছরের মধ্যে রাতারাতি আমরা দেখতে পাবো যে বড় বড় বিশাল বড় বড় 1000 কোটি টাকার, মানে যারা 1000 কোটি টাকার কোম্পানি তাদেরকে ইউনিকর্ন বলা হয়। তো ইউনিকর্ন তৈরি হয়ে গেল রাতারাতি। তার মানে বুঝতে পারছো রাতারাতি সেখানে, তার মানে সাধারণ মানুষের হাত থেকে টাকা ওদের হাতে চলে গেছে। সাধারণ মানুষের রিসোর্স গুলো ওই কিছু 1000 মানুষের, 100টা মানুষের হাতে চলে গেছে, গিয়ে জমা হয়েছে। তাহলে এগুলো হয়েছে কি করে? এগুলো বিভিন্ন ইকোনমিক পলিসির মধ্য দিয়ে হয়েছে। এগুলো আমাদেরকে বুঝতে হবে। বিশেষ করে সেখানে হয়তো ডিমনিটাইজেশন একটা বড় রোল প্লে করেছে। সেখানে হয়তো দেখবে জিএসটি একটা বড় রোল প্লে করেছে। এগুলো কিন্তু একটা বড় ইম্প্যাক্ট আছে। এগুলো তোমাদেরকে ইকোনমিস্টদের যদি অ্যানালিসিস শোনো তাহলে তারা এগুলোই বলবে। এগুলোর বড় একটা রোল আছে সোসাইটিতে। তো এগুলো আমাদের বুঝতে হবে। তো যাই হোক, সেন্ট্রালাইজেশন তো কিন্তু হয় যে কিছু মুষ্টিমেয় মানুষের হাতে সমস্ত সম্পদ গিয়ে ধীরে ধীরে জমা হতে শুরু করে। তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলে এটাই হয়। আমেরিকা একটা জ্বলন্ত উদাহরণ। 2011 সালে তোমাদের বারবার বলি, 2011 সালে যখন অকুপাই ওয়াল স্ট্রিট মুভমেন্ট হলো, তখন এটা কিন্তু এটা একটা বড় সেখানে উদাহরণ হয়ে উঠেছিল যে 1% মানুষের, বা একটা বড় স্লোগান ছিল, 1% মানুষের হাতে 99% সম্পদ আমেরিকার, 99% মানুষের হাতে 1% সম্পদ। তো এই ধরনের একটা কি হয়, একটা একটা ডিসপ্যারিটি তৈরি হয় রিচ এবং পুয়ারের মধ্যে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যত বেশি হবে, এই গ্যাপ গুলো তত বাড়তে থাকে, এই গ্যাপটা তত চওড়া হতে থাকে, এই ফাটলটা আরো অনেক বড় হতে থাকে। এটা আমরা কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একটা ফলাফল হিসেবে দেখতে পাই। 3 নম্বরে কি বলেছে? 3 নম্বর বলছে ইট উইল ক্রিয়েট সোশ্যাল ডিসক্রিমিনেশন। না, হয় না, সোশ্যাল ডিসক্রিমিনেশন হয় না। এটার অ্যানালিসিস কারো কাছে আছে? কেউ বলতে পারবে সোশ্যাল ডিসক্রিমিনেশন হয় না কিভাবে, এবং না হলে কি হয় তাহলে? কারো জানা আছে? অ্যাটলিস্ট তোমাদের তো আমি পড়িয়েছি, সোশ্যাল ডিসক্রিমিনেশন কাকে পড়ালাম? ফ্রেডরিক্স পড়াতে গিয়ে বোধহয় বললাম, ফ্রেডরিক্স। কে বলতে পারে? বলো। স্যার আমি যেটা মানে মানে আমি আমি যেটা মনে করি যে সোশ্যাল ডিসক্রিমিনেশন যেটা, সেটা শুধু যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার ক্ষেত্রে হবে এরকম না, সেটা যে কোনো সোসাইটিতেই প্রেজেন্ট থাকতে পারে। তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা যে একটা মানে নেসেসারি মানে ক্যাটালিস্ট ফর সোশ্যাল ডিসক্রিমিনেশন সেটা নয়, কিন্তু ইকোনমিক ডিসক্রিমিনেশনটা একটা মেন কম্পোনেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, এটা হতে পারে। তো এটা আমার মনে হয়। আমি যেটা শুনতে চাইলাম সেটা আরো ক্লিয়ার করে, ওটা উঠে আসলো না এখনো। বলো, বলো তৈরি পাজা, বলো। এখানে সোশ্যাল ডিসক্রিমিনেশন হয় না এই কারণে যে এখানে ইকোনমিক থেকে হচ্ছে আলাদা ব্যাপার, কিন্তু গরিব বড়লোক এদের মধ্যে কোনো রকম পলিটিক্যালি কোনো রকম ডিসক্রিমিনেশন হয় না। এখানে মার্কেট সবার জন্য ওপেন, যে যেটা নিতে চায় বা যে যেখানে যেতে চায় সে সেখানে যেতে পারবে, সে সেখানে যেতে পারবে। এখানে লিবারেল কখনোই বলতে দেয় না গরিবরা সেখানে যেতে পারবে না বা বড়লোক সেখানে যেতে পারবে আর সেখানে যেতে পারবে না। এখানে সোশ্যাল ডিসক্রিমিনেশন এই কারণেই হচ্ছে না, কারণ এখানে সব মার্কেট সবার জন্য ওপেন। আর যেখানে মানুষরা কিনতে পাচ্ছে না, গরিবরা সেটা মানে নিতে পারছে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু লিবারেল কখনোই বলে দেয় না যে কেউ এটা করতে পারবে না, কাউকে বাধা দেয় না কোনো কিছু করার ক্ষেত্রে, কোনো কিছু কেনার ক্ষেত্রে, কোনো কোথাও যাওয়ার ক্ষেত্রে। অর্ধেকটা ঠিক হয়েছে, অর্ধেক ঠিক হয়নি। বলো রুদ্র। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি এখানে আপনার সোশ্যাল ডিসক্রিমিনেশন মানে ব্যাপারটা এখানে সম্পূর্ণ অন্যভাবে দেখতে হবে। এখানে সোশ্যাল ডিসক্রিমিনেশন মূলত জাতপাতের ভিত্তিতে নির্ধারিত হচ্ছে, বর্ণাশ্রমের এই কনসেপ্টে মূলত হচ্ছে উপজাত উপজাত। সুতরাং আপনার ইকোনমিক ডিসক্রিমিনেশনটা পুরোপুরি ভাবে ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশনের ভিত্তিতে দাঁড়িয়ে, যে যার হাতে বেশি টাকা সে ক্যাপিটালিস্ট, যার হাতে নেই সে গরিব।
তো এইখানে একটা ইকোনমিক বা অর্থনৈতিক আমরা তারতম্য দেখছি, কিন্তু যখন আমরা সামাজিক প্রেক্ষাপট থেকে দেখব তখন অবশ্যই সেখানে জাতি, ধর্ম, বর্ণ এই মানে ব্যাখ্যাগুলো চলে আসছে। সেখানে ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা যত না বেশি মানে এজ আ ফ্যাক্টর প্লে করছে, তার থেকে বেশি প্লে করছে সামাজিক পরিস্থিতি বা সামাজিক অবস্থা। আচ্ছা, তো দীপিকা বলো। এখানে আমি একটু অন্যভাবে বলতে চাইছি যে যেটা আগে সবাই বললো যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা ক্যাপিটালিজমে আমরা দেখছি যে ইকোনমিক ডিসক্রিমিনেশন অবশ্যই হচ্ছে, কিন্তু সোশ্যাল ডিসক্রিমিনেশন বলতে পার্টিকুলারলি যেটা বোঝাচ্ছে, যেটা বর্ণাশ্রমের কথা বলা হলো কাস্টের বেসিসে, সেটা খুব একটা থাকে না, যেটা গভর্নমেন্টাল অর্গানাইজেশন গুলোতে থাকে। সেটা এইভাবে হচ্ছে যে কাস্টের বেসিসে আমি এখনের পার্সপেক্টিভে যদি বলি যে কাস্টের বেসিসে ডিসক্রিমিনেশন হয় না, সেটাও আমরা সম্পূর্ণভাবে বলতে পারবো না, কিন্তু এটা গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলোতে আমি ডিসক্রিমিনেশনটাকে বাধা দেওয়ার জন্যই আমরা দেখছি যে রিজার্ভেশন সিস্টেমটা এসেছে। কিন্তু রিজার্ভেশন দিয়ে সরকার চেষ্টা করছে ডিসক্রিমিনেশন যাতে না হয়, কিন্তু যখন রিজার্ভেশন দেওয়া হচ্ছে তখন আমরা দেখছি যে মানে একটা কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনে যারা কলিগ আছে বা অন্য ক্ষেত্রেও আমি বলতে পারি যে আমরা এইভাবে তাদেরকে ট্রিট করি যে ও তো এসসি থেকে বিলং করে সেই কারণে চান্স পেয়েছে, বা ও এসটি কমিউনিটি থেকে বিলং করে, তো এইভাবে একটা ডিসক্রিমিনেশনের। অত জটিলে যেও না, সহজ ভাবে প্রশ্নটাকে বোঝো। এখানে বলেছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের রেজাল্ট কি, বলেছে সোশ্যাল ডিসক্রিমিনেশন ক্রিয়েট করবে। আমি বললাম না, করবে না। তাহলে আমি বললাম যে এটা আমি পড়িয়েছি তোমাদের, কখন পড়িয়েছি, কোন প্রসঙ্গে পড়িয়েছি, আমি বললাম তোমাদের ফ্রেডরিক্স পড়াতে গিয়ে বলেছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কথার অর্থ কি? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কথার অর্থ হচ্ছে যে সেখানে শিল্পায়ন হবে। শিল্প মানে সেখানে একটা যুক্তির ভিত্তিতে দাঁড়িয়ে থাকার বিষয়। শিল্প মানে সেখানে লজিক। শিল্প সেখানে কোনো ইমোশনস বোঝে না। শিল্প সেখানে ধর্ম বোঝে না, কোনো জাতি বোঝে না, কোনো ভাষা বোঝে না। শিল্প শুধু বোঝে মেরিট। শিল্প শুধু বোঝে মেরিট। ইফ ইউ হ্যাভ মেরিট, you are eligible to enter into the industry. If you don't have merit, you will not be considered on the basis of religion, on the basis of caste, class, nothing. তোমার মেরিটই হচ্ছে এখানে শেষ কথা। তো এখানে তুমি ফিজিক্যালি চ্যালেঞ্জ, নাকি তুমি এখানে হিন্দু ধর্ম থেকে বিলং করো, না মাইনরিটির কোনো একটা ধর্ম থেকে বিলং করো, নাকি কোনো একটা পার্টিকুলার ভাষা থেকে বিলং করো, কি তোমার পরিচয়, সোশ্যালি তোমার পরিচয়টা কি? সোশ্যাল যখন আমরা বলছি তখন তার বিষয়গুলো এখানে এসে যায়। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, জেন্ডার, এগুলোর কথা বলা হচ্ছে এখানে। এগুলো হচ্ছে সোশ্যাল ইস্যু। তো এটার ভিত্তিতে সেখানে তোমার কিন্তু তোমার মেরিট ডিসাইড হয় না। মেরিট ডিসাইড হয় সেখানে কি, মেরিটের ভিত্তিতে। যে মেরিটের ভিত্তিতে মেরিট ডিসাইড হবে, কারণ ইন্ডাস্ট্রি মেরিটের ভিত্তিতেই ফাংশন করে। এবার এটাই বলছে যে এখানে ডিসক্রিমিনেশন গুলো ক্রিয়েট করবে না, ক্রিয়েট করবে না। ওরা ভেদাভেদ তৈরি করে না, জাতিগত ভেদাভেদ এখানে তৈরি করে না, বরং বিপরীতে তারা কি করার চেষ্টা করে, যার মেরিট আছে সে সুযোগ পায়। অর্থাৎ তুমি যদি এসসি হও, তুমি যদি এসটি হও, তুমি যদি ওবিসি হও, তুমি যদি মহিলা হও, তুমি যদি বাচ্চাও, ইভেন তুমি এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে জানো যে এখন তুমি যদি একটা কম বয়সী বাচ্চাও হও, তুমি প্রফেসর হওয়ার জন্য যোগ্য। তুমি অনলাইনে এসে পড়াতে পারো, তোমার হাজার হাজার মানুষ তোমার ভিডিও দেখবে। দেখছো কত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা 17 বছর 16 বছরও হয়নি, সেখানে প্রফেসরদের মতো তারা ইউপিএসসি কোচিং দিচ্ছে, বিভিন্ন টপিকে তারা জ্ঞান লিখছে, লেকচার দিচ্ছে, এবং তাদের লক্ষ লক্ষ ফলোয়ার। কিচ্ছু দেখে না এগুলো, তোমার মেরিটটাই শেষ কথা এখানে। তো কাজে এখানে আমরা দেখতে পাবো কি, যে এগুলোর ভিত্তিতে কোনো রকমের ভেদাভেদ হয় না, বরং এরা ভেদাভেদ গুলোকে মুক্ত করে। আমরা মনে করে দেখো যে যখন এগ্রিকালচারাল থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যখন আমরা ট্রানজিশনসটা দেখলাম, ফ্রেডরিক্স যেটা দেখানোর চেষ্টা করলেন আগ্রারিয়া ইন্ডাস্ট্রিয়া মডেলের মধ্য দিয়ে, প্রিজমাটিসালা মডেলের মধ্য দিয়ে, যে রিফ্লেকশন যখন হচ্ছে, তখন আমরা কি দেখতে পাচ্ছি, যে ধর্ম এখানে এসে কনসিডার হচ্ছে না। মানে তোমারই এখন এখানে অনলাইনে তোমরা ক্লাস করছো, আমি কাউকে জিজ্ঞেস করিনি তোমরা কে এসসি কই, ওবিসি কে মাইনরিটি, আমি কাউকে জিজ্ঞেস করিনি, প্রয়োজন নেই আমার। আমার ফিসটা যে দিতে পারবে, আমার এখানে কথা মতো যারা নেটটা কোয়ালিফাই করবে, আমি তাদেরকেই পড়াবো, বাকিদের আমি পড়াবো না। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমাদের মেরিট, আমার মেরিট। এই লজিকেই কিন্তু এটা পুরো সিস্টেমটা ফাংশন করছে। মার্কেটটাও ঠিক এই একই রকমের ফাংশন করছে। এখানে এসসি এসটি ওবিসি বলে কোনো কথা নেই। যার যোগ্যতা আছে মেরিটের ভিত্তিতে সে এখানে সুযোগ পাবে, যার যোগ্যতা নেই সে সুযোগ পাবে না। কেন? কারণ এই মানুষটি যখন মার্কেটে যাবে তখন সে কিন্তু গিয়ে কোনো আমরা দেখতে পাবে যে কোনো এসসি তৈরি করা প্রোডাক্ট গিয়ে সে কিন্তু সহানুভূতির সঙ্গে কেনে না। সে সবার আগে গিয়ে কি করে না, সবার আগে গিয়ে ইকোনমিক্যালি সে নিজের বেনিফিটটা খোঁজে, যে সস্তায় কোনটা পাবো,
আমি ভালো কোয়ালিটির প্রোডাক্ট কোনটা পাবো, সস্তায় কোনটা পাবো, এবং সংখ্যায়ও হয়তো আমি একই টাকা খরচ করে সংখ্যাটাও একটুখানি বেশি পাবো প্রোডাক্টের। আমি কোনটাতে পাবো, সেটা ইন্ডাস্ট্রি তৈরি করা প্রোডাক্ট পাবো নাকি অন্য কোনো বিষয়ে তৈরি করা প্রোডাক্ট পাবো। তো সবার আগে এখানে প্রসঙ্গ উঠে আসবে যে ইন্ডাস্ট্রি তৈরি করা প্রোডাক্টটাই সেটা তোমাকে বেনিফিট দিতে পারবে। তো বারে বারে এই কারণে তুমি নিজেও কনজিউমার হিসেবে যখন মার্কেটে গিয়ে যখন তুমি ওই এক প্রকার ভালো প্রোডাক্ট চুজ করার মধ্য দিয়ে প্রোডাক্টটা তৈরি করার পেছনে এক প্রকার মেরিটটাকেই চুজ করছো, তার মানে তুমি বুঝিয়ে দিচ্ছ যে ইন্ডাস্ট্রিতে মেরিট ছাড়ার অন্য কিছু চলবে না। তো এই কারণে যখন প্রাইভেটের অর্গানাইজেশন গুলিতে তোমার চাকরি হয়, যখন তোমার ইন্টারভিউ হয়, তখন তোমাকে কেউ জিজ্ঞেস করে না যে তুমি এসসি না ওবিসি, তুমি ঠিক করো। কেউ জিজ্ঞেস করবে না যে কোন ধর্ম থেকে বিলং করো। এবং এই কারণে দেখবে এরা এগুলোর বিরোধিতা করে। এরা এই কারণে দেখবে জাতিগত যে দাঙ্গা, ধর্মগত যে দাঙ্গা, এগুলোর বিরোধিতা করে, কারণ এগুলোর কোনো মূল্য নেই ওদের কাছে। তো এগুলো আমরা দেখতে পাবো এটার মধ্যে যে সহজভাবে কাট টু কাট আনসার হচ্ছে এটা, সহজভাবে কাট টু কাট আনসার, এর বাইরে অন্য কোনো কথা নেই, পেঁচানোরও জায়গা নেই, ঘোরানোরও জায়গা নেই, সহজ ভাষায় এটা হচ্ছে তোমাদের উত্তর। তাহলে আমরা এখানে কি দেখতে পাবো, এখানে এবিসিডি বি নাম্বারটা আছে। আচ্ছা, বি নাম্বার কি বলছে? ইট উইল স্ট্রেংথেন সিভিল সোসাইটি অর্গানাইজেশন। ইট উইল স্ট্রেংথেন সিভিল সোসাইটি অর্গানাইজেশন। এই সিভিল সোসাইটি অর্গানাইজেশন গুলোকে শক্তিশালী করবে। আমরা জানি সিভিল সোসাইটি অর্গানাইজেশন ইন্ডাস্ট্রির অনেক আগে এসেছে। মনে করে দেখো হেগেলের কথা। হেগেল কি বলেছিলেন যে পরিবার, তিনি যখন ডাইলেকট্রিক্সটা দেখালেন তখন কি বলেছিলেন যে ডাইলেকট্রিক একেবারেই তিনি বটমে দেখিলেন পরিবার, তারপরে তিনি মিডিলে দেখালেন সিভিল সোসাইটি, তারপরে দেখালেন এখানে ইন্ডাস্ট্রি বা স্টেট ইন্ডাস্ট্রির উপরে কন্ট্রোল করছে, বা এই বুর্জুয়াজি সিস্টেম, যে বুর্জুয়াজি সিস্টেম এই ইন্ডাস্ট্রিজ গুলোর উপরে দাঁড়িয়ে আছে। তাহলে সিভিল সোসাইটির জন্মটাও আগে ইন্ডাস্ট্রির অনেক আগেই হয়েছে এক প্রকার। তাহলে এটা আমরা দেখতে পাবো, মানে মডার্ন টার্মে যদি বলি, তাহলে এক প্রকার আমরা দেখতে পাবো কি, এক প্রকার আমরা দেখতে পাবো যে সিভিল সোসাইটিকে ইন্ডাস্ট্রি শক্তিশালী করবে, এটা নয়। কেন? কারণ সিভিল সোসাইটি মানে হচ্ছে সেখানে একটা কালেকটিভ গ্রুপ, কালেকটিভ ফর্ম, কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন্ডিভিজুয়ালসকে সেখানে কিন্তু প্রমোট করে, ইন্ডিভিজুয়ালিজমের আইডিয়াকে প্রমোট করে। সেখানে তারা নিউক্লিয়ার বানাতে চায় একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্রকে তারা কি করে ধীরে ধীরে নিউক্লিয়ার বানাতে চায়, তারা টুকরো টুকরো করতে চায় এক প্রকার। এটাও তাদের মধ্যে বৈশিষ্ট্য, কারণ সে টুকরো টুকরো না করতে পারলে সে বেনিফিট আদায় করতে পারবে না, সেই ব্যক্তিকে সে এক্সপ্লয়েট করতে পারবে না, সেই ব্যক্তিকে সে নিজের মতো করে ভুল বোঝাতে পারবে না, বা সেই ব্যক্তির কাছ থেকে নিজের মতো করে বেনিফিট আদায় করে নিয়ে আসতে পারবে না। কাজে সিভিল সোসাইটিকে যে স্ট্রেংথেন করবে এটা বলা যায় না। সিভিল সোসাইটিকে ইন জেনারেল টার্মস আমরা বলতে পারি ইন্ডাস্ট্রি উইক করবে। এই কারণে আমরা দেখতে পাই কি, যে যখন সোসাইটি প্রপারলি ফাংশন করে না, যখন স্বাভাবিক নিয়মে সোসাইটি ফাংশন করে না, তখনই দেখবে সিভিল সোসাইটির মানুষজনরা রাস্তায় নেমে আসে। ততক্ষণ তারা রাস্তায় নামে না, ততক্ষণ তারা ইন্ডিভিজুয়াল, যতক্ষণ প্রপারলি সিস্টেম রান করছে। যখন দেখতে পাবো সিস্টেম প্রপার রান করছে না, ইন্ডিভিজুয়ালিজম, লিবারালিজমের রাস্তা সেইখানে স্বচ্ছ নয়, ক্লিয়ার নয়, একটা বড় ক্রাইসিস তৈরি হয়েছে, কেবলমাত্র তখনই সিভিল সোসাইটিকে রাস্তায় নামতে দেখতে পাই, তাদের অস্তিত্ব আমরা কিন্তু উপভোগ করি। তার আগে দেখতে পাই না। হ্যাঁ, সুপ্তভাবে হয়তো থাকতে পারে, তারা সাইলেন্টলি কাজ করছে, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি তোমাদের এখানে বোঝাতে চাইছি এটাই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আলটিমেটলি কি করে না, নিউক্লিয়ার তৈরি করে। তারা পরিবারগুলোকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দেয়। মনে করে দেখো একটা সাধারণ কথা, যেহেতু মেরিটের সিস্টেম, আজকে দেখো আমি আজকে একটা আজকে ধরো আমি আমার বাড়ি ধরে নাও একটা অন্য একটা জেলাতে, আমি আমার পরিবারের সঙ্গে থাকতে পারছি না। কেন? কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমাকে অনেক ডিমান্ড শিখিয়ে দিয়েছে, আমার লিভিং স্ট্যান্ডার্ড শিখিয়ে দিয়েছে, আমাকে অনেক নলেজ জ্ঞান অর্জন করতে হবে সেটা শিখিয়েছে, আমাকে আরো অনেক রিসোর্স পেতে হবে সেটা শিখিয়েছে। কারণ নইলে আমি সোসাইটির ওই স্ট্যান্ডার্ডটা হয়তো মেনটেন করতে পারবো না, হায়ার স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবো না। কিন্তু সেটা করতে গেলে আমাকে কোয়ালিটি এডুকেশন পেতে হবে, কিন্তু আমি তো সেটা গ্রামে বসে পাবো না। আমি গ্রামে বসে পাবো না, বা গ্রামে বসে আমি ক্লাস যদি করি তাহলে পাশের দেখবে পাড়াতে সেখানে চিৎকার চেঁচামেচি হয়, একটা ওপেন সোসাইটি, সেখানে ওপেন সোসাইটি। কিন্তু ইন্ডাস্ট্রি সেখানে কি করছে না, আমাকে আমার মতো করে চাইছে, আমাকে কমপ্লিটলি চাইছে, স্বাধীনভাবে এককভাবে চাইছে। কিন্তু আমি যখন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করছি তখন কি হচ্ছে, পাড়াতে যদি থাকি তাহলে পাড়ার মানুষগুলো আমার পেছনে কিন্তু প্রবেশ করে যাচ্ছে, ফলে কি হচ্ছে, আমার উন্নতি হচ্ছে না, ইন্ডিভিজুয়ালের উন্নতি হচ্ছে না। তো তখন কি হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ডিমান্ড হচ্ছে যে তুমি তার মানে ওই পরিবার ত্যাগ করে এমন একটা জায়গায় আসো যেখানে তুমি ফ্রিলি আমার সঙ্গে তুমি কন্ট্যাক্ট করতে পারবে, কমিউনিকেট করতে পারবে। এসে গেছি, এই চার জেলার মধ্যে বন্দী হয়ে আছি, তোমরা ওই একই জিনিস করছো। তো এইরকম ভাবে আমাদেরকে কি করেছে, পরিবার থেকে আমাদেরকে সেপারেট করে দিয়েছে, বিচ্ছিন্ন করে দিয়েছে, আমাদের সমাজ থেকে আমাদেরকে সেপারেট করে দিয়েছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নিউক্লিয়ারাইজেশন করে, কিন্তু এখানে সিভিল সোসাইটির কনসেপ্ট যখনই আসবে তখন একটা কালেকটিভ গ্রুপের কথা বলা হবে, একটা
একটা কমনের আইডিয়া চলে আসবে, কিন্তু এই কমনের আইডিয়া এখানে থাকে না। এক প্রকার সিভিল সোসাইটি কিন্তু এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সিভিল সোসাইটিকে স্ট্রেংথেন করে না, উইক করে। বোঝাতে পেরেছি নাকি ডাউটস আছে এখনো? বলো কোনো সাজেশন থাকলে, ইনপুট থাকলে। আছে কারো কিছু? ওকে, চলো, নেই কারো, তাহলে আশা করি বোঝাতে পেরেছি। এরকম কাট টু কাট কথা বলবে, যতটা পারলাম আমি চেষ্টা করলাম তোমাদের কাট টু কাট উত্তর দেওয়ার। এরকম কাট টু কাট কথা বলবে, শুনে যেন মনে হয় যে হ্যাঁ যেটা বলছো সেটা তুমি পড়ে বলছো, বুঝিয়ে বলছো। অনেক ঘুরিয়ে পেঁচিয়ে বললে শুনতে খারাপ লাগে, প্লাস যেটা বলতে চাইছে সেটা পরিষ্কারভাবে বেরিয়ে আসে না। তো প্রত্যেকেই ভালো বলেছো, কিন্তু আরো স্বচ্ছতার সঙ্গে বলার চেষ্টা করবে, কারণ ইন্টারভিউ বোর্ডে তোমাদেরকে এইভাবেই তৈরি হয়ে যেতে হবে। আমি জানি না, আমিও তো ফেস করবো ইন্টারভিউ, আমি কতটা তৈরি হতে পারছি তোমাদের বোঝাতে পারছি, বাট চেষ্টা তোমাদেরকেও চালিয়ে যেতে হবে, এটা কিন্তু করবে। দেখো তারপরে কি বলছে 26 নম্বর প্রশ্ন, কি বলছে 26 নম্বর প্রশ্ন বলছে ম্যাক্সিমাম ইন্টারভেনশন অফ স্টেট ইজ নিডেড ফর ইকোনমিক ডেভেলপমেন্ট। ম্যাক্সিমাম ইন্টারভেনশন অফ স্টেট ইজ নিডেড ফর ইকোনমিক ডেভেলপমেন্ট না, ম্যাক্সিমাম ইন্টারভেনশন না, মিনিমাম ইন্টারভেনশনের কথা বলে কে? লিবারেলসরা। ম্যাক্সিমাম ইন্টারভেনশন অফ স্টেট ইজ নিডেড ফর ইকোনমিক ডেভেলপমেন্ট। আচ্ছা, এটা স্টেটমেন্ট 1, এটা পড়ে বোঝা যাবে না, আগে এইটা পড়তে হবে, এই লাইনটা পড়তে হবে, তবে বোঝা যাবে। কি বলছে এই লাইনটাতে? এই লাইনটাতে বলছে in the light of the above statements choose the correct answer in the from the options given below. So maximum intervention of the state is needed for economic development, এটা তো ঠিক নয়। এটা ম্যাক্সিমাম ইন্টারভেনশনের মধ্যে দিয়ে যে ইকোনমিক ডেভেলপমেন্ট হবে তা কিন্তু হয় না। আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট হতে দেখি শুধুমাত্র আমরা যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন নিজের মতো করে রান করতে পারি, ইকোনমি যখন ফ্রিলি মুভ করতে পারে, স্বাধীনভাবে যখন নিজের মতো করে ফ্লো করতে পারে, তখনই সেখানে ইকোনমিক ডেভেলপমেন্ট হয়। যেমন ধরে নাও এই মুহূর্তে আমাদের 4 ট্রিলিয়ন ইকোনমির মাথার উপর দাঁড়িয়ে আছি আমরা, বা আমরা অর্জন করেছি। এরপরে আমাদের টার্গেট হচ্ছে 5 ট্রিলিয়ন ইকোনমি, তারপরে হয়তো 8 ট্রিলিয়ন 10 ট্রিলিয়ন এইরকম আমাদের ইকোনমির আমাদের একটা টার্গেট আছে। সরকার সেই রকম ভাবে সেই টার্গেটকে ফুলফিল করার জন্য কি করছে? স্টেটের ইন্টারভেনশনটা কমিয়ে দিয়েছে, বাড়ায়নি, কমিয়ে দিয়েছে। কি করছে কিভাবে? আমরা প্রত্যেক দিনই দেখছি, প্রত্যেক বছরই দেখছি যে সরকার কি করছে, সরকারের হাতে যে সমস্ত অর্গানাইজেশন গুলো আছে, যে কোম্পানিজ গুলো আছে, সেগুলো ধীরে ধীরে প্রাইভেটাইজ করে দিচ্ছে। কেন? কারণ সরকার ওই কোম্পানিজ গুলোর উপর ইন্টারভেন করতে চায় না। পাবলিককে, প্রাইভেটকে বলেছে নিজের মতো করে ফাংশনস করো, দরকার নেই, আমি ইন্টারভেন করবো না তোমার উপর। কেন? কারণ আমার টার্গেটটা হচ্ছে কি, যে আমার টার্গেট হচ্ছে ইকোনমিক গ্রোথ হোক, সেই ইকোনমিক গ্রোথের মধ্যে দিয়ে সকলের উন্নতি হবে। এই ধরনের একটা আইডিয়াতে সেখানে কিন্তু বিশ্বাস করে। ইন্ডিভিজুয়ালের উপরে তারা কিন্তু জোর দেয়। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালের উপর জোর দিতে গিয়ে এখন কিছু মুসলিমেও ইন্ডিভিজুয়ালের, কিছু অল্প সংখ্যক মুসলিম ইন্ডিভিজুয়ালের হয়তো বেনিফিটটা বেশি হয়, এটা ঠিক। বাট ইন জেনারেল যখন ইকোনমিক ডেভেলপমেন্টের প্রসঙ্গ আসবে, তখন কিন্তু দেখা যাবে কি যে স্টেট ইন্টারভেনশনটা কম হয়, বেশি হয় না। বাট এদিকে আমরা দেখতে পাবো, এবং যেহেতু সোশ্যালিজম ব্রেক করে গেল, কাজে এখানে এখন বর্তমান দিনে এটা একটা বাস্তব সত্য হয়ে দাঁড়িয়েছে, এটাকে তুমি ডিনাই করতে পারবে না, এটা একটা একেবারে একটা ট্রুথ। তো স্বাভাবিকভাবে আমরা আর অপোজিটে এটা বলতে পারি না যে সোশ্যালিজম হলে ইকোনমিক ডেভেলপমেন্ট বেশি হবে, না, হবে না। সোশ্যালিজমের আইডিয়া আসলে সেখানে হয়তো সোশ্যাল ডেভেলপমেন্টটা ভালো হবে, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা হয়তো ভালো রকম ভাবে স্ট্যাবলিশ হবে। যেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা লিবারালিজম যেখানে নিউক্লিয়ারাইজেশন করছে, পরিবারগুলোকে টুকরো টুকরো করে দিচ্ছে, সমাজকে টুকরো টুকরো করে দিচ্ছে, সেটা হয়তো হচ্ছে। অন্যদিকে সোশ্যালাইজেশন হলে কি হবে? মানুষের সঙ্গে মানুষের আরো বেশি করে সম্পর্ক গাঢ় হবে, আরো বেশি করে স্ট্রেংথেন হবে তাদের মধ্যে রিলেশনস গুলো। এই কথাগুলো এখানে কিন্তু বলা যায়। তাহলে এটা আমরা 1 নম্বরের স্টেটমেন্টে পাচ্ছি। 2 নম্বরের স্টেটমেন্ট কি বলছে? 2 নম্বরের স্টেটমেন্ট বলছে ম্যাক্সিমাম প্রোডাকশন ইজ এসেনশিয়াল ফর ডেভেলপমেন্ট। ম্যাক্সিমাম প্রোডাকশন ইজ এসেনশিয়াল। তো লিবারালাইজেশনের পার্সপেক্টিভ থেকে আমরা দেখতে পাই যে হ্যাঁ, যত বেশি প্রোডাকশন হবে, যেমন ওই বললাম সাপ্লাই সিস্টেমের কথা এতদিন বলে আসছিলাম, যত বেশি প্রোডাকশন হবে তত বেশি কি হবে, তত বেশি সেই প্রোডাকশন গুলো মার্কেটে আসবে, এবং মার্কেটে এসে তাদের নিজেদের মধ্যে কম্পিটিশন হবে। যত বেশি কম্পিটিশন হবে তত বেশি কি হবে, সাধারণ মানুষ সস্তায় কিনতে পাবে, সস্তায় কিনতে পাবে। তাহলে ম্যাক্সিমাম প্রোডাকশনের উপর এরা জোর দেয়, অর্থাৎ তারা সাপ্লাই সিস্টেমের উপরে জোর দেয়। কারা? লিবারেলসরা। ফ্রি মার্কেটের উপর যারা ভরসা করে তারা। তাহলে ম্যাক্সিমাম প্রোডাকশনের উপরে কিন্তু দেখা যাচ্ছে কি যে ডেভেলপমেন্টটা হবে ইন লাইটস অফ দ্য অ্যাবাভ। তো এটা দেখতে পাবো এই কারণে কি হবে, এটা এই কারণে কিন্তু ভুল, এটা এই কারণে ঠিক হবে। তাহলে এখানে কি বলছে? এই স্টেটমেন্ট ইজ ফলস বাট স্টেটমেন্ট 2 ইজ ট্রু। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? ডাউটস আছে কিছু? নেই। চলো পরের নাম্বার প্রশ্ন দেখো। 27 নম্বর প্রশ্ন কি বলেছে? 27 নম্বর প্রশ্ন বলেছে লিবারালিস্ট মডেল regards economic development as the
preconditions for individual development. Liberalist model regards economic development as the preconditions for individual development. Liberalist model কি বলছে, regards economic development as the preconditions for individual development. হ্যাঁ, যে ব্যক্তির যদি তোমাকে উন্নতি করতে হয় তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে কি, তার পূর্ব শর্ত হচ্ছে তার অর্থনৈতিক উন্নতিটা আগে করতে হবে। ব্যক্তির যদি উন্নতি করতে হয় তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে যে অর্থনৈতিক উন্নতি করতে হবে। কেন? মানুষের অর্থনৈতিক উন্নতি না হলে, ব্যক্তির আর কি, মানুষের ইন জেনারেল বলবো না, ব্যক্তি মানে একজন ব্যক্তির কথা বলা হচ্ছে। তো ব্যক্তির ইন্ডিভিজুয়ালি, যখন ইন্ডিভিজুয়ালস বলা হচ্ছে তাদেরকে, যখন তাদের যদি ইকোনমিক ডেভেলপমেন্ট না হয় তাদের নিজেদের উন্নতি হবে না। তাহলে পূর্ব শর্ত কি? মানুষের উন্নতি বা ব্যক্তির উন্নতির পূর্ব শর্ত হচ্ছে ইকোনমিক উন্নতি। এটা আমরা জানি যে তাদেরকে এই কারণে কি করতে হবে না, তারা ইন্ডিভিজুয়াল যখন তার নিজের ব্রেনকে কাজে লাগিয়ে, তার লেবারকে কাজে লাগিয়ে যখন সে কোনো সম্পত্তি তৈরি করছে, তার যখন রিসোর্স সে জেনারেট করছে, সেই রিসোর্সের উপরে তারই মালিকানা থাকা উচিত, সেখানে অন্য কেউ সেটার উপরে ইন্টারভেন করা উচিত নয়। এই কথাটা তারা বারবার বলার চেষ্টা করে, এটা আমরা জানি, এই কথাটা তারা বারবার বলার চেষ্টা করে, রাইট? এবার এখানে তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, স্টেটমেন্ট 2 তে বলেছে কি, দ্য লিবারালিস্ট মডেল ডাজ নট স্যুট টু ডেভেলপিং কান্ট্রিজ। যে হ্যাঁ, লিবারালিস্ট মডেলটা আবার ডেভেলপিং কান্ট্রিজ গুলির জন্য কিন্তু লিবারালিস্ট কান্ট্রিগুলো স্যুট করে না, তাদের জন্য কিন্তু এটা মানানসই নয়। কেন মানানসই নয়? কি বলছে এখানে, কি বলছে, অ্যাজ দে ফিল ইট বি আ সোর্স অফ নিও কলোনিয়াল কন্ট্রোল অফ ডেভেলপড কান্ট্রিজ, as they feel it will be a source of neo-colonial control of developed countries. যে হ্যাঁ, নিও লিবারাল কান্ট্রি, যারা গ্লোবালাইজেশন পড়াতে গিয়ে এগুলো তোমাদের বলেছিলাম, আমি এগুলো বলেছিলাম এইরকম ভাবে যে ডেভেলপ কান্ট্রিজ গুলো মনে করে, ডেভেলপিং কান্ট্রিজ গুলো মনে করে যে যত বেশি কি হবে না লিবারালাইজেশন হবে, যত বেশি ওপেন মার্কেট হবে, তত বেশি কি হবে না, যার কাছে যত বেশি টাকা আছে সে তত তাড়াতাড়ি বড় বড় কোম্পানি তৈরি করবে, সে তত তাড়াতাড়ি বড় বড় সেখানে সেই কোম্পানিদের দ্বারা সেখানে কোয়ালিটি অফ প্রোডাক্ট তৈরি করবে, সংখ্যায় অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করবে। তাহলে সেই প্রোডাক্ট গুলো কি করবে, আলটিমেটলি তারা সস্তায় অন্য দেশে যখন নিয়ে এসে বিক্রি করবে, তখন দেখা যাবে কি যে গরিব দেশগুলো তখন তারা নিজেরা যখন প্রোডাক্ট তৈরি করবে তখন প্রোডাক্টের দাম বেড়ে যাবে, মানে প্রোডাক্টের দাম বেশি হবে। কিন্তু বড় লোকরা যদি কোনো প্রোডাক্ট তৈরি করে সেই প্রোডাক্টের দাম স্বাভাবিকভাবে কম হবে, কারণ তাদের ইন্ডাস্ট্রি অনেক ডেভেলপড। তাহলে ওদের প্রোডাক্ট গুলো বারবার এখানে এসে কিন্তু সস্তায় বিক্রি হবে। যখন ওদের প্রোডাক্ট গুলো সস্তায় এখানে এসে বিক্রি হবে তখন মানুষ বারে বারে ওদের প্রোডাক্ট গুলোই কিনবে, বা কোয়ালিটি বেটার পাবে, হয়তো দামটা অনেক বেশি কিন্তু কোয়ালিটি অনেক ভালো হয়তো দেবে। তো বারে বারে মানুষ ওদের প্রোডাক্ট গুলোই কিন্তু কিনবে। যেমন ধরে নাও না, আমরাও তো জিও কোম্পানি তো ফোন তৈরি করছে, তো জিও কোম্পানি ফোন তৈরি করছে, মানুষ কিনছে, কজন কিনেছে? তোমরা কিনেছো, আমি কিনেছিলাম, বাধ্য হয়ে একটা কিনেছিলাম, ছুঁড়ে ফেলে দিতে হয়েছে, কোথায় হারিয়ে গেল আমি নিজেও জানি না, এতটাই সেটা খারাপ। কিন্তু আমি দেখো টাকাটা হয়তো একটু বেশি লেগেছে কিন্তু কোয়ালিটি আরো অনেক বেটার পেয়েছি, আমি গিয়ে একটা বিদেশি কোম্পানির ফোন কিনেছি, আমি এবং জানতেও চাইনি যে ফোনটার কোন দেশ তৈরি করেছে, কোথায় সেটা অ্যাসেম্বল হয়েছে, কি কি সেখানে পার্টস আছে এবং সেই পার্টস গুলো কোন কোন দেশগুলো মিলে তৈরি করেছে, আমি জানতেও চাইনি। বাট যখন জানতে পারছি, যখন জানার চেষ্টা করছি, তখন দেখছি যে মেড ইন চায়না। সেগুলো কোন চায়না না, সেই চায়না যে বিশ্বের দ্বিতীয়তম ধনী দেশ যদি বলো ইকোনমির দিক থেকে, 19 ট্রিলিয়ন ইকোনমির দেশ। ইউএসএ হচ্ছে 24, 23, 25 ট্রিলিয়ন ইকোনমির মতো একটা পজিশনে আছে, আর 19 ট্রিলিয়ন ইকোনমির পজিশনে আছে হচ্ছে চায়না। তাহলে সেই দেশটার কথা বলা হচ্ছে। তাহলে আমরা দেখতে পাবো কি এইরকম ভাবে কি হবে, ডেভেলপ কান্ট্রিজ গুলো যারা এইরকম ভাবে তারা প্রচুর ধনবান, যাদের কাছে প্রচুর সম্পত্তি আছে, যা প্রচুর এই ধরনের হয়তো বিভিন্ন জিনিসের কপিরাইটস আছে, বিভিন্ন রকম ভাবে শক্তিশালী, তারা আবার নতুন করে কি করবে, এই লিবারালাইজেশন এর মধ্যে দিয়ে এখানে এসে কি করবে, একটা নিও কলোনাইজেশন তৈরি করবে। এবং এদের প্রোডাক্ট গুলো তো ওদিকে গিয়ে বিক্রি হবে না, কারণ এদের দাম বেশি। তো ইন্ডিয়া যদি কোনো প্রোডাক্ট তৈরি করে, এই যে জিও ফোন যদি তৈরি করে, তো এই যে আইদার খারাপ মান তৈরি হবে, আর নইলে প্রোডাক্টের দাম বেশি হবে, মানুষ কিনবে না। তো আলটিমেটলি কি হবে, যত বেশি করে এইরকম ফ্রি অফ ক্যাপিটালাইজেশন হবে, ফ্রি মার্কেট সিস্টেম যত বেশি করে এনহান্স করা হবে, তত বেশি করে কি হবে না, ডেভেলপিং কান্ট্রিজ গুলোর জন্য একটা বড় ক্রাইসিস উঠে আসবে। এটাই যে ডেভেলপিং কান্ট্রিজ গুলো একটা নতুন ধরনের একটা উপনিবেশবাদের কনসেপ্টে চলে আসবে, যেটাকে বলা হচ্ছে নয়া উপনিবেশবাদের কনসেপ্টে চলে আসবে। তো এটার একটা তাদের মধ্যে ভয় আছে, এবং এই কারণে আমরা দেখতে পাবো স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামস এর মতো বিভিন্ন প্রোগ্রামস গুলো IMF, ওয়ার্ল্ড ব্যাংকের মতো ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্গানাইজেশন গুলো নিয়ে আসতে এক প্রকার বাধ্য হয়েছে।
যে কারণ যেহেতু এরা এক প্রকার ওই নিও, মনে করে দেখো নন অ্যালাইন মুভমেন্ট পড়াতে গিয়ে তোমাদের বলেছিলাম যে নিও তৈরি করার, নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার তারা তৈরি করার জন্য একটা জোর দিতে শুরু করলো, একটা আন্দোলন গড়ে তুললো এক প্রকার, তখন সেখানে কিছু স্ট্রাকচারাল কিছু চেঞ্জেস এসেছিল, তবে অল্প সংখ্যক। এইরকম ভাবে আমরা দেখতে পাবো কি একটা ভয় কিন্তু এদেরও আছে ডেভেলপিং কান্ট্রিজ গুলোর, যে আমাদের নয়া রকম ভাবে কি করা হবে, আমাদের উপর উপনিবেশবাদ কিন্তু প্রতিষ্ঠিত হবে। তো এইগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এগুলো হচ্ছে নেগেটিভ সাইড। নেগেটিভ সাইড গুলো গতদিন তোমাদের এতটা জোরালো ভাবে আমি বলিনি, বিভিন্ন সময় বলেছি বিভিন্ন ক্লাসে, আজকে এখানে আরো সুন্দর করে বলে দিলাম। চলে আসো তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে দুটো স্টেটমেন্ট ঠিক এখানে, ঠিক আছে। চলে আসো 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন কি বলেছে? প্রশ্ন বলেছে এখানে অ্যাসোসিয়েশন রিজন দিয়েছে, এটাও মার্চ 2023 শীট 2 তে এসেছে। প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তো, সবই কনসেপচুয়াল প্রশ্ন দিয়েছে, বড় বড় সব উত্তর দিয়েছে সেন্টেন্স এবং কনসেপচুয়াল, কাজেই কিন্তু আবার খুব সহজ, একটু যদি থিওরিটা ভালো করে বুঝে নিয়েছো ভীষণ সহজ। 34 নম্বর প্রশ্ন কি বলেছে? 34 নম্বর প্রশ্ন বলেছে নিও লিবারাল প্যারাডাইম ওয়াজ ফাউন্ডেড অন দ্য ন্যারেটিভ অফ দ্য inefficient state. Neoliberal paradigm was founded on the narrative of the inefficient state. Inefficient state এর ধারণা থেকে এটা কি করা হয়েছে, নিওলিবারাল প্যারাডাইম প্রতিষ্ঠিত হয়েছিল। এটা ঠিক যে ইনএফিশিয়েন্ট স্টেট, যে ইনএফিশিয়েন্ট মানে হচ্ছে কি অক্ষম, সে সক্ষম নয়, ইনএফিশিয়েন্ট মানে সে কাজ করার জন্য যোগ্য নয়। আমরা তো জানি রাষ্ট্র কাজ করার জন্য যোগ্য নয়, দেখো না স্কুলে এতগুলো আমাদের ভ্যাকান্সি পড়ে আছে, কলেজগুলিতে এত ভ্যাকান্সি পড়ে আছে, এদিকে ভ্যাকান্সি আছে, অন্যদিকে যুবকরাও আছে শিক্ষিত, তারা এত বড় নিয়ে জেআরএফ নিয়ে বসে আছে, কিন্তু এই দুটোকে মেলানোর কাজটা সরকার ঠিক মতো করতে পারছে না। যে এদেরকে নিয়ে গিয়ে ওই সিট গুলোতে বসিয়ে দিয়ে বলবে যে তোমরা পড়াও খুব সুন্দর করে, ভবিষ্যৎ প্রজন্ম আরো এগিয়ে যাবে, এই কাজটি তারা করতে পারছে না, অর্থাৎ ম্যানেজমেন্টে এতটাই খারাপ তারা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে স্টেট হচ্ছে কি, এই সরকার হচ্ছে স্টেটের এজেন্সি। স্টেট একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। আমরা স্টেট বলতে এখানে সরকারকে বুঝি এক প্রকার, তো ইলেক্টেড সরকারকে বা নমিনেটেড সরকার, যেই ধরনের সরকার থাক, এক একটা দেশে এক এক ধরনের আছে, তো আমরা সরকারকে বুঝি। তাহলে সরকার আমরা দেখতে পাচ্ছি কি যে ইনএফিসিয়েন্সি তার আছে, এই ধরনের এফিসিয়েন্সি নেই, ইনএফিসিয়েন্সি আছে, অক্ষমতা আছে। এই অক্ষমতাগুলো থাকার ফলেই আমরা দেখতে পাচ্ছি কি নয়া উদারনৈতিক একটা কিন্তু ধারণা তৈরি হলো, এটা একটা ট্রেন্ড তৈরি হলো, প্যারাডাইম তৈরি হলো। কি তারা কি বলার চেষ্টা করে যে স্টেটের এই যে কন্ট্রোলটা যখন তুমি দিয়ে দেবে অত্যধিক বেশি, তখন স্টেট কি করবে না, তুমি ভাবছো স্টেট হয়তো তোমার জন্য ডেভেলপমেন্ট ডিভিশন করবে, দেখো এই ধরনের ডেভেলপমেন্ট করবে। স্কুলে প্রচুর সিট ফাঁকা থাকবে, কলেজে প্রচুর সিট ফাঁকা থাকবে, ইউনিভার্সিটিতে প্রচুর সিট ফাঁকা থাকবে, তারা নিজেরা ক্ষমতার জন্য লড়াই করে কি করবে না, পুরো জাতিটাকে পিছিয়ে দেবে। ভালো এটা? ভালো না। তো এই কারণে এরা বলার চেষ্টা করে যে এইরকম ভাবে কি হয়, স্টেটের হাতে যদি তুমি সমস্ত কিছু ছেড়ে দাও, তাহলে স্টেট ইনএফিসিয়েন্ট একেবারে হয়ে উঠবে বা হয়ে উঠছে, বা একেবারে জ্বলন্ত উদাহরণ তার আছে কতগুলো। স্বাভাবিকভাবে এখানে কি করতে হবে, ডেভেলপমেন্টকে এখানে কিন্তু আবার যদি ত্বরান্বিত করতে হয়, এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে নয়া রকম ভাবে উদারবাদকে ভাবতে হবে। এবং সেটা হচ্ছে এটাই যে স্টেটের রোলটাকে আমি কিছুটা মেনে নেবো, এটা ঠিক, নয়া লিবারালরা বলছে কিছুটা মেনে নেবো। কোথায়? ওই যে পড়লে তোমরা এর আগে 4টে অপশন, এবং প্রত্যেকে এই মোটামুটি আইডিয়াগত দিক থেকে একই কথা বলেছে কি যে কিছু কিছু সময় হেলথের ক্ষেত্রে, সিকিউরিটির ক্ষেত্রে বিশেষ রকম ভাবে এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে কি করতে হবে, স্টেটের রোল থাকবে, বাকি সমস্ত ক্ষেত্রে কি করবে, স্টেট কোনো ইন্টারফেয়ারই করবে না। মিনিমাল স্টেটের আইডিয়া সেখানে তারা নিও লিবারালসটা নিয়ে আসলো। এটা ক্লাসিক্যালদের মধ্যেও সেখানে দেখতে পাবে, টমাস পেইন এবং জন স্টুয়ার্ট মিল এই সমস্ত থিঙ্কার্সরা নিয়ে এসেছিলেন। আবার নতুন করে রবার্ট নজিগরা সেখানে কিন্তু এই আইডিয়াটিকে পুনরুদ্ধার করলেন, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা ঠিক। দ্বিতীয় এখানে কি বলছে? দ্বিতীয় বলছে নিওলিবারাল প্যারাডাইম ইজ ইনক্লুসিভ ইন নেচার। নিওলিবারাল প্যারাডাইম ইজ ইনক্লুসিভ ইন নেচার। ইনক্লুসিভ ইন নেচার এটা আমরা বলতে পারি না, এক্সক্লুসিভও হতে পারে। ইনক্লুসিভ ইন নেচার কেন ইনক্লুসিভ? এই যে বললাম নিউক্লিয়ার করে দিচ্ছে, নিউক্লিয়ার করে দিচ্ছে। তো ইনক্লুসিভ কিভাবে করছে? মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপন করছে, আরো বেশি করে শক্তিশালী করছে, সোশ্যাল রিলেশন গুলোকে করছে না, সব দিক থেকে ইনক্লুসিভ হচ্ছে না। তাহলে এইরকম ভাবে আমরা দেখতে পাবো, এই কারণে এটা কিন্তু আবার ভুল। তাহলে এই দুটো স্টেটের মধ্যে সেটা আমরা দেখতে পাচ্ছি, 4টে অপশনের মধ্যে সঠিক আমরা এখানে পেয়েছি, এই কারণে এটাকে ইনক্লুসিভ হয় না। এক্সক্লুসিভের আইডিয়াটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিরকম ভাবে, এটাই যে নিউক্লিয়ার করে দিচ্ছে, এক্সক্লুড করেছে, সে সেপারেট করছে, সে ডিভিশন তৈরি করছে। এগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মানুষকে ইন্ডিভিজুয়াল বানিয়ে দিচ্ছে, ইন্ডিভিজুয়াল বানিয়ে দিয়ে তাকে এক্সপ্লয়েট করার চেষ্টা হচ্ছে, ইন্ডিভিজুয়াল বানিয়ে দিয়ে, এবং তার কাছে কোনো বিকল্প ছাড়া হচ্ছে না, বিকল্পই নেই তার কাছে ভাববার মতো। যেটা দেখছে, যেটা শুনছে সেটাই সত্যি বলে প্রমাণ মনে হচ্ছে। মনে করে দেখো গ্রামসির কথা, কি বলেছিলেন গ্রামসি, পড়াতে গিয়ে বলেছিলাম। তো এগুলো আমাদের কাছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ, এইভাবে কনসেপচুয়াল প্রশ্নগুলো আমাদেরকে বুঝতে হবে। 36 নম্বর দেখো কি বলেছে, 36 নম্বর পেপার 2
শিফট 1 পেপার 2 2022 সালে এসেছে, অথার এবং বুকস দিয়েছে। এখানে দেখো যেটা দিয়ে মেলাতে পারো সেটা হচ্ছে এফ.এ. হায়েক। এফ.এ. হায়েকের নাম দিয়েছে ফ্রেডরিক ভন হায়েক। তো ফ্রেডরিক ভন হায়েকের বইটার নাম হচ্ছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ফ্রেডরিক ভন হায়েকের বইটার নাম হচ্ছে, এখানে তোমরা দেখতে পাবে কোনটা, কোনটা দিয়েছে, ডিতে 4, কনস্টিটিউশন অফ লিবার্টি। দেখে নিও নামগুলো, এল.টি. হবহাউসের নামগুলো দেখে নিও। ইনি হচ্ছেন এল.টি. হবহাউস, আমরা দেখতে পেলে রিভিশনাল লিবারালিজমের থিঙ্কার্স। এফ.ই. হায়েক তোমরা জানো, এফ.এ. হায়েক, ফ্রেডরিক ভন হায়েক তোমরা জানো যে তিনি নিও লিবারাল থিঙ্কার। ঠিক আছে, আর বাকি দুজনের নামগুলো দেখে নিও। আর্নেস্ট বার্গারের নাম তোমরা রাইটস পড়তে গিয়ে পাবে, তখন বলবো এগুলো, আবার প্রশ্নটা আসবে। আপাতত এতটাই বুঝে নাও। পাবলিকেশন ডেটটা একটু দেখে নিও, পরে আমি এটা দেখে লিখে দেবো। 30 নম্বর প্রশ্ন চলে আসো, সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং রিগার্ডেড স্টেট অ্যাজ আ নেসেসারি এভিল। 2020 সালে এসেছে। তো নেসেসারি এভিল স্টেটকে বলেছে কে, থমাস পেইন প্রথমে এই কথাটি বলেছিল। ভালো করে এখানে সিকোয়েন্সটা বুঝে নাও আজকে। প্রথমে থমাস পেইন বলেছিল, তারপরে জন স্টুয়ার্ট মিল বলেছে, তারপরে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে কি, আমরা রবার্ট নজিককে এটা বলতে শুনবে। তো প্রথমে দেখবে ক্লাসিক্যালদের মধ্যে থমাস পেইন এটা বলেছে, তারপর জন স্টুয়ার্ট মিল বলেছে, তারপরে তোমরা পাবে এখানে নামটা কার না, তোমরা রবার্ট নজিকের পাবে। যেহেতু এখানে দুজনেরই নাম কমন আছে, কাজেই তোমরা হয়তো বলতেই পারো ভুল হবে, বাট ওরা নিজেদের মতো করে চুজ করে নিয়েছে কি, যে আগে বলেছে তাকেই আমরা সঠিক ধরবো। কেন? কারণ ওনার কাছ থেকে তো আইডিয়াটা নিয়েছে, কাজেই এটা ওনার আইডিয়া, সোল অথরিটি এনার আছে, কপিরাইট এই আইডিয়াটার উপর এনার আছে, এই কারণে সঠিক উত্তর এনাকে দিয়েছে। এইরকম ভাবেও জিনিসগুলোকে বোঝার চেষ্টা করবে, যে দুজন আছে বলে দুজনে ঠিক হবে তা নয়। তো এনার কাছ থেকে যেহেতু আইডিয়াটা ধার করা, বা এনার যেহেতু প্রথম আইডিয়া, তাই ক্রেডিটটা ইনি পাবেন। তো এইরকম ভাবে এটাকে সঠিক উত্তর থমাস পেইন দিয়েছে, এটা মাথায় রাখবে, থমাস পেইন। ঠিক আছে, তো এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে একটা ট্রেন্ড দেখো এখানে, এই যে দেখো এখানে ইনফরমেটিভ কোয়েশ্চেন্স 22 সালে, 20 সালে ইনফরমেটিভ কোয়েশ্চেন, 22 সালে ইনফরমেটিভ কোয়েশ্চেন, 23 সালের প্রশ্নগুলো আবার কনসেপচুয়াল। দেখো, দেখতে পাচ্ছ কনসেপচুয়াল প্রশ্ন সব। ট্রেন্ডটা বুঝতে পারছো যে কনসেপচুয়াল প্রশ্নের সংখ্যাটা বাড়ছে। যদিও এবার দেখলাম আমরা হ্যাঁ কিছু ইনফরমেটিভও দিয়েছে, বাট মোটামুটি ভাবে বুঝে নাও যে কোয়েশ্চেন এখন টাফ হচ্ছে, সে কারণে কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। শুধু আর বইয়ের নাম আর পাবলিকেশন ইয়ার আর আইডিয়া গুলো ম্যাচ করে গেলে আর হবে না। এখন কনসেপ্ট গুলো তোমাদের ক্লিয়ার করতে হবে, মন ভালো করে সময় নিয়ে। ওই ঝালমুড়ি টাইপের লেকচার শুনলে হবে না যে 1 ঘন্টায় সব শেষ, 20 দিনে পুরো সিলেবাস খাতাম। এইসব ঝালমুড়ি টাইপের লেকচার শুনলে আইডিয়া তৈরি হবে না। বলো কি বলছো রুদ্র? হ্যাঁ স্যার, এটা আপনি বললেন স্টেট এজ নেসেসারি এভিল, প্রথম বলেছেন থমাস পেইন, তারপরে জন স্টুয়ার্ট মিল, তো হ্যাঁ হ্যাঁ, আর তারপরে স্যার নজিক। নজিক, রবার্ট নজিক। আচ্ছা, 32 নাম্বার কি বলেছে দেখো, 29 নাম্বার না এটা দেখলাম। 32 নাম্বার প্রশ্ন কি বলেছে দেখো, লাস্ট কোয়েশ্চেন কি পাচ্ছি আমরা, লাস্ট কোয়েশ্চেন পাচ্ছি দ্য পজিটিভ ইম্প্যাক্ট অফ লিবারালিজম আর, দ্য পজিটিভ ইম্প্যাক্ট অফ লিবারালিজমের যে ইতিবাচক হচ্ছে প্রভাবগুলো কি, ইতিবাচক প্রভাবগুলো হচ্ছে এখানে দেখো ফরেন ইনভেস্টমেন্ট, যে হ্যাঁ একটা দেশে তার যেই দেশে হয়তো উন্নতি হচ্ছে না, এবং এগুলোকেই তারা তুলে ধরে, এগুলোকে আর্গুমেন্ট হিসেবে দাঁড় করায়। লিবারালরা যখন নিজেদের তত্ত্বের প্রচার করে, তখন তারা এই কথাগুলোই বলে যে দেখো তুমি খেতে পারছো না, পড়তে পারছো না, তোমার দেশে প্রচুর সম্পদ আছে, রিসোর্স আছে, তো সেই রিসোর্স গুলোকে তুমি কাজে লাগাতে পারলে তুমি কি করতে পারো না, তোমার দেশের এই সমস্ত মানুষদেরকে উন্নতি করতে পারো। ধরে নাও তোমার দেশে প্রচুর খনিজ তেল আছে, যেমন ভেনেজুয়েলার কথা বলতে পারো, প্রচুর সেই বেচারা দেশটার কাছে প্রচুর সম্পদ আছে, সেই ওই সম্পদ দিয়ে হয়তো একটা বড় মাপের একটা ধনীমান দেশ হতে পারে। কিন্তু কথাটা হচ্ছে তার সেই রিসোর্স গুলোকে হয়তো রিসার্চ করে তুমি জানতে পেরেছে যে ওখানে প্রচুর তার হয়তো সেখানে সম্পদ আছে, বাট ওটাকে উত্তোলন করার জন্য সেখানে যে খরচাটা আসবে সেটা বেয়ার করার মতো তার ক্যাপাসিটি নেই। ফলে কি হচ্ছে সে সেটা ওখান থেকে বের করতে পারছে না। এখন তারা ইন্ডিয়ার মতো দেশগুলোর কাছে এখন আকুতি মিনতি করছে যে ইন্ডিয়া এসে এখানে এগুলোকে করুক, তারা অনেক বেশি সাবসিডি দেবে ইন্ডিয়াকে। যাই হোক, এখন ইন্ডিয়া যদি সেখানে যায়, বা আমেরিকা বা ইউরোপের কোনো কান্ট্রি, বা ইউরোপ যদি ফ্রান্স যদি, বা সেখানে যদি রাশিয়া যদি সেখানে যায়, গিয়ে যদি ওটা করে, তাহলে কি করবে? তারা বলবে যে আমি তোমার ওই রিসোর্স গুলোর ক্ষেত্রে ইনভেস্ট করব, অর্থাৎ বিদেশি কোনো শক্তি এসে ইনভেস্ট করছে, মানে ফরেন ইনভেস্টমেন্ট, তো আমি তোমার ওটার ক্ষেত্রে ইনভেস্ট করব, সেই ইনভেস্ট করে ওটাকে তুলে আমি কিছুটা লাভ্যাংশ নেব, তোমাকে কিছুটা লাভ্যাংশ দেবো, বেনিফিট তুমিও পাবে আমিও পাবো। তো এটা ঠিক যে আমি করছি তো আমি তো কিছু বেনিফিট পাবো, কিন্তু তুমিও পাবে যেহেতু তুমি ওটার মালিক।
কিন্তু না করলে তোমার জিরো। তুমি যদি না উত্তোলন করো, তুমি যদি না ওটাকে ওখান থেকে বের করো, তাহলে তোমার বেনিফিট জিরো, আমারও বেনিফিট জিরো। কিন্তু করলে হয়তো আমার কিছু লাভ হবে, কিন্তু কথাটা হচ্ছে তোমারও লাভ হবে। আমার 50% হলে তোমারও 50% হবে। তাহলে এইরকম ভাবে আমরা কি দেখতে পাচ্ছি না, সেখানে তারা বলার চেষ্টা করে যে তোমার দেশে যেহেতু এখানে তোমার উন্নতি করার মতো তোমার যেহেতু ক্যাপাসিটি নেই, তাহলে আমি গিয়ে ওখানে ইনভেস্ট করার ফলে তোমার উন্নতি হবে। তাহলে আমরা তোমার উন্নতি করার জন্যই যাচ্ছি, তোমার অবনতি করার জন্য, তোমাকে এক্সপ্লয়েট করার জন্য ওখানে যাচ্ছি না। এই অজুহাত নিয়েই তারা এখানে আসে, বা এই ধরনের একটা সুন্দর পজিটিভ এক্সকিউজ নিয়েই তারা অন্য দেশগুলিকে তারা প্রলোভন দেখায় সেখানে, যে তোমরা আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করো। কিন্তু দীর্ঘমেয়াদে বা লং রানে দেখা যায় কি, যে তারা ধীরে ধীরে ওই উন্নত দেশটার প্রতি নির্ভরশীল হয়ে পড়ে। যেমন দেখছো আফ্রিকাতে এখন দেখবে আগুন জ্বলছে, কিছু কিছু দেশে দেখবে ফ্রান্সের যে সেখানে ডমিনেশন আছে, সেই ডমিনেশনটা আর চাইছে না মানুষ। তারা বুঝে গেছে যে ফ্রান্স দীর্ঘমেয়াদে দীর্ঘদিন ধরে আমাদের শোষণ করছে, তারা চাইছে না। তারা বলছে আমরা আর আমাদের সম্পদ খনি সম্পদ ফ্রান্সকে আর বিক্রি করবো না, উত্তোলন করতে দেবো না, আমরা নিজেরা করবো। আন্দোলন চলছে সেখানে, দেখো নিজেদের জাতীয় পলিটিক্যাল পার্টিস গুলো সেখানে আফ্রিকাতে আন্দোলন করছে, শুরু হয়েছে তো হবে। যাই হোক, এটা আমরা দেখতে পাবো যে লং রানে তারা কি করে, এই ধরনের প্রলোভন গুলো দেখিয়ে পজিটিভ কথা বলে তারা কিন্তু এখানে নিজেদের ব্যবসা বাণিজ্যটাকে করার চেষ্টা করে। সেকেন্ড এখানে কি দেখতে পাচ্ছি, সেকেন্ড বলছে এখানে ইনক্রিজ প্রোডাকশনটা বাড়ে। যখনই ওখানে গিয়ে ফরেন ইনভেস্টমেন্ট হবে, তখন কি হবে, প্রোডাকশনটা বাড়বে। তুমি যদি টাকা পাও, তুমি যে ভেনেজুয়েলা যদি আগামী দিনে টাকা পায় যে হ্যাঁ খনিজ সম্পদ উত্তোলন করে 50% সম্পদ পেয়ে সেই টাকাতে কি করবে, সে নিজেও হয়তো প্রোডাকশন তৈরি করবে, ইন্ডাস্ট্রি তৈরি করবে, ধীরে ধীরে নিজে প্রডিউস করতে শুরু করবে। এটা হবে, ইনক্রিজ হবে প্রোডাকশন। কিংবা এটা হবে যে আমরা যেমন ইন্ডিয়াতে কি করছি, ইন্ডিয়া প্রচুর পরিমাণে গম প্রডিউস করেছে, এখন আমরা সেই গমগুলো বিশ্বের বাজারে গিয়ে বিক্রি করতে পারছি বলে কি হচ্ছে, পরের বছর আমরা এখন একটা টার্গেট নিয়েছি আর একটা, যে এই বছর যতটা আমরা প্রডিউস করছি তার থেকে আগামী বছর কি আরো 10% বেশি প্রোডাকশন করবো। কেন? কারণ প্রোডাক্ট প্রডিউস করার মতো আমাদের কাছে রিসোর্স আছে। সেই টাকাকে আমি এখানে মার্কেটে আবার লাগিয়ে, কৃষিকাজে লাগিয়ে আবার বেশি পরিমাণে আরো বেশি প্রোডাকশন করে আমি মাল্টিপ্লাই করে কি করব না, আমার উন্নতি করার চেষ্টা করব। তো লিবারালাইজেশন এটাই বলে যে তুমি এক্সপোর্ট করারও সুযোগ পাবে, তুমি যে শুধু ইম্পোর্ট করবে তা তো নয়, তুমি এক্সপোর্ট করারও সুযোগ পাবে। এক্সপোর্ট করার সুযোগ পাবে যখন, তখন তোমার নিজের উন্নতি হবে। তো এই ধরনের এক্সকিউজ গুলো বা আর্গুমেন্ট গুলো তারা কিন্তু দাঁড় করায় লিবারাল থিওরিস্টরা। এগুলো আমরা বিজনেসম্যান যারা তাদের মুখের দিকে তাকিয়ে দেখলেই বা তাদের আর্গুমেন্ট গুলো শুনলেই বুঝতে পারবে যে কত বড় মাপের একজন তিনি বড় লিবারাল থিঙ্কার্স একজন বলতে পারে। তো বিজনেসম্যানরা যখন ডিল করে তখন শুনবে এই আর্গুমেন্ট গুলো, তখন শুনলেই বুঝতে পারবে যে এই ধরনের বিষয়গুলোই আলটিমেটলি, এই থিওরি গুলোকেই তারা আলটিমেটলি প্রমোট করে, আর কিছুই না। 3 নাম্বার কি বলেছে? 3 নাম্বার বলছে ইনক্রিজ আনএমপ্লয়মেন্ট। লিবারালাইজেশন ইনক্রিজ আনএমপ্লয়মেন্ট না, এমপ্লয়মেন্টকে জেনারেট করে। মানে লিবারালসরা এটা ঠিক যে তারা এমপ্লয়মেন্টকে জেনারেট করে, তার কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে নতুন নতুন আইডিয়া মানে সেই আইডিয়াগুলোকে এস্টাবলিশ করার জন্য নতুন নতুন মানুষ, সেখানে নতুন নতুন মানুষের নতুন নতুন স্কিল, নতুন সেখানে আরো অনেক জবের সেখানে সেক্টর তৈরি হবে, তাই না? একটা মানুষ কি কখনো ভাবতে পেরেছিল যে তারা 4 চাকাতে, তারা কখনো 2 চাকাতে চড়বে, তারা কখনো 4 চাকাতে চড়বে? মানুষ কি কখনো ভাবতে পেরেছিল তারা আকাশে উড়বে? মানুষ কি কখনো ভাবতে পেরেছিল যে তোমরা কি কখনো ভাবতে পেরেছিলে, তোমরা তো মোবাইল নিয়েই জন্ম হয়েছে, আমি মোবাইল ছাড়াও জীবনযাপন করেছি, আমি কি কখনো ভাবতে পেরেছিলাম যে, বা যখন ফোনের কনসেপ্ট শুনলাম যে ফোন নাকি এরকম হয়, এ প্রান্ত থেকে ও প্রান্ত কথা বলা যায়, বিশাল ব্যাপার, শোনা যায় সমস্ত কিছু, দেখাও যায়, তখন ভিডিও রেকর্ড করা যায়, এই সমস্ত আইডিয়া গুলো কেউ কি ভেবে দেখেছো? মাঝে কিছু নেই, একবার কল্পনা করে দেখো, মাঝে কিচ্ছু নেই। আমি বসে আছি কলকাতায় যাদবপুরে, তোমরা বসে আছো ভারতবর্ষের বিভিন্ন শহরে, পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে, গ্রামে বসে আছো, নিজেদের বাড়িতে বিছানায় কেউ শুয়ে আছো, কেউ ল্যাপ খাচ্ছ, কেউ ক্লাস শুনতেই ঘুমিয়ে পড়েছো, নিজের ঘুম পাড়ানি গান মনে করে, কেউ হয়তো সুন্দর করে সেখানে ক্লাসটা শুনছো মনোযোগ দিয়ে। কেউ কি কল্পনা করেছিলে যেটা হতে পারে, যে আমার ঘুমের ওষুধ হিসেবে স্যার একদিন আমাদের এই নেটওয়ার্কটা ব্যবহার হবে, মোবাইল ফোন ব্যবহার হবে? তাহলে এই যে ডেভেলপমেন্ট গুলো হয়েছে, এইগুলোর তো আর ওই ভগবান এসে করে দিচ্ছে না রে বাবা, এগুলো তো মানুষই করছে। তাহলে মানুষগুলোর এমপ্লয়মেন্ট হয়েছে, তাহলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যত হবে, লিবারালাইজেশন যত বেশি হবে, তত কি হবে? এমপ্লয়মেন্ট হবে। কিন্তু তুমি এটা শর্ট টার্মে দেখবে না কখনো, যে শর্ট টার্মে দেখার যদি চেষ্টা করো তাহলে বুঝতে পারবে যে আনএমপ্লয়মেন্ট হচ্ছে। ওই এগুলোকে বলা হয় ঝালমুড়ি খবর। ঝালমুড়ির খবরে যদি খবর নিয়ে যদি পড়াশোনা করো, বা খবরের ওই বই পড়ে যদি, বা ওই ছোটি বই পড়ে যদি পড়াশোনা করো, তাহলে এই ধরনেরই সেই সময় সেখানে কিন্তু বিষয়গুলো পাবে, যে
লিবারালাইজেশন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা প্রাইভেটাইজেশন আনএমপ্লয়মেন্ট করছে, হ্যাঁ, চাকরি ছাঁটাই করছে, জব ছাঁটাই করছে, এই সমস্ত খবরগুলো বেশি শুনতে পাবে। বাস্তবতাটা হচ্ছে এটাই যে যত দিন যাচ্ছে, যত বেশি লিবারালাইজেশন হচ্ছে, তত বেশি কি হচ্ছে, এমপ্লয়মেন্ট হচ্ছে। কেন? কারণ মানুষের লিভিং স্ট্যান্ডার্ড বৃদ্ধি পাচ্ছে। তো এখন একটা সেক্টর বন্ধ হয়ে গেলে হাজার রকমের সেক্টর সেখানে ওপেন হচ্ছে। এইরকম ভাবে কি হচ্ছে, এমপ্লয়মেন্ট বৃদ্ধি পাচ্ছে। মানুষ একই সঙ্গে এখন তাদের একটা সময় হয়তো সেখানে শুধু মাছ বা শুধু ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত খেত, এখন মানুষ এখানে আরো অনেক কিছু খাচ্ছে। একই তার খাওয়ার থালায়, প্লেটে তার 5 রকমের 6 রকমের পদ থাকে। তাহলে সেই পদগুলো রান্না করার জন্য লোকের দরকার। এই পদগুলো প্রডিউস করার জন্য এই যে র মেটেরিয়াল যেগুলো আছে, মাছ মাংস যা কিছু খাচ্ছ তুমি, সেগুলো প্রডিউস করার জন্য তো মানুষ দরকার। তাহলে আজকে তোমার ডিমান্ড বেড়েছে, তাহলে তোমার ডিমান্ড বাড়ার ফলে ওদেরও এমপ্লয়মেন্ট বেড়েছে। তো এইরকম ভাবে কি হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যত বেশি এসেছে বা লিবারালাইজেশন যত বেশি হচ্ছে, তত বেশি কি হচ্ছে, এমপ্লয়মেন্ট বাড়ছে। আনএমপ্লয়মেন্ট বাড়েনি, এমপ্লয়মেন্ট বাড়ছে। মানুষের চাকরির সংখ্যাটা বাড়ছে, চাকরির সংখ্যাটা মানুষের বাড়ছে। তো এগুলো আমরা দেখতে পাবো, এগুলো কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট অফ লিবারালাইজেশন। কোর্ট কি বলেছে, তাই এই কারণে এটা ভুল হয়েছে। 3 নাম্বারটাই ভুল, যেহেতু উল্টো কথা বলেছে তাই ভুল। 4 নাম্বার কি বলছে? 4 নাম্বার বলছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট মানে হচ্ছে যে হ্যাঁ, লিবারেশন যত বেশি হবে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হবে। কেন? কারণ সরকার তো ওই যেহেতু জনগণের টাকা নিয়ে উন্নতি করে, তো স্বাভাবিকভাবে সরকার যখন রিসার্চে কোনো ইনভেস্ট করে, তখন কি হয় না, যদি সেই রিসার্চ মুখ থুবড়ে পড়ে যায়, তখন প্রচুর সমালোচনা শুনতে হয়, নিন্দা শুনতে হয়। মনে করে দেখো, যখন আমাদের চন্দ্রযান 2 যখন ডুবে গেল, এক প্রকার যখন ওখানে গিয়ে আকাশে গিয়ে আছাড় খেয়ে পড়লো, ওখানে কষ্ট পেলাম আমরা এখান থেকে হয়তো কিছু কিছু শিক্ষিত সচেতন মানুষ, বাট বেশিরভাগ তখন দেখবে ওই বামপন্থী মানসিকতার মানুষরা, তারা কিন্তু নিন্দা করেছে। কি দরকার এইসব করার, মানুষ খেতে পারছে না, রাস্তায় শুয়ে আছে, আর সরকার এই ধরনের বড় বড় স্বপ্ন দেখছে, এগুলোর কি প্রয়োজন আছে? প্রয়োজন নেই। তো এইরকম ভাবে কি হতে পারে না, এইরকম ভাবে তখন কিন্তু তার নিন্দা হতে পারে। তো এই কারণে সরকার কি হয়, সরকার এবং প্রশাসকরা যারা পাওয়ারে থাকে, অ্যাডমিনিস্ট্রেটররা যারা পাওয়ারে থাকে, তারা পদ হারানোর ভয়ও তারা করে। স্বাভাবিকভাবে তারা কি করে না, তারা আমরা দেখতে পাই স্বাভাবিকভাবেই তারা কিন্তু আর উন্নতি করতে চায় না, তারা এই টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ঘটাতে চায় না। যখন ইন্টারনেট প্রথম 1968-এ যখন তৈরি হলো, তখন সেটা তৈরি করলো হয়তো সরকারি ভাবে, ঠিক আছে, ARPANET বলে একটা ব্যবস্থা তৈরি হয়েছিল। পরবর্তীকালে এটা তোমরা দেখবে কার হাতে তুলে দিল, প্রাইভেটের হাতে সরকার তুলে দিল। কেন না, সরকারের ক্যাপাসিটি নেই সেটাকে ডেভেলপ করার। এটা সিকিউরিটির পারপাসে তৈরি হয়েছিল, রাশিয়াকে কন্টেইন করার জন্য। এখানে ভার্চুয়ালি রাশিয়াকে কন্টেইন করার জন্য এই ধরনের একটা সিস্টেম আমেরিকা তৈরি করেছিল। কিন্তু তারা বুঝতে পেরেছিল যে এটা, সরকার বুঝে গেছিল যে এটা আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না, কাজে এটাকে প্রাইভেটের হাতে ছেড়ে দিই। প্রাইভেটের হাতে যদি ছেড়ে দিই, অর্থাৎ এই পার্টিকুলার সেক্টরটা, এই ইন্টারনেটের সেক্টরটা আমি এটাকে স্বাধীন করে দিই, চলো আমার কন্ট্রোলার থাকবে না এটার উপর, স্বাধীন করে দিলাম, যা যেরকম ভাবে পারো ওটাকে ডেভেলপ করো। তো বড় বড় কোম্পানিজ গুলো তখন দায়িত্ব নিয়ে কি করলো, বুঝে গেল, আইডিয়াটা পেয়ে গেল, তারা নিজেদের মতো করে রিসার্চ করলো, ইনভেস্ট করে তারা বড় বড় করে তারা সেটাকে আজকে দেখো এমন একটা জায়গায় নিয়ে চলে এসেছে যে তোমরা আজকে আমার লেকচার শুনে কেউ ঘুম পাড়ছো, কেউ আজকে তোমরা খাতায় বসে নোট করছো। হচ্ছে তো এগুলো। তাহলে এই ডেভেলপমেন্ট গুলো সেখানে কিন্তু হতে পারে। তো টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয় লিবারালাইজেশন আসলে। এগুলো এইরকম ভাবে যুক্তি সহকারে বোঝার চেষ্টা করবে, দেখবে কোনোদিনই ভুলবে না। মানে প্রশ্ন যাই আসুক না কেন, তুমি তোমার আইডিয়া তোমার ক্লিয়ার থাকবে, সবই তুমি করে আসতে পারবে। তো এই কারণে এখানে 1, 2 আর 4টা সঠিক হয়েছে, 3 নাম্বারটা ভুল হয়েছে। বোঝা গেছে? এবার বলো, এখানে তোমরা এই 12টার মধ্যে কার কোনটা ভুল হয়েছে, এই 9টা প্রশ্নের মধ্যে কার কোনটা ভুল হয়েছে? কজনের ভুল হয়েছে এই 9টার মধ্যে? কটা ভুল হয়েছে কার? হাত তোলো জলদি, আমি তো দেখতে পাবো না, হাত তুললেও আমি দেখতে পাবো। ঝিলিক হাত তুলেছে, কটা ভুল হয়েছে? দুটো ভুল হয়েছে। দুটো ভুল হয়েছে, আচ্ছা। ওই যে ওই বইটা সাজাতে ভুল হয়েছে, আর একটা ট্রু ফলসে ভুল হয়েছে। আচ্ছা, তারা ইনফরমেটিভ একটা, ঠিক আছে, ইনফরমেটিভটাতে কিছু বলার নেই, আর ওটা হতেই পারে, বাট আইডিয়া গুলোতে যেন কোনো ভুল না হয়, ওটা হয়েছে। দীপিকার কোনটাতে হয়েছে? আমার যেটা একটা স্টেটমেন্ট ছিল যে নিউ লিবারাল নিউ কলোনিয়াল যে কান্ট্রির সাথে ওটা সুইটেবল কিনা, ওইটা ভুল হয়েছিল। ওটা ভুল হয়েছে, তার আইডিয়া ক্লিয়ার ছিল না এটা। আর দীপিকা দাসের কোনটা ভুল হয়েছে, কটা ভুল হয়েছে? স্যার আমার দুটো ভুল হয়েছে, একটা কনসেপচুয়াল ছিল, আমার কনসেপচুয়াল ছিল, আর যেটা হচ্ছে নেসেসারি ছিল, যেটা মানে থমাস পেইনের, ওটা ভুল হয়েছে মেবি। ইনফরমেটিভ ঠিক আছে, ইনফরমেটিভ একটা কনসেপচুয়াল মেনে নেওয়া যায়। আর সাবিতার কোনটা ভুল হয়েছে, কি ভুল হয়েছে? বই সাজানোটা মনে পড়ছে, আর একটা আমার যেটা
মনে হয় ওই কোন একটা স্টেটমেন্টই আমি ভুল করেছিলাম। আচ্ছা, বইটা ঠিক ভুল আছে, করেছিলাম আর একটা স্টেটমেন্ট ভুল করেছিলাম। ঠিক আছে, দুটো মেনে নেওয়া যায়, একটা কনসেপ্ট একটা ইনফরমেশন। আর ময়ূরীর কোনটা? স্যার আমার বোধহয় ৩-৪টে ভুল হয়েছে, তার মধ্যে একটা ওই যে একটা অবস্ট্যাকেল বললেন না, যেটা অবস্টাকেল গভর্নমেন্ট হবে। হুম, হ্যাঁ হ্যাঁ, ওইটাতে আমি ভেবেছিলাম মানে গভর্নমেন্টটা হচ্ছিল, আমার দুটোর মধ্যে কনফিউশন আসছিল এই কারণেই যে এরা তো রেশনাল যে হিউম্যান বিং তাকে প্রাধান্য দেয়, কিন্তু অবস্টেকেল মানে তো বাধা দেওয়া, সেক্ষেত্রে ইরেশনাল হিউম্যান বিং লেখা ছিল বলে আমি ওটাতে দাগ করেছিলাম। মানে আচ্ছা, না, হ্যাঁ, ওটা তো ইরেশনাল হিউম্যান বিং কে ওরা সত্যিই বাধা দেয়, মানে ওরা তো রেশনাল বিং কে অ্যাকসেপ্ট করে, সেই হিসাবে ওইখানটা কনফিউজড হয়ে গেছিল। আর বোধহয় স্টেটমেন্টে একটা গেছে, আর ওই মেলানো এদিক ওদিক ওইটাতে একটা গেছে। ওকে, ফাইন, নো ইস্যু। তো আজকে যেভাবে তোমরা বুঝলে, আশা করি আর তোমাদের কনফিউশন হবে না, হওয়া উচিত নয়। এবং এবং আরো প্রশ্ন আসবে, এটা সবে নেটের প্রশ্নগুলো আসলো, আরো কিছু প্রশ্ন আসবে। আমি টাইম টু টাইম তোমাদের এইরকম করে দেখে নিয়ে বুঝিয়ে দেবো, কনসেপচুয়াল প্রশ্নগুলো ইনফর্ম করে দেবো, তোমরা এইভাবে করে নেবে। কারণ একসঙ্গে সময় হয়ে উঠছে না, প্যারালালি অনেক কাজ হচ্ছে। পরশুদিন তোমরা জানো পিএইচডির ইন্টারভিউ আছে আমার, সাইকোলজিক্যালি ডিস্টার্ব আছি, এই কারণে করে ওটাও হয়নি। এবং কনজারভেটিজমেরও সব আরো বোধহয় 5-6টা কোয়েশ্চেন বেরোবে, হয়নি। তো যাই হোক, এগুলো আমরা পেলাম। বাকিরা কি তাহলে উত্তরগুলো করনি, মানে এটা সলভ করনি? করতে হবে কিন্তু, হ্যাঁ, ফেলে রাখলে চলবে না। বলো সৈনী। হ্যাঁ স্যার পড়েছি, কিন্তু আমার ওই থট ক্লিয়ারের মধ্যে থেকে দুটো দুটো ভুল হয়েছে, আর এমনি ইনফরমেটিক্যাল থেকে 2-3টে ভুল হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আর বলো। আমার 3টে ভুল হয়েছে, আমার স্টেটমেন্ট একটা ভুল হয়েছে, আর ওই থমাস পাইনের ওইটা ভুল করেছি যে নেসেসারি এভেলোটা আমি জেএস মিল করেছিলাম, ওইটা ভুল করেছি, আর একটা ওই মেলানো ভুল করেছি। ওকে, ঠিক আছে, নো ইস্যু। কিন্তু আজকের পর, যেহেতু আজকে দিয়ে মানে এইটা শোনার পর তোমার আইডিয়াটা, তোমার ক্লাসটা কমপ্লিট হলো, তাই না? সমাপ্ত হলো সার্কেলটা এক প্রকার। তো এরপরে যেন এগুলো না হয়, এগুলো মাথায় রেখো। আমি যুক্তিগুলো কাট টু কাট বলার চেষ্টা করলাম, এগুলো মাথায় রেখো। এগুলো বইয়ে এগুলো এইরকম ভাবে খুঁজে খুঁজে পাবে না তোমরা, এতটা যুক্তি সহকারে গুছিয়ে বলবে না কোথাও। এবং যে সমস্ত খবরের কাগজগুলো আমরা পড়ি বা যেখানে যেভাবে শুনি সমাজে, যে সমস্ত এটা সম্পর্কে, এই পার্টিকুলার থিওরি সম্পর্কে যা আমাদের বলা হয়, বোঝানো হয়, সেগুলো নেগেটিভই বেশি বলা হয়, বোঝানো হয়। আর বুঝতেই পারছো, তার একটা অন্যতম কারণও হচ্ছে এটাও বটে যে আমরা ডেভেলপিং কান্ট্রি, স্বাভাবিকভাবেই এই থিওরি গুলোকে আমরা একটু ক্রিটিক্যালি দেখার চেষ্টা করি। আমাদের যারা থিঙ্কার্স আছেন, থিওরিস্ট আছেন, তারা এগুলোকে ক্রিটিক্যালি দেখার চেষ্টা করে। এই কারণে দেখবে, যখনই সরকার প্রাইভেটাইজেশন করে, তখন দেখবে সব বড় বড় প্রফেসররা, তখন দেখবে বড় বড় ইউনিভার্সিটির, তারা কিন্তু রেড়ে করে তেড়ে আসে। তো স্বাভাবিকভাবেই আমাদের যেহেতু ওই ধরনের একটা অ্যাপ্রোচ সোসাইটিতে আছে, এই পজিটিভ সাইড গুলোকে আমাদেরকে শেখানো হয় না, বলা হয় না, বা এতটা ডিটেলসে বোঝানো হয় না। কিন্তু এটা গভীরভাবে পর্যবেক্ষণ করলে এগুলো পরিষ্কার করে বোঝা যায়। এবং আর্গুমেন্ট গুলো টুকটাক করে ঠিক করা নয়, হ্যাঁ, ঠিক করা নয়, এটা একটু আর্গুমেন্ট গুলো স্ট্রং হতে হবে। এতটা ঠিক আছে? বোঝাতে পেরেছি? কারো কোনো কনফিউশন আছে? দীপিকা দাস, বলো কি বলছো। না স্যার, এটাই বলছিলাম যে প্রাইভেটাইজেশনের মধ্যে দিয়ে মানে মনে পড়লো যে আমি আজকে দেখছিলাম ইউটিউবে যে মানে 13টির মতো হচ্ছে ওই এয়ারপোর্ট আর কি প্রাইভেটাইজেশন করা হবে আর কি, এটাই মানে দেখছিলাম। এইভাবেই জিনিসগুলোকে লিঙ্ক করো, ধীরে 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 দেখো, এইভাবে লিঙ্ক করো, দেখবে এমন একটা জায়গায় পৌঁছে যাবে, তখন অনেক কিছু পাবে, সেটা অনেক ভালো কিছু। চলো, কনজারভেটিজম নিয়ে কয়েকটা প্রশ্ন সলভ করে নিই। তারপরে আমরা সবগুলো আজকে সম্ভব হবে না আমার, আগামীকাল আরো কয়েকগুলো প্রশ্ন তোমাদের দিয়ে দেবো, তারপরে অ্যানালাইজ করে আবার অন্য একটা টপিকে চলে আসবো। বলো কি বলছো ময়ূরী। স্যার বলছি লাস্টের দিকে আপনি বললেন যে বলো। প্রাইভেটাইজেশন করে দিয়েছে, ওটা কি নাম বললেন? হ্যাঁ, কি বললাম? একটা প্রাইভেট সরি, একটা গভর্নমেন্ট কিছু ইনস্টিটিউশন সেটা প্রাইভেটাইজেশন করে দিয়েছে, ওটা কি নাম বললেন একটা, বুঝতে পারলাম না। ওই বললাম, শেষের দিকে বললাম। হ্যাঁ হ্যাঁ, শেষের দিকে। না, আমি বললাম যে যখনই কোনো একটা পার্টিকুলার ইনস্টিটিউট বা কোনো একটা সেক্টরকে সরকার যখন প্রাইভেটাইজ করে দেয়, তখনই দেখবে আমাদের বড় বড় সব ইউনিভার্সিটিস গুলোর প্রফেসরসরা বা মিডিয়ারা, তখন দেখবে সব তেড়ে আসে। তো একটা না না বামপন্থী স্যার, ওখানে না, এটা না, ওই প্রশ্ন বলতে বলতে কিছু হয়তো একটা বলেছিলেন নাম। আচ্ছা, আমি তো ভুলে গেছি, আমি তো মুখস্থ করে বলি না, এটা একটু মুশকিল।
কি বলেছিলাম তোমরা বলো, কে শুনেছে? তো মনে পড়লে বলছি, হ্যাঁ কি বলেছিলাম, আর নাহলে তুমি রেকর্ড শুনে নি, এখন আর মনে পড়বে না। ঠিক আছে, হ্যাঁ। তো এখানে দেখো কি বলেছে, এখানে ম্যাচ করতে বলেছে। এখানে প্রথম প্রশ্ন কনজারভেটিজম থেকে 16টা প্রশ্ন আছে, ম্যাচ করতে বলেছে। লিস্ট 1 লিস্ট 2 দিয়েছে। লিস্ট 1-এ কি বলেছে? লিস্ট 1-এ বলেছে দেখো এখানে এডমন্ড বার্গ আমরা দেখতেই পাচ্ছি কনজারভেটিজমের সঙ্গে মিলিত, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। এটা মেডলস্টোন ক্রাফট পড়তে গিয়েও আমরা এটা পেয়েছিলাম বোধহয়। তো মেডলস্টোন ক্রাফটের সঙ্গে বুঝতে পারছি ফেমিনিজমের আইডিয়া জড়িত, জন রলসের সঙ্গে আমরা জানি যে জাস্টিসের আইডিয়া জড়িত, আর জর্জেন হাবারমাসের সঙ্গে পোস্ট মডার্নিজমের আইডিয়া জড়িত। বিস্তারিত যাচ্ছি না, এগুলো তোমরা জানো, আর নতুন করে কি বলবো, একবার ইনফরমেটিভ বিষয়, কনসেপ্টের প্রশ্ন পাবো সেখানে বলবো। দ্বিতীয় নাম্বার দেখো, এটা কত সালে ছিল? 2017 সালের স্লেটে 24-এ এসছে ইনফরমেটিভ কোয়েশ্চেন। 2023-এ, আচ্ছা বাই দ্য ওয়ে স্লেটের কি রেজাল্ট দিল কিছু? কোয়েশ্চেন তো প্রচুর ভুল দিয়েছিল, মানে দুটো অপশনই ঠিক দিয়েছে, তারা দুটো অপশনই একই রকম দিয়েছে, তারপরেও বলছে একটাকে সঠিক দিয়েছে একটাকে ভুল। মানে ভাবো তো এদের মতো কি বলবো আর, মানে একটা জেনে শুনে ভুল উত্তর গুলো দিচ্ছে। রেজাল্ট দিল নাকি স্লেটে? দেখে নিয়ে একটু, পরীক্ষা তো আমিও দিয়ে এসেছিলাম, কি হলো কে জানে। দেখো এখানে 2 নাম্বার কি বলছে? 2 নাম্বার বলছে রিড দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং কনজারভেটিজম এন্ড চুজ দ্য কারেক্ট কোট। রিড দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং কনজারভেটিজম, কনজারভেটিজম সম্পর্কে নিচের এই স্টেটমেন্ট গুলোকে দেখতে বলেছে, কনসিডার করতে বলে, কি রিড পড়তে বলেছে, এন্ড চুজ দ্য কারেক্ট কোট, কারেক্ট কোট থেকে চুজ করতে বলেছে। এটা এন্ড হবে, এটা এই এন্ড সিম্বল দিলে এটা আসে না ঠিক। আচ্ছা এন্ড হবে, এটা দেখে নিও। হ্যাঁ কি বলছে এখানে? কনজারভেটিজম রেস্ট অন হোয়াট মে বি টার্ম পার্টিকুলারাইজড skepticism concerning abstract rational principles. কি বলছে? কনজারভেটিজম রেস্ট অন হোয়াট মে বি টার্ম পার্টিকুলার skepticism concerning abstract rational principles. যে যুক্তিপূর্ণ যে প্রিন্সিপলস গুলো আছে সেগুলো সম্পর্কে তাদের একটা ভয় কাজ করে, এবং ঠিক সন্দেহবাদী তারা, স্কেপটিসিজম, সন্দেহবাদী। কেন? কারণ যখনই গণতন্ত্রের কথা বলা হয় তখন একটা যুক্তি সাজিয়েই বলা হয় যে সাধারণ মানুষের উন্নতি হবে, এটাই সাধারণ কথা, স্বাভাবিক কথা। কিন্তু সেখানে এবং মানুষ যে সেটা তার নিজেদের আন্দোলন করে অধিকার যে ছিনিয়ে নেবে, সেটাও এক প্রকার স্বাভাবিকই কথা। বিশেষ কোনো যদিও ভায়োলেন্সটাকে সেখানে সামনে রাখা হয়, সামনে রাখাটা সেটা অন্যায় বা ক্ষতিকারক বা খারাপ, বাট এটা তো স্বাভাবিক কথা। যে যুক্তির জায়গাগুলোকে যেগুলোকে আছে সেগুলোকে তারা এক প্রকার এই কারণে মানতে চায় না, তারা নিজেদের মতো যুক্তি সাজায়। তো স্বাধীনতার কনসেপ্ট থেকেই বলো আর পিসফুল এনভায়রনমেন্ট এস্টাবলিশমেন্টের জায়গা থেকেই বলো, তারা যুক্তিকে যেভাবে সেখানে সাজিয়েছে ওই সব বড় বড় এলিটরা, এটা কিন্তু খুবই ভয়ানক একটা ব্যাপার। যাই হোক, এটা আমরা দেখতে পাবো। কনজারভেটিভ রিগার্ড ন্যাশনালিজম অ্যাজ মেটাফিজিক্যাল, মেটাফিজিক্যাল মানে হচ্ছে ভাববাদী, মেটাফিজিক্যাল মানে ভাববাদী, মেটাফিজিক্স যেটাকে আমরা বলি, ভাববাদ, আইডিয়ালিজম যেটাকে বলি, মেটাফিজিক্যাল। কনজারভেটিভ রিগার্ড ন্যাশনালিজম অ্যাজ মেটাফিজিক্যাল ইন ইগনোরিং পার্টিকুলার সোশ্যাল, ইকোনমিক এন্ড হিস্টোরিক্যাল কন্ডিশনস। যে এই সামাজিক, অর্থনৈতিক এবং ঐতিহাসিক যে অবস্থাগুলো আছে সেগুলোকে ইগনোর করে এরা বলার চেষ্টা করে কি, যে কনজারভেটিজম ন্যাশনালিজমকে, যুক্তিবাদকে বলার চেষ্টা করে এগুলো হচ্ছে ভাববাদী, এগুলো হচ্ছে কল্পনা মাত্র। তো হ্যাঁ এটা ঠিক। যখন রুশো যখন এই ধরনের রিভলিউশনস এর ক্ষেত্রে একটা বড় একটা তার একটা বলতে পারে আইডিওলজিক্যাল একটা আইডিয়ার একটা অবদান ছিল, বড় ধরনের একটা যখন তারা ডেমোক্রেসি নিয়ে আসার কথা বললো, তো আমরা দেখতে পেলাম সেই ডেমোক্রেসি মুখ থুবড়ে পড়লো। এটা ঠিক। তারা এটাই বলে যে তুমি তো বড় বড় গণতন্ত্রের স্বপ্ন দেখেছিলে, আন্দোলন ঘটালে, তো কই গণতন্ত্র, কোথায় গেল তোমার? তাই এটা তোমার ভাবনা, তোমার যে তোমার রাতারাতি এরকম গণতন্ত্র আসবে, এটা কখনো আসবে না। তো এইরকম ভাবে তারা যুক্তিবাদ, যেভাবে যুক্তিবাদকে সাজিয়ে যেভাবে গণতন্ত্রের কথা বলা হয়, তো এই যুক্তিবাদিতাকে তারা কি করে, বা এনলাইটেনমেন্টের যে ঘটনাগুলো সেগুলো যেভাবে সাজানো হয়, এই এনলাইটেনমেন্টের বিষয়গুলোকে বা ন্যাশনালিজমের বিষয়গুলোকে কনজারভেটিজম এক প্রকার মেটাফিজিক্যাল হিসেবে সমালোচনা করে, নিন্দা করে। তারা বলে এগুলো আইডিয়াগত, এগুলো ভাবনার একটা বিষয়, এগুলো বাস্তবের এগুলোর কোনো প্রতিফলন নেই, এর বাস্তবের প্রতিফলন নেই। তারা এইরকম ভাবে সেগুলোকে নিন্দা করার চেষ্টা করে, এগুলো আমরা জানি। 3 নাম্বার দেখো কি বলেছে? 3 নাম্বার বলছে কনজারভেটিভ স্ট্যান্ডস ফর মেইনটেইনিং দ্য স্ট্যাটাস কো অফ কালচার। যে সংস্কৃতিটা আছে সেই সংস্কৃতিটাকে তারা ধরে রাখতে চায়, তারা কোনো রকম ভাবে চেঞ্জ চায় না। কেন? কনজারভেটিভ মানে রক্ষণশীল, রক্ষণশীল মানে পুরাতনকে তারা ধরে রাখতে চায়। তাহলে পুরাতন যদি কালচার থাকে, তাহলে পুরাতন কালচারটাকে তারা ধরে রাখতে চাইবে, বা বিদ্যমান কালচারটাকে ধরে রাখতে চাইবে, সেটাকে তারা পরিবর্তন করতে চাইবে না। এখন সেই কালচার, এবং কালচার বলতে যে কোনো কালচার হতে পারে। কি কালচার? জড় কালচার বলছে যে কোটিপতিরাই পাওয়ারে থাকবে, এলিটরাই শাসন করবে, সাধারণ মানুষ শাসন করার ক্ষমতা পাবে না, এই যে কনসেপ্ট গুলো, এটা একটা কালচার হতে পারে একটা দেশে, যে দীর্ঘদিন ধরে ওটাই চলছে, বংশ পরম্পরায় শাসন চলছে।
এই কারণে তারা দেখলাম না আমরা যে এনমনবাগ রাজারানীর শাসনকে সেখানে তারা বৈধ বলে মনে করলো, তারা সেটা যুক্তিযুক্ত বলে মনে করলো। তো এই যে বিষয়গুলো, অর্থাৎ এই ধরনের অবস্থাগুলোকে ওদের দেশের যে কালচার এক প্রকার হয়ে গেছে এটা, বা কালচারই যে রাজারানীরা শাসন করবে, সেখানে একজন ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা থাকবে, তো এগুলোকে তারা কিন্তু যুক্তিপূর্ণ বলে মনে করে। সেগুলো আমরা জানি যে এগুলোর কথা তারা কিন্তু বলে, এগুলো আমরা পাবো। চলে আসে তারপরে এখানে 4 নম্বর প্রশ্নে কি বলেছে, 4 নম্বর প্রশ্ন বলেছে যে এখানে আইডিওলজি এবং বিলিফ মেলাতে বলেছে। এটা তো একটা, আমি বললাম যে একটা, গতকালই তোমাদের বলছিলাম যে এটা একটা আরবিট একটা বিষয়, এটা আমি পরে তোমাদের দেখে বলবো আর একটুখানি ক্লিয়ার হয়ে, কারণ আমার মনে হচ্ছে এগুলো ওরা গুলিয়েছে কোথাও গিয়ে। 5 নম্বরে চলে আসে। 5 নম্বর 2023 সালে জম্মু কাশ্মীরে এসেছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার বলেছিলাম জম্মু কাশ্মীরের প্রশ্নগুলোকে ভালো করে ধ্যান দেবে। তো এটাও এক প্রকার কনসেপচুয়ালি প্রশ্ন, দেখো ভালো করে। হোয়াট আর দ্য এলিমেন্টস অফ কনজারভেটিজম, কনজারভেটিজমের উপাদান কোনগুলো? তো ট্র্যাডিশনস তো আমরা পেলাম, এটা একটা উপাদান। আমরা প্র্যাগমেটিজমও পেলাম। প্র্যাগমেটিজম মানে হচ্ছে এক প্রকার কি প্রোগ্রেসবাদের কথা বলতে পারো, বা ওই দ্বন্দ্ববাদের কথা বলতে পারো। তো এটা কেন হলো, এটাই প্র্যাগমেটিজম। প্র্যাগমেটিজম আমার উল্লেখ আছে সেখানে নোটে, এটা প্র্যাগমেটিজমের কথা বলেছে বটে। এক সেকেন্ড আমি একটুখানি দেখে নিয়ে, প্র্যাগমেটিজমের কথা তারা বলেছে বটে, এটা ঠিক। আর্গুমেন্টটা একটু দেখি। আমাদের কারো জানা আছে কোন যে আর্গুমেন্ট, কি আর্গুমেন্ট হবে? গ্লোবাল এজ, এটা মনে হয় লিবারালিজমের, হ্যাঁ বলো। এটা মনে হয় লিবারালিজমের সাথে মানে সম্পর্কিত, যেহেতু তারাও যেহেতু প্রগতির কথা বলে, মানে এগিয়ে যাওয়ার কথা বলে, আর প্র্যাগমাটিজম তো সেই প্রগতিশীলতার কথাই বলে, মানে লিবারালিজমরাও তাই বলে। তো সেক্ষেত্রে যেহেতু কনজারভেটিভসটাও তো মানে লিবারেলের সাথেই তো প্রায় একমত, তো সেক্ষেত্রে আমার মনে হয় প্র্যাগমাটিজমটা হবে। বলেছো ঠিকই, আমার এটাই মনে হচ্ছে। এবার যদি চোখে দেখতে পেতাম ব্যাপারটা তাহলে একটু, হ্যাঁ আছে, প্র্যাগমাটিজমের কথা তারা বলেছে। প্র্যাগমাটিজম মানে বাস্তববাদ, এই যে বাস্তববাদ বা হচ্ছে আর কি যেটাকে বলছিলাম। যাই হোক, এখানে দেখো, এখানে এক প্রকার বাস্তববাদ হিসেবে দেখানো হয়েছে। প্র্যাগমাটিজম কথার অর্থ বাস্তববাদ। কি বলছে? বিস্তৃতভাবে সংজ্ঞায়িত এমন আচরণকে বোঝায় যা নীতি ও আদর্শিক উদ্দেশ্যের পরিবর্তে ব্যবহারিক পরিস্থিতি এবং লক্ষ্য অনুসারে তৈরি হয়। যে আদর্শ বা উদ্দেশ্য নয়, এখানে তোমার ব্যবহারিক লক্ষ্য কি সেটাকে তারা জোর দিয়েছে। ব্যবহারিক পরিস্থিতি অর্থাৎ প্র্যাকটিক্যাল যে সিচুয়েশন, সেটাকে তারা দেখার চেষ্টা করেছে। একটি দার্শনিক ঐতিহ্য হিসেবে উইলিয়াম জেমস এবং জন ডিউই এর মতো ধ্রুপদী বাস্তববাদীদের সাথে যুক্ত। বাস্তববাদ হলো আদি ভৌতিক বিরোধ সম্পত্তির একটি পদ্ধতি, যা ধারণা ও অনুমানের অর্থকে চিহ্নিত করার মাধ্যমে তাদের, এটা বাংলাগুলো একটু কঠিন হয়ে গেছে। রাজনীতিতে বাস্তববাদের সুবিধা হলো এটি যে নীতি ও রাজনীতির দাবিগুলিকে তাদের, রাজনীতি বাস্তববাদের সুবিধা বা প্র্যাগম্যাটিজমের সুবিধা হলো এটি যে নীতি ও রাজনৈতিক দাবিগুলিকে তাদের যোগ্যতার ভিত্তিতে কি কাজ করে এর ভিত্তিতে বিচার করার অনুমতি দেয়, এবং এটা আদর্শকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হতে এবং নিছক ইচ্ছাপূর্ণ চিন্তায় পরিণত হতে বাধা দেয়। তবে সমালোচকরা বাস্তবতাকে নীতির অভাব বা নেতৃত্ব দেওয়ার পরিবর্তে জনমত অনুসরণ করার প্রবণতার সাথে সমান করে। ক্লিয়ার? কিছুই হলো না, কি বোঝাতে চেয়েছে? ঠিক আছে, প্র্যাগম্যাটিজম কিন্তু এটা সম্ভবত সেটাই বোঝাতে চেয়েছে যে ওই আদর্শগত কথা না বলে, বড় বড় কথা না বলে, এক প্রকার ওই বিপ্লব, গণতন্ত্র, এই সমস্ত শব্দ উচ্চারণ না করে বাস্তবে যেটা ঠিক, বাস্তবে যেটা বাস্তব সেটাকেই মানতে হবে। এবং এটা এক প্রকার বাস্তব বটে। তোমরা জানো যে যে ব্যক্তি নিজের ব্যক্তি স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য বিপ্লব করে, আন্দোলন করে, সেই ব্যক্তি গিয়ে একটা সময় দেখা যায় কি যে মার্কেটে গিয়ে এসে যখন, যে ওই এক প্রকার মার্কেটে গিয়ে সে কি করে, যে যখন সে কোয়ালিটির প্রোডাক্ট খোঁজে, সস্তার প্রোডাক্ট খোঁজে, তখন আমরা জানি যে সেই সস্তা, সেই কোয়ালিটির প্রোডাক্ট একমাত্র দেওয়ার ক্ষমতা রাখে বড় বড় কোটিপতিরাই, কারণ সাধারণ মানুষের পক্ষে সেই কোয়ালিটি দেওয়া সম্ভব হয় না। কাজে শাসন ব্যবস্থার ক্ষেত্রেও যদি আমরা দেখি যে শাসন ব্যবস্থা একটা কোয়ালিটেটিভ শাসন ব্যবস্থা হবে, তাহলে এদের বক্তব্য হচ্ছে যে শাসন ব্যবস্থা কোয়ালিটেটিভ যদি হয়, তাহলে সেই কোয়ালিটি মেনটেন করার একমাত্র বলতে পারো যে পজিশনে আছে যারা, তারা হচ্ছে কিন্তু এলিটরাই, তারা হচ্ছে ওই যারা অভিজাত তারাই। তো তাদের কথা এখানে কিন্তু বোঝানো হচ্ছে। তো আমি যতটা বুঝলাম এটাই হবে, এই উদ্দেশ্যে তারা প্র্যাগম্যাটিজম বা বাস্তববাদ, এই প্র্যাগম্যাটিজম কথাটা হচ্ছে এখানে বাস্তবতা, এই বাস্তবতার কথা এখানে এইরকম ভাবে তারা এখানে বোঝাতে চেয়েছে, আমি যতটা বুঝলাম। ঠিক আছে, ইংরেজিটা দেখে নিলে আরো ভালো করে ক্লিয়ার হবে, আমি বলে দেবো তোমাদের আরো একবার নেক্সট ক্লাসে।
4 নম্বর দেখো কি বলছে, অর্গানিজম। অর্গানিজম তো আমরা জানি সোশ্যাল অর্গানিজমের কথা তারা বলেছে। সমাজকে তারা জৈব সত্তা হিসেবে দেখার চেষ্টা করে, যে হিউম্যান বডির সঙ্গে কম্পেয়ার করে তারা। হিউম্যান বডির যেমন কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, এবং এটা কখনো এটাকে ওই খুলে আবার লাগানো যায় না, কারণ খুলতে গেলেই তুমি কি হবে, তুমি হয়তো মূল বডিটার একটা উপর একটা হয়তো নেগেটিভ ইম্প্যাক্ট করবে, বডিটা হয়তো মারা যেতে পারে। তো এই কারণে তিনি এখানে বলার চেষ্টা করেছেন যে এটা তারা বলার চেষ্টা করে যেটা কোনো সাইকেলের মতো নয় যে তুমি ওটাকে খুলে আবার লাগিয়ে দেবে, এটাকে তুমি সেপারেট করবে, ধুয়ে মুছে পরিষ্কার করে আবার তুমি সমাজে মূল বডির সঙ্গে সেটাকে আবার জয়েন করিয়ে দেবে। এটা করা যায় না। সমাজ হচ্ছে এখানে হিউম্যান বডির মতো। তো হিউম্যান বডিকে এখানে কি করতে হয় না, কোনো একটা পার্টিকুলার হিউম্যান বডির যদি অর্গান যদি ফেল করে যায়, তাহলে পুরো সোসাইটিটাকে, তাহলে পুরো বডিটা কিন্তু ডেড হয়ে যেতে পারে। তো এই যে একই রকম ভাবে তারা এখানে বলার চেষ্টা করেছে এই কারণে যে সোসাইটিতে পিসফুল সিচুয়েশন মেনটেন করাটা ভীষণ দরকার, এবং এই অর্গানস গুলো প্রত্যেকটা সোসাইটির প্রত্যেকটা অর্গানস গুলোকে কিন্তু প্রপারলি ফাংশনস করানো দরকার। এবং এটা একমাত্র পারে কিন্তু তারা যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে কারা না, যারা অভিজাত আছে তারাই, যারা ওই অথরিটারিয়ান এইরকম ভাবে তারা দেখতে পাবো অথরিটারিয়ান যে শাসন, সেই শাসনটাকে এখানে কিন্তু তারা জোর দেয়। বাকি উল্টো দিকে আমরা এটা পাবো না, হিউম্যান পারফেকশনের উপর তারা জোর দেয় না, হিউম্যান নেচারকে তারা নেগেটিভলি দেখে। তারা ওই হবসের মতো সেলফিশ, হবসের মতো হচ্ছে ওই পাওয়ার হাঙ্গ্রি, তারপরে হচ্ছে ব্রুটিশ শর্ট, এই সমস্ত কথাগুলো বলে। এবং আমরা জানি কনজারভেটিজমের থিঙ্কারসদের মধ্যে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে হবসও একজন। এবং শেষের পেজে তোমরা দেখবে এই নামগুলো মেনশন করে দেওয়া আছে যে এই কারা হচ্ছে কনজারভেটিজমের থিঙ্কার। তো সেখানে তোমরা কনজারভেটিজমের থিঙ্কারদের মধ্যে যেমন হবসের নাম পাবে এখানে, তারপর তোমরা এডমন্ড বার্কের নাম পাবে, তারপরে তোমরা এখানে হবসের নাম পাবে, এডমন্ড বার্কের নাম পাবে, ফ্রেডরিক ভন হায়েকের নাম পাবে, নিওলিবারাল থিওরিস্ট মনে করে দেখো। ঠিক আছে, এই যে তার এখানে বইটার নাম লেখা আছে, যেটা এই লিবারালিজম পড়তে গিয়ে আমরা কোয়েশ্চেন সলভ করতে গিয়ে পেলাম। এখানে এই বইটার নাম লেখা আছে দেখো, দ্য কনস্টিটিউশন অফ লিবার্টি 1950-তে প্রকাশিত হয়েছিল। এবং আরো একটা প্রশ্ন তারা এসেছিল পরীক্ষায়, রিসেন্টলি এসেছিল, সেটা হচ্ছে দ্য রোড টু থার্ডডম 1944। ফ্রেডরিক ভন হায়েক যখন পড়াবো তখন এগুলো বলবো তোমাদের। তো ফ্রেডরিক ভন হায়েকের লেখা আর একটা বিখ্যাত বই হচ্ছে দ্য রোড টু থার্ডডম, এবং দ্বিতীয় বইটা হচ্ছে এখানে দ্য কনস্টিটিউশন অফ লিবার্টি, এবং থার্ড বই যেটা তার ফ্রেডরিক ভন হায়েকের, সেটা খুব গুরুত্বপূর্ণ বই, সেটা হচ্ছে ল, লেজিসলেশন অ্যান্ড লিবার্টি। গুরুত্বপূর্ণ 3টে বই ফ্রেডরিক ভন হায়েকের। নিউ লিবারাল একজন থিঙ্কার, লিবার্টারিয়ান একজন থিঙ্কার, কনজারভেটিজমের আইডিয়ার সঙ্গেও এই কারণে তিনি জড়িত। তিনি অস্ট্রিয়ান একজন চিন্তাবিদ ছিলেন, অস্ট্রিয়ান স্কুল অফ ইকোনমির সাথে তিনি এক প্রকার বলতে পারো জড়িত। এটা আমরা দেখতে পাবো। মাইকেল অক্সফোর্ডের নামটা আমরা পাবো এখানে। তিনি এখানে মাইকেল অক্সফোর্ডের কথা বলতে গিয়ে তোমাদের এগুলো আমি বলিনি, এখানে নন আইডিওলজিক্যাল স্টাইল তিনি দিয়েছিলেন, এবং আমরা পাওয়ারফুল ডিফেন্সের ক্ষেত্রে আমরা এগুলো দেখতে পাবে। একবার পিসমিল অ্যাপ্রোচ সাপোর্ট তিনি করেছিলেন, এগুলো পাবে তোমরা। এবং আরেকটা কথা তিনি বিখ্যাত বলেছিলেন, সেটা হচ্ছে এখানে নেই বোধহয় ওটা, আমি এটা পরে তোমাদের দেখে নিয়ে বলে দেবো। সেটা হচ্ছে বইগুলো দুটো নাম বিখ্যাত দিয়েছে, ন্যাশনালিজম ইন পলিটিক্স 1962 এবং অন হিউম্যান কন্ডাক্ট 1975। এই অন হিউম্যান কন্ডাক্ট বইটার নাম একাধিকবার পরীক্ষায় জানতে চেয়েছে। এইগুলো একটুখানি ভালো করে দেখে নেবে। আর দুজন যে থিঙ্কার্স গুরুত্বপূর্ণ আছেন, দুজন, তারা হচ্ছেন এখানে আমরা দেখতে পাবো কি, তারা দেখতে পাবো আরভিং ক্রিস্টল, তার লেখা একটা বইয়ের নাম হচ্ছে টু চিয়ার্স ফর ক্যাপিটালিজম, এবং সেকেন্ড বইটার নাম হচ্ছে রিফ্লেকশনস অফ আ নিও কনজারভেটিজম 1933। মেটেরিয়ালসে রয়েছে, এগুলো ভালো করে দেখে নেবে, হাইলাইট করা আছে। এবং লাস্ট থিঙ্কার যার নামটা খুব গুরুত্বপূর্ণ, তিনি হচ্ছেন রবার্ট নোজিক, যার বইটার নাম হচ্ছে অ্যানার্কি স্টেট এন্ড ইউটোপিয়া। তিনি মিনিমাল ট্যাক্সেশনের মতো ধারণাকে অ্যাডভান্স এগিয়ে নিয়ে গেছেন, মিনিমাল গভর্নমেন্টের আইডিয়াকে তিনি সামনে নিয়ে এসেছেন। ঠিক আছে, এক্সট্রিম লিবার্টারিয়ানের মতো একটা ধারণাগুলোকে তিনি মডিফাই করেছেন। তো এগুলো লিবার্টারিয়ানিজমের ধারণাকে মডিফাই করেছেন। হ্যাঁ, তো এই আইডিয়াগুলোকে তিনি সামনে নিয়েছেন। তো এগুলো একটু দেখে নেবে, ওই কালকে গত ক্লাসে এগুলো তোমাদের বলা হয়নি, আজকে এগুলো একটু বলে দিলাম, এগুলো দেখে নিও, এগুলো রয়েছে। এডমন্ড বার্কের বিশেষ করে এই বইটার দাম দেখে নিও, সেটা হচ্ছে কি রিফ্লেকশনস অন দ্য রিভলিউশনস ইন ফ্রান্স 1790। ঠিক আছে, এই বইটার নাম একটু দেখে নিও। এবং তিনি যে কথাটা বলেছিলেন তার বিখ্যাত উক্তি, ওটাও একটু মনে রেখো, সেটা হচ্ছে কি যে সংরক্ষণের জন্য পরিবর্তন কি, সেটা হচ্ছে যে চেঞ্জ ফর কনজারভেশন, চেঞ্জ ফর কনজারভেশন, যে চেঞ্জ ফর কনজারভেশন মানে সংরক্ষণের জন্য পরিবর্তন। তো এটাও একটু দেখে নিও, গুরুত্বপূর্ণ তার একটা স্টেটমেন্ট। কনজারভেটিজমের আইডিয়া থেকে তিনি এটা আমাদেরকে উপহার দিয়েছেন এই আইডিয়াটি। যাই হোক, এটা তোমরা পেয়ে গেলে। 6 নম্বর প্রশ্ন চলে আসুন। 6 নম্বর প্রশ্ন কি বলেছে? 6 নম্বর প্রশ্ন বলেছে, হু অ্যামং দ্য ফলোইং থিঙ্কার্স ওয়ার্ন দ্যাট প্রাইস অফ ইরোশন অফ অল ন্যাচারাল অথরিটিস মানে প্রকৃতিগত যে সমস্ত কর্তৃত্ব, সেই কর্তৃত্বের কথা বলা হয়েছে ইন সোসাইটি, সমাজে, ইজ দ্য ইনক্রিজিং মিলিটারি ডমিনেশন অফ গভর্নমেন্ট। যে ন্যাচারাল অথরিটি থেকে কি হচ্ছে,
না সরকারের এক প্রকার মিলিটারি ডমিনেশন তৈরি হচ্ছে। এই কথাটা এক প্রকার কে বলেছে, এখানে এডমন্ড বার্গ বলেছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো কি, তারা এখানে যেটা স্বীকার করেছে এডমন্ড বার্গের মতো থিঙ্কার্সরা, সে তারা বলার চেষ্টা করছে যে প্রকৃতির সঙ্গে তারা যেহেতু বড় হয়ে উঠেছে, প্রকৃতিগতভাবে তারা বিশেষ কতগুলো অধিকার, মানে মানুষ যেহেতু জন্মগতভাবে স্বাধীন, স্বাভাবিকভাবেই সে স্বাধীনতার সঙ্গে সঙ্গে সে আরো কতগুলো স্বাধীনতা অর্জন করেছে, সেগুলো হচ্ছে সম্পত্তি স্বাধীনতা, যেগুলো জন লকের আইডিয়ার সঙ্গে সিমিলার। তো এই সমস্ত তার যে অধিকারগুলো, সেগুলো তার নিজের উপর যে কর্তৃত্ব, এক প্রকার তার নিজের সম্পত্তির উপর কর্তৃত্ব, এগুলোই আলটিমেটলি আমরা কি দেখতে পাবো যে সোসাইটিতে মিলিটারি ডমিনেশন অফ গভর্নমেন্টের আইডিয়াগুলোকে প্রমোট করেছে। অর্থাৎ সিকিউরিটি সিস্টেমটাকে আরো অনেক বেশি স্ট্রং করতে হবে, এটা একেবারে স্বাভাবিক কথা। নইলে সম্পত্তি হয়তো মানুষ একে অপরের, হয়তো যেহেতু মানুষ গ্রিডি, মানুষ যেহেতু লুভি, স্বাভাবিকভাবে একে অপরের সম্পত্তি হরণ করবে, কেড়ে নেবে। এই কারণে মিলিটারি গভর্নমেন্টের আইডিয়াগুলো সেখানে কিন্তু স্বাভাবিকভাবে উঠে আসে। অর্থাৎ তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে মানুষের সম্পত্তি সেখানে থাকবে স্বাভাবিকভাবেই, সেটার উপর কোনো রকমের হস্তক্ষেপ কেউ করবে না, এবং আমরা দেখতে পাবো সেই সম্পত্তিটাকে প্রোটেক্ট করার জন্য মিলিটারি গভর্নমেন্টের আইডিয়া উঠে আসবে, এবং এটাও স্বাভাবিক কথা। এই কথাগুলো বলার মধ্য দিয়ে আমরা দেখতে পাবো কি, এক প্রকার তিনি যেটিকে সমর্থন করেছেন সেটা হচ্ছে যে অত্যধিক মাত্রায় তিনি বলা যেতে পারে যে অথরিটারিয়ান রিজিমসকে সমর্থন করেছেন, টোটালিটারিয়ান রিজিমসকে, একনায়কতান্ত্রিক শাসনকে, রাজার শাসনকে, এই ধরনের রিজিমস গুলোকে তিনি কিন্তু সমর্থন করেছেন। তো এগুলো আমরা দেখতে পাবো, এই সমস্ত আইডিয়াগুলো এডমন্ড বার্গের সাথে জড়িত। দিল্লি ইউনিভার্সিটি 2022 সালে প্রশ্ন এসেছে, বলো কি বলছো রুদ্র? হ্যাঁ স্যার বলছি, রবার্ট এই আপনার ফ্রেডরিক হাইক যে স্কুলের সঙ্গে যুক্ত, নামটা স্যার একবার একটু বলবেন? অস্ট্রিয়ান স্কুল অফ ইকোনমিক্স। আচ্ছা, ঠিক আছে, অস্ট্রিয়ান স্কুল, অস্ট্রিয়া। দেখো তারপরে এখানে কি বলছে, 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি এটা? আচ্ছা, এটা গেল। 7 নম্বর প্রশ্নের দিকে চোখ রাখো। 7 নম্বর প্রশ্ন কি বলেছে, আইডেন্টিফাই অ্যামং দ্য ফলোইং সেন্সেস ইন হুইচ দ্য কনজারভেটিভ ভিউ হিউম্যান নেচার পেসিমিস্টিক্যালি মানে হতাশাগতভাবে বলতে পারো, হতাশাগতভাবে তারা দেখে। হতাশাবাদী বলা হয় কনজারভেটিভ যারা, তাদেরকে হতাশাবাদী বলা হয়। কেন? কারণ হিউম্যান নেচার সম্পর্কে তারা নেগেটিভ কথা বলে, এই কারণে তাদেরকে হতাশাবাদী বলা হয়। ঠিক আছে। আর পেসিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী। পেসিমিস্টিক কারা? লিবারালসরা হচ্ছে পেসিমিস্টিক, তারা আশাবাদী কথা বলে যে হিউম্যান নেচার অনেক প্রোগ্রেস করবে, গ্রো করবে, কোঅপারেশন হবে, তাদের মধ্যে কোঅর্ডিনেশন হবে, তাই না? তারা পিসফুল, এই ধরনের কথা বলে। কিন্তু এরা কি বলে? এরা পেসিমিস্টিক কথা বলে, হিউম্যান নেচার সম্পর্কে নেগেটিভ কথা বলে। হিউম্যান নেচার দ্বন্দ্বপূর্ণ, কলহপূর্ণ, ঝগড়া করে, তারা পাওয়ার হাঙ্গ্রি, এই সমস্ত কথাগুলো তারা বলার চেষ্টা করে, যেটা হবস বলেছিল। এই প্রসঙ্গেই পেসিমিস্টিক্যালি শব্দটি ব্যবহার হয়েছে। কি বলছে এবার দেখো, এখানে বলছে পেসিমিস্টিক্যালি এবার হিউম্যান নেচারকে তারা এখানে বোঝানোর চেষ্টা করছে কি বলেছে। 1 নম্বর বলছে হিউম্যান বিং আর লিমিটেড। হ্যাঁ, এটা ঠিক, হবস যেমন বলেছিল তাদের জীবনটা খুব সংক্ষিপ্ত, তো লিমিটেড এইরকম হিউম্যান বিং। ডিপেন্ডেন্ট, হ্যাঁ এটাও ঠিক, কনজারভেটিভরা এটা বলে যে তারা নির্ভরশীল, তারা এককভাবে তারা নিজেরা জীবনযাপন করতে পারে না, অন্যের উপর সবসময় নির্ভরশীল হয়ে থাকে। হিউম্যান বিং সবসময় পরপ্রত্যাশী, এই সমস্ত কথাগুলো তারা কিন্তু বলেছে। তো ডিপেন্ডেন্ট এইরকম ভাবে, নির্ভরশীল। সিকিউরিটি সিকিং ক্রিয়েচার, এটাও ঠিক, হ্যাঁ জানি যে তারা ভয় পায়, হিউম্যান বিং কি ভীতু, তা স্বাভাবিকভাবেই তারা নিরাপত্তা খোঁজে সবসময়, এবং যেখানে নিরাপত্তা পাবে সেটাকেই তারা আঁকড়ে ধরে থাকে। তো এই কথাগুলো তারা কিন্তু এখানে বলার চেষ্টা করেছে। তো এটা আমরা দেখতে পাবো যে এটা তো ঠিক। 3 নাম্বার কি বলেছে, হিউম্যান বিং আর মোরালি কারাপ্ট, tainted by selfishness, greed and thirst for power। তো এইগুলো আমরা গতকালও আমরা এটা বলছিলাম যে এটাও ঠিক, যে তারা হচ্ছে মোরালি, নৈতিকভাবে তারা হচ্ছে কিন্তু দুর্নীতিপরায়ণ, নৈতিকভাবে দুর্নীতিপরায়ণ। কেন, কিরকম ভাবে না, সে নিজের উন্নতি চায়, সবার আগে নিজের উন্নতি চায়। সবার আগে নিজে যখন উন্নতি চায় তখন সে কি করছে, সে তখন দেখা যাচ্ছে কি যে অন্যের আবার কিন্তু ক্ষতি না করলেও ইনডিরেক্টলি, সরাসরি ক্ষতি না করলেও ইনডিরেক্টলি কিন্তু এক প্রকার তার একটা লাভও করছে না এবং ক্ষতিই হচ্ছে তার অন্যের। এগুলো আমরা দেখতে পাই। অর্থাৎ ইন হিউম্যান বিং নিজের যখন খুবই সিকিউরিটির কথা ভাবে, তখন অন্যের জন্য কিন্তু একটা সিকিউরিটি থ্রেডও সেটা বটে। আমার পাশের বাড়িতে যখন একজন ব্যক্তি যখন প্রচুর ধনসম্পদশালী হবেন এবং সেই মানুষটা নিজের ধনসম্পদ বাঁচানোর জন্য যখন মিলিটারি ব্যবহার করবে, তখন আমার ভয় এটাও থাকবে যে বন্দুকটা না কোনো সময় ভুল করে আমার দিকে চালিয়ে দেয়, যে ভাবে হয়তো যে আমি ওই বাড়িতে ঢুকছি বলে যে চুরি করতে যাচ্ছি বলে আমার দিকে না বন্দুকটা চালিয়ে দেয়। তো এতে করে কি হয়, আমার সিকিউরিটি থ্রেটটাও কিন্তু উঠে আসে। তখন আমি কি করবো, হয়তো এখন বাধ্য হয়ে তখন আমাকেও আমার হয়তো খেতে পারি না, পড়তে পারি না, কিন্তু জীবনটাকে বাঁচানোর জন্য সবার আগে হয়তো 2জন বন্দুকধারী মানুষ দরজায় হয়তো দাঁড় করিয়ে রাখতে হবে। এইরকম ভাবে তারা একটা ডিমান্ড তৈরি করে দেয়। এইরকম ভাবে তারা কি করে না, একটা সিস্টেমটাকে খারাপের দিকে নিয়ে যায়। তো যাই হোক, হিউম্যান নেচার সম্পর্কে এই কথাগুলো সেই কারণে তারা বলেছে। সি নাম্বার কি বলেছে, সি নাম্বার বলেছে হিউম্যান র্যাশনালিটি ইজ আনএবল টু কপ উইথ দ্য ইনফাইনাইট কমপ্লেক্সিটি অফ ওয়ার্ল্ড।
হিউম্যান র্যাশনালিটি ইজ আনএবল টু কপ উইথ দ্য ইনফাইনাইট কমপ্লেক্সিটি অফ দ্য ওয়ার্ল্ড। এটাও ঠিক যে কি বলছে, ইনফাইনাইট কমপ্লেক্সিটি অফ দ্য ওয়ার্ল্ড, যে মানে নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট একটা কমপ্লেক্সিটি আছে, একটা জটিলতা আছে ওয়ার্ল্ড, এবং ঠিক কখন কি প্রবলেম অ্যারাইজ হবে আমরা কেউ জানি না। একটা অদৃশ্যমান একটা শক্তি, মানে এক প্রকার বলতে পারো যে ঈশ্বরের ভূমিকার কথা বলতে চাইছে, একটা কতগুলো ডিজাস্টারের কথা বলতে চাইছে, যে এগুলো যদি হয় তাহলে সেগুলোকে কপ আপ করা, সেগুলো অ্যাড্রেস করার ক্ষেত্রে হিউম্যান বিং কিন্তু যথেষ্ট যুক্তিপূর্ণ নয়। কেন? কারণ যুক্তিতে লিমিটেশন আছে। এখন হঠাৎ করে যদি এই যেমন আজকে যেমন সৌদি আরবে দেখো, ইউএইতে, দুবাইয়ে ইকোনমিক একটা হাব বলতে পারো ওয়ার্ল্ডের, এত বড় একটা শহরে এখন বন্যায় ডুবে গেল। ওরা কি ভেবেছিল? তারা কি ভেবেছিল যে ইকোনমিক এত বড় ইকোনমিক্যালি আমরা এত বড় বড় সব শহর মানে আইডিয়া তৈরি করেছি, ইকোনমিক্যালি আমাদের দেশকে এতটা শক্তিশালী করেছি, এই শহরটাই জলের তলায় চলে যাবে ওরা ভাবতে পেরেছিল? এটা একটা হয়তো সিগন্যাল দিল যে আগামী দিনে এটা কিন্তু হবে, যেভাবে জলের তলায় এবার গেল, আগামী দিনেও হয়তো আগামী জলের তলায় তারা যেতে পারে। এইগুলোকে কভ আপ করার মতো তারা তো যথেষ্ট যুক্তিপূর্ণ নয়। তারা নিজেদের যুক্তি দিয়ে হয়তো ইকোনমিক্যালি অনেক প্রোগ্রেস করেছে, বড় বড় বিল্ডিং তৈরি করেছে, ঠিক আছে, সেই সৌন্দর্যপূর্ণ সেখানে হয়তো বুর্জ খলিফা তৈরি করেছে, কিন্তু আলটিমেটলি সেখানে তারা বৃষ্টিটাকে থামাবে কি করে? সেটা তো পারছে না তারা করতে, তাই না? তো এগুলো আমরা দেখতে পাবো কি, এটা একটা বর্তমান দিনে বড় একটা ক্রাইসিস, বা বলতে পারো হিউম্যান বিং এর একটা লিমিটেশন, যে এই সমস্ত প্রবলেম গুলোকে তারা তাদের নিজেদের যুক্তি দিয়ে কিন্তু অ্যাড্রেস করতে পারে না। হিউম্যান নেচার সম্পর্কে এই ধরনের এই ভয়গুলো তারা কিন্তু শুনিয়েছেন, এবং বাস্তবতা এগুলো হিউম্যান নেচার সম্পর্কে এগুলো তারা কিন্তু বলেছেন। তো এই কারণে আমাদের এবিসি তিনটেই হবে হিউম্যান নেচার সম্পর্কে এই কথাগুলো তারা বলেছেন, এক প্রকার ভয় দেখিয়েছেন। এই তিনটে আমরা দেখতে পাবো কি পেসিমিস্টিক্যালি এগুলো বা হতাশাবাদী একটা কনসেপ্ট হিউম্যান নেচার এগুলো থেকে ভয় পায়। চলে আসার পরে 8 নম্বর প্রশ্ন কি বলেছে? 8 নম্বর প্রশ্ন বলেছে এখানে, হোয়াট আর দ্য সেন্ট্রাল বিলিফস অফ কনজারভেটিজম? কনজারভেটিজমের কেন্দ্রীয় বিশ্বাসটা কি? তো কেন্দ্রীয় বিশ্বাস হচ্ছে ট্র্যাডিশনস আমরা আছে, এটা 2020 সালে এসেছে, দেখো 2020 এবং 21 যেটা পরীক্ষাটা হয়েছিল। ট্র্যাডিশনস তো আমরা পেলাম যে তারা প্রথাকে ধরে রাখতে চায়, দীর্ঘদিন ধরে যেটা চলে আসে সেটাকে তারা আঁকড়ে ধরে থাকতে চায়, স্ট্যাটাস কুও তারা মেনটেন করে, তারা চেঞ্জ চায় না। তাহলে এটা আমরা দেখতে পাবো। হায়ারার্কি এন্ড অথরিটি, এটা আমরা দেখতে পাবো যে সেই বাস্তব অবস্থাটাকে ধরে রাখতে হলে তোমাকে কি করতে হবে না, তোমাকে শিখিয়ে পড়িয়ে নিতে হবে যাতে তুমি না আবার আন্দোলন করো। তাই এখানে কি হতে হবে, যারা তোমার থেকে বেশি জানে, তোমার থেকে যারা সিনিয়র, তারা যারা সমাজটাকে তোমার থেকে আগে দেখেছে, যারা বেশি অবজার্ভ করেছে, তাদের তোমাকে নিয়ন্ত্রণে থাকতে হবে। তাহলে এইরকম তারা কি হবে, তারা বেশি জ্ঞানের অধিকারী হওয়ার জন্য আমি ওদের কন্ট্রোলে থাকবো, ওদের কর্তৃত্ব এখানে এস্টাবলিশড হবে। আমি বাচ্চা, আমি কিছু বুঝি না, তাই ওরা যা বলবে আমাকে তাই শুনতে হবে। তাহলে এরকম ভাবে হায়ারার্কি এন্ড অথরিটির কথাও তারা এক প্রকার বলেছে। কেন বলছে না? যাতে তুমি আন্দোলন না করো, ভুলভাল বুঝে, এই কারণে তারা এক প্রকার বলেছে। তৃতীয়তে কি বলছে এখানে 3 নম্বরে বলছে, তাই এই দুটো ঠিক আমরা জানি। সোশ্যাল ডারউইনিজমের কথা তারা বলেছে। সোশ্যাল ডারউইনিজমের কথা আমরা কি দেখতে পাবো, যে সোশ্যাল ডারউইনের কথা তারা এখানে সোশ্যাল ডারউইনের কথা বলেনি, তারা ইকোনমিক ডারউইন হবে। এটা অর্থনৈতিক ভাবে এখানে ডারউইনের কথা বলেছে, যে ইকোনমিক্যালি ডারউইন, যে তোমার যদি প্রোগ্রেস করার ক্যাপাসিটি থাকে তাহলে প্রোগ্রেস করো, তোমার যদি বেঁচে থাকার সার্ভাইভ করার ক্ষমতা থাকে করো, নইলে হারিয়ে যাও সময়ের সঙ্গে সঙ্গে। তো ইকোনমিক্যালি হবে, এটা সোশ্যাল হবে না। সোশ্যাল লিবারালিজমের কথা তারা বলে না, ইকোনমিক লিবারালিজমের কথা বলে। কনজারভেটিজমরা ইকোনমিক লিবারালিজমের কথা বলে, অর্থনৈতিক সোশ্যালের কথা তারা বলে না। কারণ সোশ্যাল যে টার্মস, সোশ্যাল যে রুলস রেগুলেশনস গুলো আছে, সোসাইটির যে প্র্যাকটিস গুলো আছে, যে ট্র্যাডিশনস গুলো আছে, যে কালচার গুলো আছে, সেগুলোকে তারা ধরে রাখতে চায়। যেমন যে আভিজাত তন্ত্র, যেটা সোসাইটাল একটা এভিলস বলতে পারো, সোসাইটাল এভিলস আভিজাত তন্ত্র বা অ্যারিস্টোক্রেসি। তো এটা তারা সোসাইটাল এভিলস হলেও তারা ধরে রাখতে চায়। কিন্তু কথাটা হচ্ছে কিংবা ধরে নাও যে রাজার যে শাসন, এটাকেও তারা ধরে রাখতে চায়। হ্যাঁ, যে কাস্ট সিস্টেম যেগুলো আছে সোসাইটির মধ্যে, যে কাস্ট সিস্টেমে বসে ওরা বেশ মজায় জীবনযাপন করছে, সেগুলোকে তারা বলে না যে ব্রেক হোক। তারা এখানে আবার উল্টো দিকে একটাই জিনিস শুধু মেনে নেয়, সেটা হচ্ছে ইকোনমিক লিবারালিজমটাকে মেনে নেয়, অন্য কিছুকে তারা মেনে নেয় না। তো এইরকম ভাবে যদিও মেনে নিয়েছে, কিন্তু তারপর আমরা দেখতে পাবো সেই লিবারালিজমই আলটিমেটলি ধীরে ধীরে তাদের কনজারভেটিজমকে ধ্বংস করে দিচ্ছে। তবে লং টার্মে হচ্ছে, এটা অত তাড়াতাড়ি হয় না। তো এটা দেখতে পাবো। তবে হ্যাঁ, অনেক চেঞ্জ হয়েছে, গৌরবময় গ্লোরিয়াস রিভলিউশন হয়েছে, ফ্রেঞ্চ রিভলিউশন হয়েছে, অনেক বড় বড় ঘটনা ঘটেছে, এবং আগামী দিনে আরো বেশি করে ঘটবে, একেবারেই সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই এখন পলিটিক্যাল পাওয়ারের মাধ্যমে সেই রিভলিউশন গুলো ঘটছে, বুঝতে পারছি এখন ম্যানিফেস্টো গুলো দেখলে যে কিভাবে রিভলিউশনটা ঘটছে। এই কারণে এ এবং বিটা ঠিক হয়েছে এবং সি এবং ডিটা ভুল হয়েছে। 9 নম্বর দেখো কি বলেছে, 9 নম্বর ম্যাচিং করতে দিয়েছে তেলেঙ্গানা 2022 এসেছে, লিবারাল ডেমোক্রেটিক কনজারভেটিভটা দেখো, বাকিগুলো আমরা পাবো পড়তে গিয়ে। কনজারভেটিভ কি বলছে, অর্গানিক অ্যান্ড হায়ারার্কিক্যাল কনসেপ্ট অফ, পুরোটা কেটে গেছে, পুরোটা দেয়নি।
তাহলে অর্গানিক এন্ড হায়ারার্কিক্যাল কনসেপ্টকে সমর্থন করে অর্গানিজম, তাই না? হায়ারার্কিক্যাল কনসেপ্টকেও সমর্থন করে, এটা আমরা জানি। তাহলে এতে 4 হবে, এতে 4 এখানে এটা আছে, বি নাম্বার 2 নাম্বারটা হওয়া উচিত। হ্যাঁ 4 নাম্বার হয়েছে তো এতে, না কি না এটা তো নয়, বি তে এখানে 4 হওয়া উচিত। বি, আচ্ছা বি তে 4 এক জায়গাতে আছে, এটা ডি, তাহলে 4 হওয়া উচিত। দেখো 4 নাম্বারটা এখানে কিন্তু ঠিক হয়েছে। কনজারভেটিজম যখনই বলবে দেখো অর্গানিজম, হায়ারার্কি, অথরিটি, এই সমস্ত কনসেপ্টগুলো সেখানে আলোচনায় আসে, যেটা আমরা পড়লাম, তাই না? কমিউনিজমের কথা যদি বলি তাহলে কি হবে? কমিউনিজম প্রলেতারিয়েট ডিক্টেটরশিপের কথা বলে, একনায়কতন্ত্রের কি বলে এটাকে, একনায়কতন্ত্রের আধিপত্য, ডিক্টেটরশিপ বাংলায় কি বলে এটাকে, বলছি শব্দটা, টার্মিনোলজিটা, প্রলেতারিয়েতের একনায়কতন্ত্র, প্রলেতারিয়েতের একনায়কতন্ত্র, ডিক্টেটরশিপ অফ দ্য প্রলেতারিয়েতের একনায়কতন্ত্র এটা বলে। ঠিক আছে, এটা দেখে নিও, বাকিগুলো আমরা আলোচনায় পাবো, এগুলো দেখে নেবো তখন, ছেড়ে দাও, চলে আসো এমনি তোমরা নিজেরা দেখে নিও। এটা এই ফ্যাসিজম আমরা ইউনিট 4 পড়তে গিয়ে পড়বো। ইউনিট 4 এ আমাদের পলিটিক্যাল রিজিম কতগুলো পড়তে হবে, সেখানে ফ্যাসিজম আমাদের পড়তে হবে, নাজিজম পড়তে হবে, ডেমোক্রেসি পড়তে হবে, বিভিন্ন আইডিয়া গুলো ওখানে আবার আসবে, দেখে নেবো। বাকি এখন আমাদের এটার উপর ফোকাস করো। তারপরে দেখো এখানে কি বলেছে, তেলেঙ্গানা স্টেট 2022 এসেছে, এটা আবার দেখো, হোয়াট ডাজ দ্য কনজারভেটিভ ইনসিস্ট চুজ দ্য কারেক্ট কোড, কোনটার উপর তারা জোর দেয়, কনজারভেটিভরা জোর দেয় কোনটার উপর, সঠিকটাকে চুজ করতে বলেছে। এখানে 1, 2 এবং 3 নাম্বারটা ঠিক বলেছে। দেখে নাও কেন বলেছে। দ্য নেসেসিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট দ্যাট হিন্ডার এবিলস, দ্য নেসেসিটি অফ ইম্পর্টেন্স, দ্য নেসেসিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট দ্যাট হিন্ডার এবিল, এটা এটা কি বোঝাতে চেয়েছে? 2 নাম্বারটা দেখছি, 2 নাম্বার কি বলছে, দ্য এনফোর্সমেন্ট অফ মোরালিটি, দ্য ট্রিটমেন্ট অফ পিপল অ্যাকর্ডিং টু হোয়াট দে ডিজার্ভ, দ্য এনফোর্সমেন্ট অফ মোরালিটি, দ্য ট্রিটমেন্ট অফ পিপল অ্যাকর্ডিং টু হোয়াট দে ডিজার্ভ। আর 3 নাম্বার বলছে, দ্য ইম্পর্টেন্স অফ সুইফট অ্যান্ড সিভিয়ার পানিশমেন্ট ফর সিরিয়াস ক্রাইমস। তারা তো অথরিটির কথা তো বলে, কর্তৃত্ববাদের কথা বলে, তো কাজে তুমি ভুল কিছু করলে শাসন তোমার তো পানিশমেন্ট তুমি পাবে, সেটা তো ঠিকই বলবে তারা। দ্য এনফোর্সমেন্ট অফ মোরালিটি, দ্য ট্রিটমেন্ট অফ পিপল অ্যাকর্ডিং টু হোয়াট দে ডিজার্ভ, অর্থাৎ আচ্ছা যেটা বললাম ওই লিবারাল ওই ডারউইনিজমের যে কনসেপ্ট, যে একটা মোরালিটির কনসেপ্ট অবশ্যই থাকবে, কিন্তু কথাটা হচ্ছে সে সেটাই পাবে যেটার জন্য সে যোগ্য, বা বলতে পারো তার যতটা ক্ষমতা আছে ততটাই সে সেখানে কিন্তু জীবনযাপন সেই লেভেলেই করতে পারবে, তার বেশি পারবে না, তার নিজের মতো করে সে করবে এটা। আর এখানে এটা বলছে দ্য নেসেসিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট দ্যাট হিন্ডার এবিল। আচ্ছা, যে রাজনৈতিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাটাকে কি গুরুত্বটাকে তারা কিন্তু স্বীকার করেছে। সেটা কিসের জন্য না, শুধু হিন্ডার এভিলস, অর্থাৎ ওই এভিলস মানে হচ্ছে শত্রু বলতে পারো, শত্রুকে এখানে বাধা দেওয়ার জন্য। এই কারণে তারা কি করেছে না, ওই আর কি ওটাই আর কি, যে অথরিটিটাকে তারা এখানে চেয়েছে। যেমন তুমি ভুল কিছু যদি করো তাহলে তোমার পানিশমেন্ট হবে, পানিশমেন্টটা কে দেবে? অথরিটি দেবে, সরকার দেবে, পলিটিক্যাল পাওয়ার দেবে। তো স্টেটের আইডিয়াতে পলিটিক্যাল পাওয়ার দেবে। তো এইরকম ভাবে যারা শত্রু সমাজে তাদেরকে পানিশমেন্ট দেবে, তার জন্য রাজনৈতিক ব্যবস্থাপনা থাকবে। তো এই কারণে এবিসি ঠিক হয়েছে, 1, 2, 3 ঠিক হয়েছে। 3 নাম্বারটা এবার দেখো, 4 নাম্বারটা কি বলছে, দ্য এইম অফ জাস্টিস শুড বি ইকুয়ালিটি, দ্য এইম অফ জাস্টিস শুড বি ইকুয়ালিটি নট দ্য রুল অফ ল, দ্য এইম অফ জাস্টিস শুড বি ইকুয়ালিটি নট দ্য রুল অফ ল। আমি তোমাদের এটাই গতকাল বলছিলাম, রুল অফ ল নয়, ল সেখানে। দ্য এইম অফ জাস্টিস শুড বি ইকুয়ালিটি, জাস্টিসের লক্ষ্য কি হবে? সমতা হবে। এখানে আইনের অনুশাসন হবে না, জাস্টিস মানে আইনের অনুশাসন হবে না, এখানে বলছে ইকুয়ালিটি হবে। তো এটা তো হবে না, এটা জাস্টিস, এটা উল্টোটা বলেছে, এটা হবে না, উল্টোটা বলেছে। গতদিন তোমাদের ক্লাসে বলছিলাম, পরে আরেকবার এটা বুঝিয়ে দেবো 4 নম্বর পয়েন্ট নেক্সট ক্লাসে। Who among the following is considered the god of father of neoliberal conservatism? তো এটা হচ্ছে আরভিং ক্রিস্টলের কথা বলা আছে, ইনফরমেটিভ কোয়েশ্চেন, সেটা দেখে নিয়ে একটু। নিও কনজারভেটিজমের আইডিয়ার সঙ্গে আরভিং ক্রিস্টল জড়িত, নামটাও তোমরা এখানে পেলে, তোমাদের কিছুক্ষণ আগে বললাম। আরভিং ক্রিস্টলের নামটা একটু দেখে নিও। আরভিং ক্রিস্টল 1920 থেকে 2009 নিও কনজারভেটিজমের আইডিয়া তিনি কিন্তু নিয়ে এসেছেন। ঠিক আছে, তো নিও কনজারভেটিজমের আইডিয়ায় তিনি এখানে নতুন রকম ভাবে নিও লিবার্টারিয়ান থিওরিজ গুলোকে এখানে টেনে নিয়ে এসেছেন, ওটাই আর কি এখানে বোঝাতে চেয়েছে। 6 নম্বর প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন কি বলেছে, কনজারভেটিভ স্ট্যান্ডস ফর, আবার সেম কোয়েশ্চেন রিপিট হয়েছে। তারপর দেখো এখানে দ্য রিজন অফ টেরর ইজ অ্যাসোসিয়েটেড উইথ জ্যাকবনিজম অফ দ্য ফ্রেঞ্চ রিভলিউশনস। তো এটা আসলে এটা ওই রিজন অফ টেরর, এটা কনজারভেটিভরা এইভাবে এটাকে দেখার চেষ্টা করেছে, তো এটা দেখে নিও। 14 নম্বরে চলে আসো। 14 নম্বর কি বলছে, হু অথর্ড রিফ্লেকশনস অল দ্য রিভলিউশন ইন ফ্রান্স। তো এটা হু অথর্ড রিফ্লেকশনস,
এটা ভুল নাম দিয়েছে। এটা এটা এডমন্ড বার্গের বই, কিন্তু এটা পুরো নাম ফুল ভালো প্রপার নামটা হবে এটা রিফ্লেকশনস অন দ্য রিভলিউশনস ইন ফ্রান্স। রিফ্লেকশনস অন হবে, অল হবে না, অন হবে, এটা কারেক্ট করে দেবো। এটা আমরা রুশো পড়তে গিয়েও এই বইটার নাম পেয়েছিলাম, মনে করে দেখো। রুশো না, সরি, রুশো কি না, আমরা ম্যারি উইলস্টনক্রাফট পড়তে গিয়ে পেয়েছিলাম। রিফ্লেকশনস অন দ্য রিভলিউশনস ইন ফ্রান্স, এটা হবে এডমন্ড বার্গের লেখা। এটা প্রকাশিত হয়েছিল 1970-তে। প্রকাশনার ডেটটাও মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ এটা। সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন দেখে নাও। সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন হ্যাঁ, এটা 1970 না 1790? সরি, ভুল বললাম, আমি উত্তরটা বললাম 1790, ঠিক 1790। চলে আসো, সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন কি বলছে? হু অ্যামং দ্য ফলোইং ইজ নট আ কি ফিগার অফ কনজারভেটিজম? কনজারভেটিজমে কে মূল বলতে পারো যে ফিগার নয়? ফিগারের বাংলা মানে কি জানি না। তো এটা হচ্ছে টি.এইচ. গ্রিন হবে না, কারণ টি.এইচ. গ্রিন তোমরা জানো যে টি.এইচ. গ্রিন ছিলেন রিফর্মিস্ট লিবারালিজমের থিঙ্কার ছিলেন, তাই না? ডিভিশনাল লিবারালিজমের থিঙ্কার, ওয়েলফেয়ার লিবারালিজমের তিনি থিঙ্কার, এটা নয়। এবং তিনি, তোমরা জানো যে এর আগেও একাধিকবার ক্লাসে বলেছি, হেগেলের যে স্টেটের আইডিয়া সেটাকে তিনি ক্রিটিসাইজ করেছিলেন, আর অন্যদিকে জন রলসের যে ইন্ডিভিজুয়ালের আইডিয়া সেটাকেও তিনি ক্রিটিসাইজ করেছিলেন, করে দুটোর মধ্যে ব্যালেন্স করে একটা নতুন আইডিয়া জেনারেট করেছিলেন, যে আইডিয়াটা হচ্ছে ওই ডিভিশনাল লিবারালিজমের আইডিয়া। ওয়েলফেয়ারিজমের যে আইডিয়া সেটাকে তিনি এখানে দাঁড় করিয়েছিলেন। স্টেট কন্ট্রোল ইকোনমির আইডিয়া সেটাকে তিনি দাঁড় করিয়েছিলেন। স্টেট কন্ট্রোল বলো, স্টেট ইন্টারভেনশন প্রপার শব্দ। আর এরা হবে কনজারভেটিভের থিঙ্কার্স, এডমন্ড বার্গ, মাইকেল অক্সফোর্ড, ফ্রেডরিক ভন হায়েক, কিছুক্ষণ আগেই বললাম। তো এখানে এটা পেয়ে যাচ্ছে। 16 নম্বর লাস্ট কোয়েশ্চেন দেখো। 16 নম্বর প্রশ্ন কি বলেছে? which of the following book is not written by Michael Oxford? মাইকেল অক্সফোর্ড যেটা লেখেনি সেটা হচ্ছে এখানে, এটা দ্য হিস্ট্রি অফ ইংল্যান্ড, এটা লেখেনি। বইটা কে একটা লিখেছিল, নামটা এখন মনে করতে পারছি না, পরে এটা বলে দেবো। বাট এই তিনটে বইয়ের নাম ভালো করে মনে রাখো: এক্সপিরিয়েন্স অ্যান্ড ইটস মোড, রেশনালিজম ইন পলিটিক্স, আর ইন্ট্রোডাকশন টু লিভিয়াথান। এটা মাইকেল অক্সফোর্ডের লেখা। মাইকেল অক্সফোর্ডের এই বইগুলোর নাম ভালো করে মনে রেখো, গুরুত্বপূর্ণ সব বই, ঠিক আছে? আর দুটো এখানে বইয়ের নাম তো পাচ্ছই তোমরা, সেটা হচ্ছে রেশনালিজম ইন পলিটিক্স, আর একটা হচ্ছে হিউম্যান কন্ডাক্ট 1975। এই বইগুলোর নামগুলো একটু মনে রেখো, এগুলো একটুখানি জিজ্ঞেস করছে, এগুলোই বেসিক কনসেপ্ট গুলো। কনজারভেটিভ যেহেতু একটা নতুন আইডিয়া, এতটা বেশি কনসেপ্টে গভীরে ঢুকছে না, এবং যেহেতু লিবারালিজমের সঙ্গে জড়িত, কাজেই ঢুকলেও চিন্তার কিছু নেই, আমরা এগুলো জানি, আমরা এগুলো পারবো, কাজে ঘাবড়ানোর কিছু নেই। নতুন আইডিয়া হলেও সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, এবং কোয়েশ্চেন গুলোও যথাযথভাবে বোঝানো হলো। আরো 2-4টে কোয়েশ্চেন হয়তো আসবে, যখন আসবে আমি ইনফর্ম করে দেবো, অন্য কোনো ক্লাসের সঙ্গে এগুলো আলোচনা হয়ে যাবে। তাহলে এই গেল আমাদের লিবারালিজম এবং কনজারভেটিজমের আইডিয়া। বলো এবার কে কোথায় বুঝতে পারোনি, কার কোথায় সাজেশন আছে, কোয়ারিজ আছে, মন খুলে বলতে পারো। আছে কারো কিছু? ওকে, তাহলে কিছু নেই, তাহলে বোঝা গেছে তোমরা সব বুঝতে পেরেছো। বলো এবার, আমি একটু ধরে ধরেই দেখি কারা আছো তোমরা, অনেকে আবার লজ্জায় বলে না। সাবিতা বলো, ঠিকঠাক আছে? হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, আর কে আছো এখানে? 12 জন আছো, 11 জন পর্যন্ত। আচ্ছা, আর কে আছো? পায়েল রয়, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝেছি। পায়েল যাদবপুরের না? পায়েল যাদবপুর? না স্যার, আমি রবীন্দ্র ভারতী। ও, তুমি রবীন্দ্র ভারতী। যাদবপুরের একটা মেয়ে জয়েন, কে ওটা? ভুলে যাই, জয়েন করছে সব। আচ্ছা, আর কে আছে? সব তো বেরিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আনিক মন্ডল, বোঝা গেছে তো? আনিক, দীপিকা দাস বলো, বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, একথা। দাদা বোঝা গেছে। আচ্ছা, দাদা আমি আজকে অনেক জায়গায় বুঝতেই পারিনি। বুঝতে পেরেছি দাদা। আমি তোমাকে ক্লাসের পরে ফোন করছি। ঠিক আছে। আর দিলীপ, তুমি কোয়েশ্চেন গুলো দিয়েছো আমাকে, আমি না সময় করে উঠতে পারছি না যে দেখবো, ঠিক আছে? কালকে দেখছি। হ্যাঁ স্যার, ওটা একটু দেখবেন। হ্যাঁ, মানে আমাকে ওনাকে দিতে হবে তো, যেহেতু শুক্রবার উনি ফাইল করবেন, তো ওনাকে আমাকে দিতে হবে, ওর জন্য মানে আমি একটু তাড়াতাড়ি করছি।
আজকে হচ্ছে মানডে, আমি দেখছি আমার কাছে ইন্টারভিউটা নিয়ে চাপে আছি, আর এদিকে আর একটা কাজ আমার হাতে আছে, দুটো কাজ হাতে আছে। আপনি ইন্টারভিউটা দিয়ে দেন, তারপরে তো হাতে মনে হয় 2 দিন সময় থাকবে, তো তার তখন মাঝখানে ওনাকে দিলেই হয়ে যাবে। বেশ বেশ বেশ। আর ময়ূরী বলো। হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, আর রুদ্র ঠিক আছে? হ্যাঁ স্যার একদম ঠিক আছে। ওকে, হয়নি? ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে না আরেকবার ভালো করে পড়তে হবে। আমি পড়ে নিয়ে কোনো প্রবলেম থাকলে আমার ইনফর্ম করবো। পড়ো, আমি তো কোয়েশ্চেন আবার আসবে আমাদের ঘুরিয়ে ফিরিয়ে আলোচনা হবে, চিন্তার কিছু নেই, যখন মন চাইলে জিজ্ঞেস করবে। ঠিক আছে, কনসেপচুয়ালের জন্য রেডি আছি আমি। ইনফরমেটিভ হয়তো আমিও 2-1টা ভুলে যেতে পারি, হিউম্যান ব্রেন তো ভুলে যেতেই পারি, স্বাভাবিক। তো সেগুলোতে আমি দায়িত্ব নিচ্ছি না, সেগুলো হয়তো দেখেই বলতে আমি ভুলে গেলো। ইনফরমেটিভ তোমরা জিজ্ঞেসও করো না, আমি বলবো তোমরা আইডিয়ার জন্য আমাকে জিজ্ঞেস করো, আমি ক্লিয়ার করিয়ে দেবো। বাকি যখন ক্লাসে আমি ইনফরমেশন গুলো বলবো তখন জিজ্ঞেস করবো, তখন আলো মাথায় থাকে ওগুলো বলে দিতে পারি, সুবিধা হয়। ঠিক আছে, বলো শ্রেয়সী বলো। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, চিরিক বলো, কিছু বলছো আর? হ্যাঁ স্যার, বলছি যে মেজরিটেরিয়ান আর যে ওই যে কেসটা রয়েছে না, ওইগুলো যদি কোনো বই বা মানে সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটা সেটা যদি পুরোপুরি পাওয়া যায় তাহলে ওটা খুব ভালো হয়। যেমন এনইপির ওপর আমি পুরো এনইপির ওপর যেটা গভর্নমেন্ট সাইট থেকে যেটা ছিল আমি পুরোটা এটা ডাউনলোড করেছি, মানে এরকম টাইপের আমি খুঁজছি ব্যাপারটা। শুধু ডাউনলোড করে তো হবে না, ওটা হাইলাইট করে দিতে হবে। উনি তো এত পড়ার সময় পাবেন না, তো তুমি চেষ্টা হ্যাঁ করো। হ্যাঁ, হাইলাইট করে দেবেন। হ্যাঁ, আর ওই এডুকেশন ওটা তো পাবেই, এটা মানে জাজমেন্টটা তো পাবেই, জাজমেন্টটা তো সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গেলেও পাবে, পাবে। আমি দেখছি। আর রবীন্দ্র ভারতীর ওই ব্যাপারটা ওটা 2022 সাল অব্দি করা হয়েছে, 2023 সাল মানে করতে পারবো না ব্যাপারটা। এটা হবে না, ডেপুটেশন দিলে না হবে না, না না, ইচ্ছে করেই কিছুই করেছে, করতে পারবেন না ওনারা। আমি ইচ্ছে গিয়েছিলাম করেই আজকে ইউনিভার্সিটি। ইচ্ছে করেই করেছে বলছো? মানে ইচ্ছে করে বলতে মানে ওদের কোনো কিছু যায় আসে না। বুঝতে পেরেছি। ঠিক আছে, আর কি করবে। ঠিক আছে, চেষ্টা করো ফর দ্য নেক্সট। ওকে, চলো, গুড নাইট। গুড নাইট।